পার্টনারশিপ একটা আজকে পড়বো, ইনশাল্লাহ আমরা প্ল্যান ওয়াইজ কভার করতে পারবো। প্রত্যেকটা সেকশন আমি ডিসকাস করি, সুতরাং আমি যাতে প্ল্যানে কোনো একটা সেকশন মিস না করি, বিকজ অফ দ্যাট আই সিলেক্টেড টুডে দ্য পার্টনারশিপ অ্যাক্ট। ওকে, সো এভরিওয়ান লেটস স্টার্ট। হ্যাঁ, সো পার্টনারশিপ অ্যাক্ট, পার্টনারশিপ অ্যাক্ট, এই অ্যাক্টের নামটা হলো পার্টনারশিপ অ্যাক্ট 1932, অংশীদারি আইন 1932। ঠিক আছে, অংশীদারি আইন 1932, পার্টনারশিপ অ্যাক্ট 1932। আমরা স্টার্ট করবো ফ্রম সেকশন 4, বলতেছে পার্টনারশিপ, হোয়াট ইজ পার্টনারশিপ। সেকশন 4 এ আছে পার্টনারশিপটা কি। আমরা কিন্তু খুব কমনলি আমরা দেখে থাকি যে 2-3 ফ্রেন্ড মিলে, বা দেখবেন যে আপনার বাবা চাচা মিলে, অথবা আপনার বাবা আপনার বন্ধু মিলে ভালো বিজনেস রান করছে, এরকম অনেক দেখা যায়, ফ্যামিলিতে দেখা যায়, বা আশেপাশে এনভায়রনমেন্টে আমরা দেখতে পাচ্ছি এরকম কিছু ব্যাপার থাকে। অনেক ফ্রেন্ডরা আমরা দেখেছি ইউনিভার্সিটি লেভেলে টুকটাক অনেক কিছু করেছে পার্টনারশিপে, 3 জন 7 জন 2 জন মিলে। সো আমরা একটু দেখে নেই যে পার্টনারশিপটা কি। সেকশন 4 বলছে দ্য অ্যাক্ট 1932, পার্টনারশিপ অ্যাক্ট 1932 সেকশন 4 বলছে পার্টনারশিপ ইজ এ রিলেশন। পার্টনারশিপ কি? পার্টনারশিপ একটা সম্পর্ক, রিলেশন। ঠিক আছে, আমরা খুব কেয়ারফুলি শুনে নিব, বিকজ আমরা কিন্তু রিপিট খুব বেশি করতে পারবো না, বিকজ অ্যাজ পার প্ল্যান আমাকে কমপ্লিট করতে হবে। আমি কোনো সেকশনই স্কিপ করব না, প্রত্যেকটা সেকশন ডিসকাস করব। সুতরাং আমরা যদি রিপিট করতে না পারি ডিউ টু দ্য টাইম, বাট সো আমাদেরকে একটু কেয়ারফুলি শুনতে হবে। হ্যাঁ, পার্টনারশিপ যদি আমরা কেয়ারফুলি শুনে নেই অনেক ইজি হয়ে যাবে এই লটা। আচ্ছা, পার্টনারশিপটা কি? পার্টনারশিপটা হলো একটা রিলেশন তাদের মধ্যে, বিটুইন পার্সনস। দেখেন পার্সনস বলা হচ্ছে, দ্যাট ইজ একের অধিক ব্যক্তির মধ্যে। এটা 5 জন হতে পারে, 10 জন হতে পারে, আপ টু 20। হ্যাঁ, আচ্ছা, পার্টনারশিপ ইজ এ রিলেশন বিটুইন পার্সনস হু হ্যাভ এগ্রিড টু শেয়ার দ্য প্রফিট। পার্টনারশিপটা হলো একটা সম্পর্ক বিটুইন দ্য পার্সনস, হ্যাঁ, ডেফিনেটলি মোর দেন ওয়ান। আচ্ছা, কি হবে? তারা এগ্রি করবে টু শেয়ার দ্য প্রফিট। কি কি কিসের পারপাসে? পারপাসটা হলো শেয়ার করবে তারা প্রফিট অফ বিজনেস। আমাদেরকে বুঝতে হবে পার্টনারশিপ হলো একটা রিলেশন, কি পারপাসে হয়? বিজনেস করবে, এবং বিজনেস থেকে যে প্রফিটটা হবে সেটা শেয়ার করবে। ঠিক আছে, ক্যারিড অন বাই অল অর এনি অফ দেম অ্যাক্টিং ফর অল। এই লাইনটা আমরা একটু জেনে নেই। এখানে হচ্ছে ক্যারি অন বাই অল, অর্থাৎ আমি সাপোজ আমরা চিন্তা করি আমরা 5 জন মিলে একটা বিজনেস করছি। বিজনেসটা যদি ক্যারি অন করি, বিজনেসটা যদি চালাই 5 জন মিলেই, তাহলে বাই অল অফ আস। আর যদি 5 জনের অন বিহাফ অফ 5 পারসনস একজন বিজনেসটা ক্যারি করে, তাহলে কি হলো? একজন বাই অল অর এনি অফ দেম অ্যাক্টিং ফর অল, মানে একজন অন বিহাফ অফ 5 সে বিজনেস রান করছে। আমরা এই লাইনটা একটু কেয়ারফুলি দেখি। পার্টনারশিপ হচ্ছে একটা রিলেশন, সেকশন 4 বলছে। সেকশন 4 ডিল করে পার্টনারশিপ কাকে বলে, পার্টনারশিপ কি। পার্টনারশিপ হলো একটা রিলেশন বিটুইন দ্য অ্যামং দ্য পারসনস, বিটুইন দ্য পারসনস, হ্যাঁ, who have agreed to share the profit of business. ডেফিনেটলি এখানে বিজনেস থাকতে হবে, এবং বিজনেসে প্রফিট হবে, প্রফিটটা কি করবে? শেয়ার করবে among the partners. আচ্ছা, এই বিজনেসটা কি করতে পারে? এখান থেকে আমরা একটু দেখে নেই এই বিজনেসটা কি করতে পারে। সবাই মিলেই বিজনেসটা রান করতে পারে, অথবা বিজনেসটা অন বিহাফ অফ অল দ্য পার্টনার্স একজন চালাতে পারে। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, খুবই ইজি, কিন্তু এনআই অ্যাক্টের তুলনায় এই অ্যাক্টটা খুবই ইজি। আচ্ছা, এরপরে পার্সনস ইন্ডিভিজুয়ালি, এই যে আমরা বলছি যে রিলেশন বিটুইন দ্য পার্সনস, পার্সনদের মধ্যে একের অধিক 2 3 4 5 হোয়াট এভার দ্য নাম্বার, আপনার আপ টু 20। হ্যাঁ, এই নাম্বারগুলোর মধ্যে, এই পার্সনগুলোর মধ্যে যে রিলেশনটা, এটা পারপাসটা কি হবে? এই পারপাসটা হবে বিজনেস করা, এবং বিজনেসের শেয়ারটা প্রফিটটাকে শেয়ার করা অ্যামং দেম। তাহলে এই যে পার্সনস, এদেরকে ইন্ডিভিজুয়ালি বলা হবে পার্টনার্স। এই যে 5 জন, যদি আমরা যেটা আমরা 5 জন হিসাবে আমরা একটা এক্সাম্পল সেট করে নেই, 5 জন পার্টনার, আমরা একটা বিজনেস করি, সাপোজ কনফেকশনারি। আমরা পাউরুটি, বিস্কিট, ব্রেড, এরকম কিছু জিনিসপত্র আমরা তৈরি করে বাজারে বিক্রি করি 5 জন পার্টনার মিলে। আমরা এই এক্সাম্পলটা বারবার টানবো। এই যে 5 জনের মধ্যে এ বি সি ডি ই
এই যে প্রত্যেক জনকে আলাদা আলাদা ভাবে একজন পার্টনার বলা হবে, আর কালেকটিভলি রিমেম্বার কালেকটিভলি টোটাল 5, এই কালেকটিভলি বলা হবে এদেরকে ফার্ম। ঠিক আছে, the name under which the business is carried called the firm name। তাহলে আমরা এখান থেকে সেকশন 4 বলছি, আমরা এখানে শেয়ার করব প্রফিট অফ বিজনেস। হ্যাঁ, প্রফিট অফ বিজনেস শেয়ার করব পার্টনারদের মধ্যে, এবং পার্টনারদের মধ্যে যে রিলেশনশিপ এটাকে আমরা পার্টনারশিপ বলবো। আর ইন্ডিভিজুয়ালি যে পার্টনার যারা আছে তাদেরকে আমরা পার্টনার, ইন্ডিভিজুয়ালি পার্সন যারা আছে আমরা 5 জনের মধ্যে আমরা এদেরকে বলবো পার্টনার্স। আর টোটাল 5 কালেকটিভলি আমরা বলবো ফার্ম। আচ্ছা, নেম আন্ডার হুইচ দ্য বিজনেস ইজ ক্যারিড অন, যদি এবিসি কোম্পানি নাম দেই তাহলে এটা হবে ফার্মের নাম। ক্লিয়ার? হ্যালো, জি ম্যাম, ক্লিয়ার। ওকে, সো আমরা আগাই। সেকশন 5 কি বলছে? পার্টনারশিপ নট ক্রিয়েটেড বাই স্ট্যাটাস। সেকশন 5, আমরা সেকশন 4 দেখেছিলাম পার্টনারশিপ কি। হ্যাঁ, সেকশন 5 বলছে পার্টনারশিপ নট ক্রিয়েটেড বাই স্ট্যাটাস, রিলেশন অ্যারাইজেস ফ্রম কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট, নট ফ্রম স্ট্যাটাস। সিম্পল কথা হচ্ছে, আমি আমার বাবার সম্পত্তি, আমি আমার 3 ভাই বোন আছি, আমরা যদি 5 ভাই বোন হই, 5 ভাই বোন বাবার সম্পত্তি আপনার অনুযায়ী আমরা ভাগ পাবো, তাই না? এটা কিন্তু পার্টনারশিপ না, এটা হলো স্ট্যাটাস। আমি বাবার সন্তান, তাই বাবার সম্পত্তির অংশীদার হব। ঠিক আছে, এইটা কিন্তু ফ্রম স্ট্যাটাস, ইটস নট পার্টনারশিপ। এটা পার্টনারশিপ না। পার্টনারশিপ হতে হলে কি হবে? মোর দেন আপনার 1 পার্সন। হ্যাঁ, মোর দেন 1 পার্সনের মধ্যে বিজনেসের পারপাসে একটা এগ্রিমেন্ট হবে, এবং এই বিজনেসটা যে করবে একটা এগ্রিমেন্টের বেসিসে হবে, সেটা রিলেশনশিপটা ক্রিয়েট হবে এগ্রিমেন্টের বেসিসে। এই জন্য আমরা এটাকে কখনোই বলা যাবে না যে পার্টনারশিপ ক্রিয়েটেড ফ্রম স্ট্যাটাস, এরকম একটা কিন্তু দেখবেন আসবে। হ্যাঁ, এই জন্য এখানে সেকশন 5 বলছে পার্টনারশিপ নট ক্রিয়েটেড বাই স্ট্যাটাস। সো রিলেশনটা অ্যারাইজ হয়, রিলেশনটার উৎপত্তি হয় কোথা থেকে? ফ্রম কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট, নট ফ্রম স্ট্যাটাস। ঠিক আছে, এখন মেম্বার্স অফ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বিজনেস ক্রিয়েটেড ফ্রম স্ট্যাটাস। আপনারা দেখবেন যে হিন্দু আনডিভাইডেড এরকম একটা এক্সাম্পল হয়তো আপনার পরীক্ষায় সেট করে দিতে পারে, সেট করে দিয়ে বললো ইজ ইট এ পার্টনারশিপ, আপনি বলবেন নো, বিকজ ইট ইজ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, মানে হিন্দু জয়েন্ট ফ্যামিলি বিজনেস থাকে অনেক এরকম। আগে বিশেষ করে, এখন তো আর দেখা যায় না, অনেক আগে এরকম ছিল। তো সেই জন্য এটাকে বলা হয়, যেহেতু আমি একটা এক্সাম্পল অলরেডি বলেছি, আমরা 5 ভাই বোন, বাবার 5 সন্তান, সো এই যে 5 জন মিলে যে বিজনেস হবে এটা তো বাবার বিজনেস আমরা রান করছি, ইট ইজ নট পার্টনারশিপ। এটা হচ্ছে ক্রিয়েটেড ফ্রম স্ট্যাটাস, মানে বাবার উত্তরাধিকার সূত্রে আমরা সেটা পেয়েছি। কিন্তু পার্টনারশিপ আর এটার মধ্যে পার্থক্য হলো, পার্টনারশিপটা আপনার তৈরি হবে বেসড অন দা কন্ট্রাক্ট বা একটা এগ্রিমেন্ট। ঠিক আছে, তো এই জন্য যেটা হলো স্ট্যাটাস থেকে তৈরি হয় সেটা পার্টনারশিপ হবে না। The section says partnership not created by status. পার্টনারশিপটা ক্রিয়েট হবে না বাই স্ট্যাটাস থেকে। এই জন্য মেম্বার্স অফ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি বিজনেস ইজ ক্রিয়েটেড ফ্রম স্ট্যাটাস। সুতরাং এইটা কোনো পার্টনারশিপ বিজনেস নয়। ঠিক আছে, আচ্ছা, এখন লিগ্যাল স্ট্যাটাস অফ এ ফার্ম, এটা কিন্তু এই সেকশন না, এটা আমরা একটু জেনে নেই, মানে লিগ্যাল স্ট্যাটাসটা কি। A firm is the collective name for the individuals who are trading in partnership. It is not a legal person, legal entity, artificial person. It cannot be distinguished and separated from its partners. The rights, duties, and obligation of a firm, actually the rights, duties, and obligation of the persons who own the firm. আমরা সেকশন 4 এ দেখেছিলাম যে পার্টনার যারা ইন্ডিভিজুয়ালি তাদেরকে আমরা বলবো পার্টনার, আর কালেকটিভলি তাদেরকেই বলবো ফার্ম। বুঝতে পেরেছি? এই পয়েন্টটা আমরা একটু দেখি যে ইন্ডিভিজুয়ালি যদি আমরা 5 জন পার্টনার হই, 5 জনকে আমি বলবো 5 জন তারা কি ইন্ডিভিজুয়ালি তারা হলো পার্টনার, এবং কালেকটিভলি 5 জনের যে নামের আন্ডারে বিজনেস করছে এটা কি বলা হবে? পার্টনারশিপ ফার্ম বা পার্টনারশিপ বিজনেস। এখন এইখানে লিগ্যাল স্ট্যাটাসটা কি? লিগ্যাল স্ট্যাটাস হলো আমার যে রাইট, the right, duties, obligation of a firm, actually the right, duties, and obligation of persons who own the firm. তার মানে ফার্মের যেহেতু
ফার্ম এবং পার্টনার তাদেরকে আলাদা করা যায় না। শুধুমাত্র বলার জন্য যদি ইন্ডিভিজুয়ালি বলা হয় তাদেরকে বলা হবে পার্টনার, আর কালেক্টিভলি বললে ফার্ম বলা হবে। সুতরাং এই রাইট, ডিউটি এবং অ্যাপ্লিকেশন যদি থাকে, যেগুলো থাকে সেগুলো আপনার সেপারেট করা যায় না ফার্ম থেকে, পার্টনার থেকে। এই জন্য এটার কোনো লিগাল এক্সিস্টেন্স, এটা যেমন ধরেন যে ইট ইজ নট এ লিগাল পারসন, লিগাল এন্টিটি, আর্টিফিশিয়াল পারসন cannot be distinguished separated from its partners। এটা আমরা বলছি যে এটা পার্টনার্স এবং পার্টনার এবং ফার্ম, এই দুইটাকে সেপারেট করা যায় না। ঠিক আছে, দুইটাকে সেপারেট করা যায় না। এই জন্য বলা হয় দ্য রাইটস, ডিউটিস এন্ড অব্লিগেশন অফ আ ফার্ম অ্যাকচুয়ালি দ্য রাইটস, ডিউটিস এন্ড অব্লিগেশন অফ দ্য পারসন হু ওন দ্য ফার্ম, বিকজ এটা সেপারেট পার্টনার্স এবং ফার্ম, এদেরকে সেপারেট করা যায় না। ঠিক আছে, তো সেপারেট করতে না পারলে তাদেরকে, তাহলে আপনি তো এটাকে ফার্ম, আপনার ইন্ডিভিজুয়াল এটাকে মানে লিগ্যাল এক্সিস্টেন্স বলতে পারবেন না। সাপোজ পার্টনার, কিন্তু আমরা যদি শেয়ার একটা পাবলিক লিমিটেড কোম্পানির কথা চিন্তা করি, পাবলিক লিমিটেড কোম্পানি আপনার একজন মাইনর হলেও সে কিন্তু শেয়ার হোল্ডার, মাইনর শেয়ার হোল্ডার। ঠিক আছে, মাইনর, তো মাইনরের যে রাইট আছে সে কিন্তু চাইলে বিজনেসের এগেনস্টে তার যদি কোনো ইনজাস্টিস হয় তার উপরে, সে কিন্তু আপনার মামলা করতে পারে। ঠিক আছে, কারণ একটা পাবলিক লিমিটেড কোম্পানি, এটার একটা লিগ্যাল এক্সিস্টেন্স আছে, এটার আলাদা সত্তা আছে। এই কোম্পানি কোনো পার্টনারের, কোনো শেয়ার হোল্ডারের এগেনস্টে মামলা করতে পারে, মানে তার তার বিজনেসেরই শেয়ার হোল্ডার অন্য কোনো কোম্পানির এগেনস্টে তো করতে পারেই, কোম্পানি তার নিজস্ব শেয়ার হোল্ডারের এগেনস্টে মামলা করতে পারে। আবার শেয়ার হোল্ডার কোম্পানির এগেনস্টে, তার যে কোম্পানি তার এগেনস্টে মামলা করতে পারে, বিকজ পাবলিক লিমিটেড কোম্পানি আপনি জানেন যে কি অবস্থা তার। তো সেখানে কারণ এটার একটা লিগ্যাল এক্সিস্টেন্স আছে। হ্যাঁ, বিজনেস, ওই বিজনেসটা তার লিগ্যাল এক্সিস্টেন্স আছে, তার একটা নিজস্ব আর্টিফিশিয়াল সত্তা আছে বা আর্টিফিশিয়াল পারসন হিসাবে ধরা হয়। ঠিক আছে, এই কারণে যদি আমরা কিন্তু এই পয়েন্টটা খুব ক্লিয়ারলি বুঝে নিব, লিগ্যাল স্ট্যাটাস অফ এ ফার্ম। ফার্মের লিগ্যাল স্ট্যাটাসটাকে আপনি কখনোই পার্টনার যারা আছে তাদের থেকে আলাদা করতে পারবেন না। তাদের যে রাইট আছে, ডিউটিস আছে, অ্যাপ্লিকেশন আছে, পাঁচজন পার্টনারের যে রাইটস, ডিউটিস এন্ড অ্যাপ্লিকেশন এই ফার্মেরও সেম। সুতরাং এই দুইটা সেপারেট করা যায় না বলে আপনার এটাকে লিগালি এটাকে আপনার করা যায় না, সেপারেট করা যায় না। এটা পাবলিক লিমিটেড কোম্পানির মতো এটা হবে না। পাবলিক লিমিটেড কোম্পানি যেরকম আপনার তার লিগ্যাল এক্সিস্টেন্স আছে, সে কারোর এগেইনস্টে মামলা করতে পারে, অন্য কোনো কোম্পানির এগেইনস্টে মামলা করতে পারে, তার শেয়ার হোল্ডারের এগেইনস্টে মামলা করতে পারে, আবার ভাইস ভার্সা শেয়ার হোল্ডার কোম্পানির এগেইনস্টে মামলা করতে পারে। সুতরাং আমরা এখানে লিগ্যাল স্ট্যাটাস অফ আ ফার্ম আমরা একটু দেখব, মানে খেয়াল করে শুনতে হবে। দ্য রাইটস, duties and obligation of a firm actually the rights, duties and obligation of the persons who own the firm. So legal status of a firm যদি আমরা আপনার বুঝতে চাই, একটা পার্টনারশিপ ফার্মের লিগ্যাল স্ট্যাটাসটা কি, ফার্ম ইজ দ্য কালেকটিভ নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, এখানে দেখা যাবে আপনার এই একটা সিচুয়েশন বা একটা সিনারিও দাঁড় করালো, ওই সিনারিওতে বলে দিল যে তিনজন মিলে পার্টনারশিপ বিজনেস করতে, একজন আপনার এরকমই করছে, সে কি মামলা করা যায়, কিন্তু সেটা অন্য পারপাসে। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন যে ফার্ম ইজ দ্য কালেকটিভ নেম, কালেকটিভ নেম, ফার্ম হচ্ছে কালেকটিভ নেম ফর দ্য ইন্ডিভিজুয়াল হু আর ট্রেডিং ইন পার্টনারশিপ। যারা পার্টনারশিপে বিজনেস করছে তাদেরকেই কালেকটিভলি ফার্ম বলা হয়, যেটা আমরা একটু আগেও দেখেছি সেকশন 4 এ। তো এই জন্য ইট ইজ নট লিগ্যাল পারসন। যদি বলা হয় যে লিগ্যাল পারসন, লিগ্যাল এন্টিটি, আর্টিফিশিয়াল পারসন, এগুলো সব একই কথা। যদি বলা হয় যে এ বি সি তারা তিনজন পার্টনার বা পাঁচজন পার্টনার, এ বি সি ডি ই পাঁচজন পার্টনার, তো তাদেরকে কি আমরা লিগ্যাল, এই ফার্মটাকে কি আমরা লিগ্যাল পারসন বলতে পারবো? আমরা বলবো নো, বিকজ লিগ্যাল স্ট্যাটাস অফ আ ফার্ম বলছে যে এটা আপনার লিগ্যাল এক্সিস্টেন্স বলা যাবে না। তারা যে পার্টনার তারা কালেকটিভলি হলো ফার্ম, আবার সেপারেটলি তারা হলো পার্টনার্স। ঠিক আছে, আমরা কোম্পানিকে লিগ্যাল এক্সিস্টেন্স বলতে পারবো, পার্টনারশিপ ফার্মকে লিগ্যাল এক্সিস্টেন্স বলা যাবে না, বিকজ rights, duties and obligation of a firm actually the rights, duties and obligation of the person, মানে who own the firm, that is the partners. ঠিক আছে,
আচ্ছা, আমরা এখানে একটু দেখে নেই ক্লাসেস অফ পার্টনার্স। এখানে আমরা সেকশন 5 এ একটু বেশি টাইম দিলাম বিকজ এটা একটা ইম্পর্টেন্ট সেকশন এবং এখানে আলাদা কিছু ব্যাপারও আছে, লিগ্যাল স্ট্যাটাসটাও এখান থেকে বুঝে নিব। ক্লাসেস অফ পার্টনার্স, টাইপস অফ পার্টনার্স আমরা একটু দেখে নেই। অ্যাক্টিভ পার্টনার্স হু পার্টিসিপেটস, ক্যারি অন, রানস ইন দ্য বিজনেস। আমরা যদি 5 জন মিলে একটা কনফেকশনারি বিজনেস করি, 5 জনের মধ্যে আমরা একটা এগ্রিমেন্ট করলাম, এগ্রিমেন্ট অনুযায়ী আমরা ওখানে এটাও ডিসাইড করলাম এবং লিখে নিলাম যে আমরা 5 জনের মধ্যে এ আর বি বিজনেসটা চালাবে, সি, ডি আর ই তারা 3 জন বিজনেস, তারা অন্য কাজে বিজি আছে, তারা অথরিটি দিয়ে দিছে বিজনেস রান করানোর জন্য। তারা বিজনেসে প্রতিদিনকার যে কার্যক্রম সেটাতে তারা অংশগ্রহণ করবে না। দ্যাট মিন্স তারা বিজনেসে অ্যাক্টিভলি অংশগ্রহণ করবে না, ঠিক আছে? সুতরাং অ্যাক্টিভ পার্টনার বলা হবে যে 2 জন বিজনেসটা পরিচালনা করছে, ডেইলি ওয়ার্ক করছে, ডে টু ডে ওয়ার্ক করছে। হ্যাঁ, সো আমরা দেখবো অ্যাক্টিভ পার্টনার হবে তারাই যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে বিজনেস রান করার জন্য। নাম্বার 2 হচ্ছে ডরমেন্ট, স্লিপিং অর নমিনাল পার্টনার। ডরমেন্ট, স্লিপিং অর নমিনাল পার্টনার। আমি একটু ফিউ সেকেন্ড টাইম নিচ্ছি। বেবি কাছে যাও। ওকে, সো আমরা পার্টনার্স, হ্যাঁ, 3 ধরনের। একটা হচ্ছে অ্যাক্টিভ পার্টনার্স। আমার ভয়েস কি শোনা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ, সো অ্যাক্টিভ পার্টনার যারা সরাসরি বিজনেস পরিচালনা করছে। 5 জনের মধ্যে যদি 2 জন বিজনেস পরিচালনার কাজে জড়িত থাকে অথবা একজন করতে পারে, এটা ডিপেন্ডস অফ দা মানে পার্টনারদের সিদ্ধান্ত। হ্যাঁ, সমঝোতার মধ্যে, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে তারা এটা সিদ্ধান্ত নিতে পারে। 2 জন বা একজন যেই করে, যে সরাসরি বিজনেসটা পরিচালনা করছে তাহলে তাকে বলা হবে অ্যাক্টিভ পার্টনার। আর ওই যে বাকি 5 জনের মধ্যে 2 জন বিজনেস পরিচালনা করছে, বাকি 3 জন যে আছে তারা তাদেরকে বলা হবে ডরমেন্ট পার্টনার, স্লিপিং পার্টনার অর নমিনাল পার্টনার। তিনটা একই কথা। ডু নট টেক পার্ট ইন বিজনেস, মানে বিজনেসে সরাসরি বিজনেস পরিচালনা করছে না কিন্তু তারা পার্টনার, তাদেরকে বলা হবে কি নমিনাল পার্টনার। 5 জনের মধ্যে 3 জন বিজনেস পরিচালনা করছে, অর্থাৎ কনফেকশনারি বিজনেস আমরা 2 জন এ আর বি 2 জন কি করছে, প্রতিদিন আটা, ময়দা, সুজি এগুলা কিনতেছে, পাউরুটি, ব্রেড, তারপরে কেক, বিস্কিট ইত্যাদি তৈরি হচ্ছে, এগুলা সেল করতেছে ইত্যাদি। প্রতিদিনের যে কার্যক্রম বিজনেসে সেগুলা 2 জন মিলে করছে। তো এই 2 জন মিলে যে বিজনেসটা পরিচালনা করছে প্রতিদিনকার কার্যক্রম, এরা হবে অ্যাক্টিভ পার্টনার। বাকি 3 জন যারা প্রতিদিনকার এই বিজনেস কার্যক্রমে অংশগ্রহণ করছে না তারা হবে কি ডরমেন্ট পার্টনার, স্লিপিং পার্টনার অর নমিনাল পার্টনার। তিনটা একই নাম, আমরা একটু শিখে ফেলি। ডরমেন্ট পার্টনার, ডরমেন্ট, স্লিপিং অর নমিনাল পার্টনার ডু নট টেক পার্ট ইন বিজনেস। আমরা এরকম সিনারিওতে আসতে পারে, হ্যাঁ, যে সিডিই তারা কি করলো, তারা হচ্ছে তারা চিটাগাঙে থাকে, তারা অন্য কাজে ব্যস্ত আছে, তো এখানে 2 জন মিলে বিজনেস পরিচালনা করছে। তো চিটাগাঙে যারা থাকে তারা কি পার্টনার? আমরা কি তাদেরকে অ্যাক্টিভ পার্টনার বলবো? তাদেরকে আমরা ডরমেন্ট পার্টনার বলবো, তাদেরকে আমরা ডরমেন্ট পার্টনার বলবো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু দেখে নেই আরেকটা টাইপ অফ পার্টনার হচ্ছে সাব পার্টনার। দ্য ট্রান্সফারি অফ এ শেয়ার অফ এ পার্টনার্স ইন্টারেস্ট ইন এ ফার্ম ইজ কল্ড সাব পার্টনার। এখন কথা হচ্ছে এই সাব পার্টনার বেসিক্যালি পার্টনার না। আমরা একটু একটা এক্সাম্পল বলে নেই। 5 জন পার্টনার এ, বি, সি, ডি, ই, তার মধ্যে এর যে আপনার পার্সেন্টেজটা আছে, সাপোজ টু 20% করে ইচ, যদি এরকম হয়, পার্টনারশিপ এগ্রিমেন্ট, তাদের শেয়ার, তাদের ইনভেস্টমেন্ট এবং তাদের প্রফিট শেয়ারিং এর ইয়েটা যদি 20% হয়, ইকুয়ালি হয়, তাহলে আমি যদি এ হই, আমি আমার 20% এর মধ্যে 10% আপনাদের সকলের মতামত নিয়ে, দ্যাট ইজ বি, সি, ডি, ই, এই 4 জনের, বাকি 4 জনের মতামত নিয়ে সকলে রাজি আছে এমন সমঝোতার ভিত্তিতে আমি এ আমার 20% এর মধ্যে 10% সেল করে দিলাম আমার বোনের কাছে। হ্যাঁ, যাকে আপনাদের সাথে পরিচয় করাই দিলাম যে আমার এখন একটু টাকা পয়সার সমস্যা, সুতরাং আমি
20% ধরে রাখতে পারছি না, আমার 10% আমার নিজের লোক, আমি আমার বোনের কাছে বিক্রি করলাম, ঠিক আছে। এখানে এ তার বোনের কাছে যে বিক্রি করলো, বোন কিন্তু পার্টনার না, তার কিন্তু পার্টনারের মতো রাইটস, পার্টনারের যে রাইটস, ডিউটিজ এন্ড অব্লিগেশন গুলো আছে সেগুলো কিন্তু তার নাই। সে হচ্ছে 10% যা যা বেনিফিট আছে, শেয়ার আছে, প্রফিটের যে পার্সেন্টেজ সেটা সে পাবে, কিন্তু তাকে বলা হবে সাব পার্টনার, বাট হি ইজ নট পার্টনার। ঠিক আছে, বোঝা গেল এক্সাম্পলটা? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমরা 3 ধরনের পার্টনার দেখলাম। অ্যাক্টিভ পার্টনার যে সরাসরি বিজনেস পরিচালনা করে, ডরমেন্ট, স্লিপিং, নমিনাল পার্টনার যে পার্টনারশিপ বিজনেসে টেক পার্ট করে না, দ্যাট ইজ বিজনেস রান করে না, সে চিটাগাং এ থাকে, ঢাকায় আমরা 2 জন থাকি, 2 জন বিজনেস পরিচালনা করি। ঠিক আছে। আচ্ছা, সাব পার্টনার হলো তার 20% এর মধ্যে 10% তার বোনের কাছে বিক্রি করলো, তার বোন হলো সাব পার্টনার। ঠিক আছে, বাট সাব পার্টনার নেভার ক্যান বি পার্টনার, রিমেম্বার। সাব পার্টনার কখনোই পার্টনার হতে পারবে না। ঠিক আছে, আমরা এটাও জেনে নিলাম। আমরা স্ট্যাটাস দেখলাম, কিন্তু আনডিভাইডেড ফ্যামিলি বিজনেস এটা কখনোই আপনার পার্টনারশিপ বিজনেস না, বিকজ এটা ক্রিয়েটেড ফ্রম স্ট্যাটাস। আমরা সেকশন 4 এ রিলেশনশিপ দেখলাম পার্টনারদের মধ্যে। পার্টনারশিপ মানেই হলো একটা রিলেশন। ঠিক আছে, আমার মনে হয় খুব বেশি রিভিউ আমরা করতে পারবো না, সো আমরা একটু নেক্সট সেকশন 6 কি বলে আমরা দেখে আসি। মোড অফ ডিটারমিনিং এক্সিস্টেন্স অফ পার্টনারশিপ, অর্থাৎ মোড অফ ডিটারমিনিং এক্সিস্টেন্স অফ পার্টনারশিপ, পার্টনারশিপ যে আছে এইটা কিভাবে বুঝবো, বা মুডটা কি। পার্টনারশিপ শ্যাল বি বেসড অন দা রিয়েল রিলেশন বিটুইন দ্য পার্টনার্স। ঠিক আছে, আমরা জানি পার্টনারশিপ হয় কিসে থেকে, এগ্রিমেন্ট থেকে। রিমেম্বার, এগুলো খুবই বেসিক থিং, অবশ্যই আমরা এগুলো মাথায় নিয়ে নিব। পার্টনারশিপটা অবশ্যই এগ্রিমেন্টের বেসিসে হবে। রিমেম্বার, পার্টনারশিপের জন্য অবশ্যই এগ্রিমেন্ট লাগবে। পারপাস কি হবে, বিজনেস করবে, তারপরে বিজনেসে যে প্রফিট হবে সেটা শেয়ার করবে অ্যাজ পার দা রেশিও। ঠিক আছে, বা এগ্রিমেন্টে এগুলো সব ক্লিয়ারলি লেখা থাকবে। ঠিক আছে, এখন আমরা সেকশন 6 এ একটু দেখে আসি। আচ্ছা, shall be based on the real relation between the partners based on the agreement. আচ্ছা, explanation 1 বলতেছে sharing a profit arising from property, holding a joint common interest in that property does not mean firm. আচ্ছা, নাম্বার 2 বলে when profit of business payment is contingent does not mean firm, in particular such profit. আমরা যদি একটু এখানে একটু এক্সাম্পল দেখে আসি তাহলে আমাদের ইজি হবে। Sharing a profit arising from property, holding a joint common interest in that property does not mean firm. আমার এবং আমার ভাইয়ের মিরপুরে 6 তলা একটা বাড়ি আছে, যেটা আপনার 6-6-12টা ফ্ল্যাট আছে, যেটা আমি আমার ভাইকে দায়িত্ব দিয়ে দিছি যে তুমি একটু ভাড়া টাড়া গুলো তুলে আমাকে আমার অ্যাকাউন্টে দিয়ে দিও। ঠিক আছে, এখন এই যে শেয়ারিং এ প্রফিট অ্যারাইজিং ফ্রম প্রপার্টি, হোল্ডিং এ জয়েন্ট কমন ইন্টারেস্ট, কারণ এটা আমাদের বাবার ছিল, আমি অর্ধেক পাই, আমার ভাই অর্ধেক পাই, তাই আমি বললাম তো ভাইয়া তুমি তো ওইদিকেই থাকো, তুমি একটু ওই বাড়িটা দেখাশোনা করো, আর আমাকে একটু, তাহলে আমাদের একটা নিজেদের একজন লোক না থাকলে তো অন্য কেউ এসে দখল করে ফেলবে, তাই না? ব্যাপারটা যদি এরকম হয় তাহলে ওই যে 2 জন ভাই বোনের একটা বাড়ি আছে, ওইটা থেকে তারা 50% ভাড়া নিচ্ছে, এবং আপনার ভাই যেহেতু সে তো আপন, তো সে আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে টাকা জমা দিয়ে দিচ্ছে। সো এইটা কিন্তু কখনোই পার্টনারশিপ না। ঠিক আছে, ডাজ নট মিন ফার্ম, বিকজ বলেন তো কি কারণে, বিকজ এটা তো একটা স্ট্যাটাস হয়ে গেল না? স্ট্যাটাস হয়ে গেল না ম্যাম, এটা আমরা যে পড়লাম আগে। এই যে এখানে স্ট্যাটাস তো হয়ে গেল, এখানে কোনো আপনার নেই, কি বলে, এগ্রিমেন্ট নাই, কিন্তু আমি আপনার ভাই, তো জন্মগত এগ্রিমেন্ট, তাই না? জি ম্যাম। সো এইটা স্ট্যাটাস থেকে হলো, বাবার সম্পত্তি থেকে হলো, অথবা বাবার সম্পত্তি ছাড়াও। আমি দেখেছি আমাদের একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, আমার পরিচিত, উনি খুব ভালো অবস্থায় আছে, উনি এবং ওনার ভাই ওনার ভাই কিন্তু অন্য বিজনেসম্যান, তারা 2 জন মিলে সাভারে 8 তলা বাড়ি করছে, হ্যাঁ, প্রায় শেষের দিকে। তো এইখানে বিষয়টা হলো, দেখেন তার ভাই আর তার মধ্যে কিন্তু 50-50%, হ্যাঁ, খরচ যা হয় 2 জন মিলে দিচ্ছে, দিয়ে প্রায় মনে হয় 6 তলা হয়ে গেছে। ঠিক আছে,
তো এখন দুই ভাই মিলে ওখানে করছে, এখানে কিন্তু কোনো এগ্রিমেন্ট না, দুইজন মিলে জমি রাখছে, দুইজন মিলে সমান সমান টাকা পয়সা দিয়ে বাড়িটা করতেছে, দুইজনের এটা সম্পত্তি, বাস জমিটা দুইজনের নামে, সিম্পল থিং। এখানে কিন্তু এগ্রিমেন্ট নাই, কোনো আন্ডারস্ট্যান্ডিং এর কোনো ব্যাপার স্যাপার নাই, এটা কিন্তু জয়েন্ট প্রপার্টি হলো দুই ভাইয়ের, ঠিক আছে। এই জয়েন্ট প্রপার্টি থেকে যে আপনার যদি এরকম হয়, বড় ভাই চিন্তা করলো তার বাসা হলো একদম গাবতলির ওইদিকে, সে বাড়িটা দেখাশোনা করছে, ছোট ভাইকে ওখান থেকে যে ভাড়া পাচ্ছে তার অ্যাকাউন্টে জমা দিয়ে দিচ্ছে, তারটা তুলে আনতেছে আর তার ছোট ভাইয়েরটা তার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে, দ্যাটস অল। এটা কিন্তু পার্টনারশিপ বিজনেস হবে না, ঠিক আছে। এরকম সিনারিও যদি আপনাকে দিয়ে দেয়, দিয়ে যদি বলে তারা দুই ভাই, হ্যাঁ, তাদের মধ্যে এরকম মানে এমন কাছাকাছি বর্ণনা দিল যে তাদের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, তাদের মধ্যে মানে কথাবার্তাগুলো রিলেশন খুবই ভালো, এরকম কথাবার্তা বললো, কিন্তু এগ্রিমেন্ট কিন্তু অ্যাবসেন্ট এখানে, নো এগ্রিমেন্ট ইজ হিয়ার, হ্যাঁ, কোনো এগ্রিমেন্ট নাই, তাহলে আমরা কি করব, ফাইনালি নো, ইট ডাজ নট মিন ফার্ম, এটা পার্টনারশিপ ফার্ম বা পার্টনারশিপ বিজনেস মিন করবে না, ঠিক আছে। এরপরে এক্সপ্লানেশন 2 বলতেছে, when profit of business payment is contingent, when profit of business or payment is contingent does not mean firm, in particular such profit যদি particular such profit by lender to person engaged or about to engage to business, হ্যাঁ, lender to person engaged or about to engage to business, to servant or agent as remuneration, annuity paid to widow or child of deceased partner, paid to previous owner or part owner as consideration for the sale of goodwill। অর্থাৎ এইখানে আমরা কিছু কিছু সিনারি, এই সিনারিগুলো আমরা অবশ্যই মনে রাখতে হবে। বাই লেন্ডার টু পারসন এঙ্গেজ or about to engage to business, ঠিক আছে। আচ্ছা, when profit of business or payment is contingent, অর্থাৎ আমাদের পার্টনারশিপ বিজনেসটা ফর্ম করে বেসড অন দা এগ্রিমেন্ট। আমরা জানি এগ্রিমেন্টের ভিতরে আমার ইনভেস্টমেন্ট কত, আমাদের পার্সেন্টেজ কত পার্সেন্ট, আমরা শেয়ার প্রফিটটা শেয়ার করব কিসের বেসিসে, কোন পার্সেন্টেজের বেসিসে ইত্যাদি সব ডিটেইল লেখা থাকতে হবে। তো আমার যদি আমি বলি যে আমার একজন, মনে করেন যে আমার ভাড়াটিয়া আছে, আমার ওই যে একটা মিরপুরে একটা বাড়ি আছে, তো বাড়িতে একজন লোক রাখছি, তাকে বলতেছি তুমি ভাড়া তুলে তুলে আমাকে দিবা, তোমার আমি মাসে মাসে কিছু দিয়ে দিব না, ঠিক আছে। এই ধরনের কোন রিলেশন ডাজ নট মিন দা পার্টনারশিপ, নেভার। এবং সার্ভেন্ট বা এজেন্ট যদি হয়, আমি যদি একটা এজেন্ট, আমার ঢাকায় কয়েকটা বাড়ি আছে, দুই একটা ছোটখাটো বিজনেস আছে, আমি একজন এজেন্ট নিয়োগ করলাম ঢাকায়, আমি থাকি চিটাগাঙে, এই যে তাকে আমি মাসে মাসে ভালো একটা রেমুনারেশন দেই, হ্যাঁ হ্যাঁ, ভালো একটা রেমুনারেশন দেই, দিস ইজ অলসো ডাজ নট মিন দা পার্টনারশিপ, ঠিক আছে। এই সিনারি গুলো আমরা অবশ্যই মনে রাখবো। এরপরে অ্যানিউটি পেইড, এইটা আসেন, এটা কিন্তু পার্টনারশিপ বিজনেস থেকে একটা অ্যানিউটি পেইড করছে উইডো বা চাইল্ড অফ ডিসিজ পার্টনার। সাপোজ আমরা যে 5 জন পার্টনারের কথা বলছি, আমাদের কনফেকশনারি বিজনেস অনেক পুরনো, ধরেন 20 বছরের পুরনো, এখন 5 জনের মধ্যে আল্লাহ না করুক একজন মারা গেছে, একজন মারা গেছে, তো সে তো অনেক শ্রম দিয়েছে, সে মনে করেন অ্যাক্টিভ পার্টনার ছিল, সে আমাদের বিজনেসের জন্য প্রচুর শ্রম দিয়েছে, হ্যাঁ। তো আমরা তার যে উইডো আছে, বিধবা স্ত্রী আছে, বা তার যে বাচ্চা আছে, তাকে একটা অ্যানিউটি দেই, এমনি বাৎসরিক একটা অ্যানিউটি দেই, হ্যাঁ। তো অ্যানিউটি দেওয়াটা কিন্তু কখনোই পার্টনারশিপের বেসিসে দেওয়া না। আমরা ভালো, যে ওই পার্টনার খুব ভালো ছিল, সে আমাদের বিজনেসটা দাঁড় করায় গেছে, এই জন্য তার ছেলে মেয়েকে আমরা কিছু অ্যানিউটি দান করছি, বাৎসরিক বৃত্তি বা এটাকে গিফট বলেন, বা ঈদের সময় বিশেষ কিছু পেমেন্ট করলাম বেসড অন দা আদার যে 4 জন পার্টনার আছে তাদের, তারা সমঝোতার ভিত্তিতে তারা সবাই রাজি হলো, তো আমরা তাকে ঈদের সময় বিশেষ কোনো একটা অ্যামাউন্ট দেই, তারপরে স্কুলে ভর্তির সময় তার ছোট ছোট 4-5টা বাচ্চা, তাদেরকে কিছু একটা অ্যানিউটি দেই বা পড়াশোনার খরচ দেই, বিকজ তার বাবার কন্ট্রিবিউশন টু দা বিজনেস। এইটাও কিন্তু পার্টনারশিপ নয়, ঠিক আছে। এরপরে পেইড টু প্রিভিয়াস ওনার অর পার্ট ওনার, অ্যাজ কনসিডারেশন ফর দা সেল অফ গুডউইল। সেই ম্যানারে যদি একইভাবে আমরা যদি এরকম হয়, এই যে তার বাবা মারা গেল, আমরা এখন পার্টনারশিপের বিজনেসটা সেল করে দিয়েছি, অনেক গুডউইল আছে মার্কেটে, তো কোনো কারণে আমরা সেল করে ফেললাম সবাই মিলে, হ্যাঁ, সবাই মিলে সেল করলে তো গুডউইলে একটা ভালো একটা অ্যামাউন্ট আসলো, শুধুমাত্র গুডউইল থেকে বিজনেস তো আসলোই,
গুডউইলের একটা ভালো অ্যামাউন্ট আসলো, তো আমরা চিন্তা করলাম এই গুডউইল তো তৈরি করেছে ওই পার্টনার বেসিক্যালি, তাহলে তার ফ্যামিলিকে আমরা কিছু একটা দেই, একটা অ্যামাউন্ট দেই তার ফ্যামিলিকে, তার তার স্ত্রী আছে, তার সন্তানরা আছে, তো তাকে যদি আমরা এরকম ভাবে দিয়ে থাকি, দিস ইজ অলসো নট ফ্রম পার্টনারশিপ বিজনেস, পার্টনার বলতে পারবো না, এবং এই পেমেন্টটাকে পার্টনারশিপের পেমেন্ট বলা যাবে না, এটা অ্যাজ কনসিডারেশন, মানে কনসিডার করে আমরা ভালো মানুষ তাই আমরা চিন্তা করে দিচ্ছি, না দিলেও কিছু করার ছিল না। সো এইটা কি কন্টিনজেন্ট, বোঝা গেল এক্সাম্পল গুলো? Yes, জি ma'am. ম্যাম। বোঝা গেছে? Yes, ma'am. জি ম্যাম। Okay, thank you, makes sense, right? So move to the next. আচ্ছা, আমরা সেকশন 7 দেখব। ও আল্লাহ, we have only half an hour, হ্যাঁ? আচ্ছা, সেকশন 7 আমরা পার্টনারশিপ এট উইল, পার্টনারশিপ এট উইল when duration, ভালো কথা, আমরা জানি পার্টনারশিপ এট উইল হবে আমাদের যে এগ্রিমেন্ট আছে, আমাদের বিজনেস কয় বছরের জন্য করব এই কথাটাও লেখা থাকে নরমালি, যেই জায়গায় বিজনেস এগ্রিমেন্টের মধ্যে ওই টাইমটা বলা নেই, ডিউরেশন অফ বিজনেস বলা নেই, তখনই এইটাকে বলা হবে পার্টনারশিপ এট উইল, পার্টনারশিপ এট উইল, এটা হলো সেকশন 7, দ্যাটস অল। Section 8 বলছে পার্টনার পার্টিকুলার পার্টনারশিপ ফার্ম established for particular adventure or undertaking like bridge, building, project, road, etc. এখন কথা হচ্ছে পার্টিকুলার পার্টনারশিপ, আমরা সেকশন 7 পড়ছি হচ্ছে পার্টনারশিপ এট উইল, ফিক্সড পিরিয়ড অফ টাইম যেখানে মেনশন করা নেই, নো প্রভিশন ইজ মেড when how the partnership will come to end, অর্থাৎ পার্টনারশিপটা হয়েছে এগ্রিমেন্টের বেসিসে, কিন্তু এগ্রিমেন্টটা কতদিনকার এগ্রিমেন্ট, এটা কি 3 বছর হবে বিজনেস, 5 বছর হবে বিজনেস, না কি হবে 10 বছর হবে, এই ধরনের কথা লেখা নেই, তাহলে বাকি সব লেখা আছে, ঠিক আছে? তাহলে কি হবে, এইটা পার্টনারশিপ এট উইল সেকশন 7, রিমেম্বার এটা কিন্তু কোশ্চেনে আসে, ঠিক আছে? এটা হবে পার্টনারশিপ এট উইল। আচ্ছা, পার্টনারশিপ পার্টিকুলার পার্টনারশিপ, সুনির্দিষ্ট পার্টনারশিপ, আমরা 5 জন বলতেছি যে পার্টনারশিপ করছি, আমরা পার্টনারশিপ বিজনেস পরিচালনা করছি, আমাদের একটা কনফেকশনারি বিজনেস আছে, তো ইন দ্য সেম ম্যানার আমরা একটু থিঙ্ক করি যে আমরা 5 জনই ইঞ্জিনিয়ার, আমরা একটা ব্রিজ বানাবো, গভর্নমেন্ট থেকে আমরা একটা ব্রিজ বানানোর জন্য কি করলাম, ওই যে টেন্ডার করে আমরা একটা ব্রিজ বানানোর জন্য একটা পার্টনারশিপ বিজনেস করলাম একটা ব্রিজ বানানোর জন্য, তাহলে এটা কি একটা পার্টিকুলার পার্টনারশিপ হলো, বিকজ ওই ব্রিজটা শেষ, তো ব্রিজ তৈরি হয়ে গেল, আমরা গভর্নমেন্টকে আমরা হ্যান্ড ওভার করে দিলাম, তো আমাদের বিজনেস শেষ, সুতরাং এইটাকে বলা হবে আন্ডার সেকশন 8 ইট ইজ পার্টিকুলার পার্টনারশিপ। একটা বিল্ডিং তৈরির জন্য হতে পারে, একটা রোড তৈরির জন্য হতে পারে, হ্যাঁ, এরকম একটা পার্টিকুলার একটা রিসোর্ট তৈরির জন্য হতে পারে, হ্যাঁ, এরকম একটা পার্টিকুলার বিজনেসের জন্য, বিজনেসটা শেষ হয়ে গেল, পিরিয়ডটা শেষ হয়ে গেল, ওই প্রজেক্টটা শেষ হয়ে গেল, আমরা হ্যান্ড ওভার করে দিলাম, ওখান থেকে আমরা প্রফিট যা পেলাম আমরা ভাগ করে নিয়ে নিলাম, শেষ হয়ে গেল, বিজনেস ফিনিশ, এটা হলো আন্ডার সেকশন 8, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা জিনিস এখানে বইতে আছে যে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ, এইটা আমাদের দেশে নাই, এটা ইংল্যান্ডে আছে, ঠিক আছে? এটুকু জাস্ট জেনে নিন। তো সেকশন 8 ফিনিশ, আমরা এখন যাব সেকশন 9 এ। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা পড়বো নাম জেনারেল ডিউটিস অফ পার্টনার, জেনারেল মানে গ্রস, যেটাকে আমরা বলি না গ্রস প্রফিট, গ্রস বা জেনারেল অ্যাজ এ হোল, হ্যাঁ, গ্রস বা জেনারেল ডিউটিস যদি আমরা বলি, যে সেকশন 9 বলছে জেনারেল ডিউটিস অফ পার্টনার, general duties of partner to the greatest common advantage, faithful to run business and render true accounts and full information. আমরা যারা জেনারেল ডিউটি অফ দ্য বিজনেস হচ্ছে, জেনারেল ডিউটিস অফ পার্টনার্স হচ্ছে, আমরা অবশ্যই ফার্মের গ্রেটেস্ট কমন অ্যাডভান্টেজে কাজ করব,
এবং ফেথফুলি কাজ করব, বিজনেসটা রান করব এবং থ্রু অ্যাকাউন্টস আমরা ইনফরমেশন মেনটেন করব। এইটা হলো জেনারেল ডিউটিস। আমি অবশ্যই বিজনেসের এগেইনস্টে আমাদের পার্টনারশিপ বিজনেসে আমি অ্যাক্টিভ পার্টনার হই অথবা নমিনাল পার্টনার হই, স্লিপিং পার্টনার হই, ডরমেন্ট পার্টনার হই, হোয়াট এভার দ্য নেম, ইট ডাজন্ট ম্যাটার। ম্যাটার যেটা হলো আমি কখনোই আমাদের বিজনেসের ক্ষতি হবে এমন কিছু করতে পারবো না। আমাকে অবশ্যই বিজনেসের গ্রেটেস্ট কমন অ্যাডভান্টেজে কাজ করতে হবে। এই ওয়ার্ডটা মনে, এই যে গ্রেটেস্ট কমন অ্যাডভান্টেজ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, মানে কমনলি অ্যাডভান্টেজ হবে, ভালো হবে বিজনেসের, এমন ভাবেই আমরা কাজ করব। আচ্ছা, এবং অবশ্যই ফেইথফুল হতে হবে টু ইচ আদার। আপনি জানেন যে আমাদের দেশে পার্টনারশিপ বিজনেস কিন্তু এখন মানে আগের চেয়ে অনেক কমে গেছে, বিকজ আমরা ফেইথফুল না টু ইচ আদার। এই যে বিশ্বস্ত থাকতে হবে একে অপরের প্রতি, বিশ্বাস, বিশ্বস্ত, সততা, এগুলো কিন্তু অনেক কমে যাচ্ছে এখন হিউম্যান বিইং এর মধ্যে। বিকজ অফ দ্যাট পার্টনারশিপ বিজনেস কিন্তু কমে যাচ্ছে। হ্যাঁ, আমরা কি করব, গ্রেটেস্ট কমন অ্যাডভান্টেজে কাজ করব, ফেইথফুল টু রান দ্য বিজনেসে কাজ করব, এন্ড রেন্ডার করব থ্রু অ্যাকাউন্টস এন্ড ফুল ইনফরমেশন। অর্থাৎ বিজনেসে অ্যাক্টিভ হই, অ্যাক্টিভ হলে তো অবশ্যই প্রতিদিনকার কার্যক্রম, কি কেনা হলো, কি বিক্রি হলো, কি উৎপাদন হলো, এগুলোর যে প্রয়োজনীয় ইনফরমেশন, ফুল ইনফরমেশন রাখবো, ফেইথফুলি কাজ করব, গ্রেটেস্ট কমন অ্যাডভান্টেজে কাজ করব, বিজনেসে যাতে কোনো রকম ক্ষতি না হয় সর্বোচ্চ ভালো করার চেষ্টা করব, এবং থ্রু অ্যাকাউন্টস মেনটেন করব, ফুল ইনফরমেশন মেনটেন করব। এইটা হলো আমাদের কমন বা জেনারেল ডিউটিস অফ পার্টনার্স। ঠিক আছে, এটাকে আমরা মনে রাখবো, এটাকে আমরা বলবো জেনারেল ডিউটিস। ঠিক আছে, এরপরে আমরা আরো স্পেসিফিক কি দেখবো, এখন আমরা জেনে নেই সেকশন 9 হচ্ছে, সেকশন 9 ডিলস উইথ দ্য জেনারেল ডিউটিস অফ পার্টনার্স। ঠিক আছে, আচ্ছা, সেকশন 10 ডিউটি টু ইন্ডেমনিফাই লস কজড বাই ফ্রড। ডিউটি টু ইন্ডেমনিফাই লস, ডিউটি টু ইন্ডেমনিফাই লস কজড বাই ফ্রড। এটি কিন্তু নাম থেকেই আমরা, সেকশনের যে টাইটেল আছে এখান থেকে আমরা মোটামুটি বোঝা যায় আমার কারণে, আমার ফ্রড, আমি ফ্রড করেছি, আমি যদি বিজনেস অ্যাক্টিভলি রান করি, পার্টনার যদি হই, অ্যাক্টিভ পার্টনার যদি হই, আমি অ্যাক্টিভলি বিজনেস রান করছি, তাহলে আমার ফ্রডের কারণে বিজনেসে লস হলে এটা আমি অবশ্যই এটা কি করব, বিজনেসকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিব। ঠিক আছে, ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিব। জি ম্যাম। ঠিক আছে, ডিউটি টু ইন্ডেমনিফাই লস কজড বাই ফ্রড। ম্যাম এটা কি দুই ধরনের পার্টনারদের ক্ষেত্রে প্রযোজ্য নাকি শুধু অ্যাক্টিভ পার্টনারদের? না, এটা কিন্তু আপনি দেখেন এখানে বলছে কি, এটা কিন্তু আমি যেহেতু চিটাগাং বসে যদি আমি করে থাকি, আমি যেখানেই বসি, অ্যাক্টিভ আর নমিনাল এটা এখানে মেনশন করা নেই। জি মানে ম্যাম। আমি পার্টনার হলেই আমার কারণে যদি বিজনেসের ক্ষতি হয়, আমি যদি চিটাগাং বসে ফ্রড করে থাকি, কোনো অসুবিধা নাই, আমাকে এটা ধরা পড়বে, ধরা পড়ার পরে আমাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবো আমি, আইন এটা বলে দিচ্ছে, সিম্পল কথা। ওকে ম্যাম। ওকে, সেকশন 11 আমরা এখন দেখবো, ডিটারমিনেশন অফ রাইটস এন্ড ডিউটিস অফ পার্টনার্স বাই কন্ট্রাক্ট বিটুইন দ্য পার্টনার্স। আমরা কিন্তু টাইটেল গুলো অনেক লম্বা লম্বা, পার্টনারশিপ একটা টাইটেল গুলো থেকে কিন্তু অনেক কিছু বোঝা যায়, আমরা যদি টাইটেলটা মনে রাখি, ডিটারমিনেশন অফ রাইটস এবং ডিউটিস, রাইট এবং ডিউটি অফ পার্টনার্স বাই কন্ট্রাক্ট। কিসের দ্বারা? কন্ট্রাক্ট দ্বারা, বিকজ আমরা জানি পার্টনারশিপ মানেই হচ্ছে বেসড অন আমাদের যদি কন্ট্রাক্ট না থাকে, দেয়ার ইজ নো পার্টনারশিপ, রিমেম্বার। ঠিক আছে, সো বাই কন্ট্রাক্ট বিটুইন দ্য পার্টনার্স। হ্যাঁ, সো রাইটস এন্ড ডিউটিস টু বি ডিটারমাইন্ড বাই কন্ট্রাক্ট অ্যামং দ্য পার্টনার্স। এখন আমাদের কি রাইট হবে, কি ডিউটি হবে, জেনারেল ডিউটি
হোয়াট এভার যেটা আমাদের হলো পার্টনারশিপে ইনভেস্টমেন্ট কত হবে, কার পার্সেন্টেজ কত হবে, মানে সবকিছু এগ্রিমেন্টে লেখা থাকে। এই জন্য দেখেন আপনি, রাইটস এন্ড ডিউটিস টু বি ডিটারমাইন্ড বাই কন্ট্রাক্ট অ্যামং দ্য পার্টনার্স। ঠিক আছে, পার্টনারদের মধ্যে যে রাইট এবং ডিউটিস থাকবে, কে অ্যাক্টিভ পার্টনার, কে আপনার নমিনাল পার্টনার, এগুলো সবই ওখানে বলা থাকবে। ঠিক আছে, আচ্ছা, এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড can be mentioned in the contract. A partner shall not carry on any business other than that of firm during the partnership. এখানে একটা দেন বাদ পড়েছে। আচ্ছা, এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড। আচ্ছা, আগে আমরা এই কথাটা আমরা অনেক জায়গায় পাবো, এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড, এটার মানে কি আমরা একটু দেখে নিই। এগ্রিমেন্ট, আমরা পাঁচজন, আমরা পাঁচজন তো পার্টনারশিপ বিজনেস করছি, কনফেকশনারি বিজনেস। ঠিক আছে, তো আমাদের মনে করেন যে আমাদের এক পরিচিত দুলাভাই ছিলেন, ওনার যে ছায়ানির একটা দেখবেন যে ব্রেড, তারপরে এই তারপরে অনেক বিস্কিট, চানাচুর, অনেক কিছু তারা তৈরি করতো। হ্যাঁ, তো আমরা পার্টনাররা যদি পাঁচজন পার্টনার যদি আমাদের সেম হয় এবং আমাদের কারখানাটা যদি রায়ের বাজার হয়ে থাকে, তো আমাদের পার্টনারদের মধ্যে কিন্তু আর একজন, পাঁচজনের পার্টনারের মধ্যে আরেকজন কিন্তু এইখানে আপনার এই এই পান্থপথে বা গ্রিন রোডে আরেকটা কারখানা খুলতে পারবেন, বিকজ আমরা পার্টনারশিপ করছি এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং। এখন আমি যখন রায়ের বাজার থেকে, আমাদের পার্টনারশিপ ফার্ম যখন রায়ের বাজার থেকে উৎপাদন করবে, সে এখানে কভার করে আপনার সেই পান্থপথ, তারপরে ইভেন মিরপুর, মানে পুরো ঢাকা শহর যদি সে কভার করে, এই একেবারে কাছাকাছি আপনি গ্রিন রোডে একজন পার্টনার, আরেকজন পার্টনার যে আছে আপনার নমিনাল পার্টনার, সে সেখানে আরেকটা কারখানা খুলবে, এটা কি হবে? কখনোই না, পার্টনাররা রাজি হবে না যে আমরাই তো এখানে কভার করছি, তুমি ওখানে আলাদা বিজনেস করলে এখানে ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে, বিজনেস বন্ধ হয়ে যাবে। সিম্পল কথা, এইটাকে বলা হয় এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড, মানে এই সেম নেচারের ট্রেড আমরা করতে পারবো না উইদিন দ্যাট এরিয়া। এই ধরনের ব্যাপারগুলো মেনশন করা থাকবে কোথায়? কন্ট্রাক্টে। ঠিক আছে, পার্টনার শ্যাল নট ক্যারি অন এনি বিজনেস আদার দেন দ্যাট অফ ফার্ম ডিউরিং দ্য পার্টনারশিপ। এই পার্টনারশিপের ভিতরে আমরা যে একটা এক্সাম্পল দেখেছিলাম, সেটা কি ছিল? এরকম যে আমরা পাঁচজন ইঞ্জিনিয়ার একটা ব্রিজ করার জন্য আমরা টেন্ডার ড্রপ করলাম গভর্নমেন্টে, গভর্নমেন্টের ওই ব্রিজের প্রজেক্টটা নেওয়ার জন্য। তো পাঁচজনই তো ইঞ্জিনিয়ার, এখন পাঁচজনের মধ্যে একজন আবার কি করলো জানেন না, আলাদা করে সে নিজে আবার আরেকটা টেন্ডার ড্রপ করলো সে পাওয়ার জন্য পার্সোনাল। এটা কি আমরা মেনে নিব? কখনোই না, এটা হয় না। ঠিক আছে, তো এইটা হবে না, এটাকে বলা হবে এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড। ঠিক আছে, ক্লিয়ার? হ্যালো ম্যাম, অন্য ধরনের বিজনেস তো করতে পারবে, অন্য ধরনের পার্টনারশিপ। অন্য ধরনের, দ্যাট ইজ ডিফারেন্ট। ওকে ম্যাম, ঠিক আছে। আচ্ছা, সেকশন 12, the rules regarding the conduct of business. The rules regarding the conduct of business, আমরা এতক্ষণ অনেক কিছু দেখেছি, জেনারেল দেখেছি, ইন্ডেমনিফাই করতে হবে দেখেছি, তারপরে রাইটস এন্ড ডিউটিস দেখেছি যেটা বেসড অন এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড দেখেছি, তারপরে পার্টনারশিপ এট উইল দেখেছি, পার্টনারশিপ পার্টিকুলার পার্টনারশিপ দেখেছি, পার্টনারশিপ কাকে বলে দেখেছি, লিগ্যাল স্ট্যাটাস দেখেছি। এখন আমরা দেখব রুলস রিগার্ডিং দ্য কন্ডাক্ট অফ বিজনেস। বিজনেস কিভাবে কন্ডাক্ট করবে এই ব্যাপারে আইন কি বলে দিচ্ছে। রুলস রিগার্ডিং দ্য কন্ডাক্ট অফ বিজনেস সাবজেক্ট টু কন্ট্রাক্ট বিটুইন দ্য পার্টনার্স। রিমেম্বার, এই কথাটা সব জায়গায় আমরা বলে নিব। দেখেন, সাবজেক্ট টু কন্ট্রাক্ট, এটা একটু আপনারা একটু দেখেন স্ক্রিনটা, সেকশন 12টা একটু দেখেন। দেখছি ম্যাম।
আচ্ছা, the rules regarding the conduct of business দেখি section subject to contract between the partners. Remember, এই যে এই কথাটা subject to contract, এইটা সব জায়গায় বলতে হবে। প্রত্যেকটা সেকশনে আপনার সাবজেক্ট টু কন্ট্রাক্ট, কারণ হচ্ছে শর্ত সাপেক্ষে, কন্ট্রাক্টের শর্ত সাপেক্ষে, ঠিক আছে? কন্ট্রাক্টের শর্ত সাপেক্ষে কন্ট্রাক্ট যা বলছে, ঠিক আছে? সাবজেক্ট টু কন্ট্রাক্ট বিটুইন দ্য পার্টনার্স হ্যাজ এ রাইট, মানে এভরি পার্টনার হ্যাজ এ রাইট টু টেক পার্ট ইন দ্য বিজনেস। আমরা 5 জন পার্টনার, তো 3 জন নমিনাল, 2 জন অ্যাক্টিভ। তো যারা নমিনাল পার্টনার আছে, আমাদের কিন্তু রাইট আছে বিজনেস পরিচালনা করার, আমাদেরও কিন্তু রাইট আছে বিজনেসে সরাসরি অংশগ্রহণ করার, ঠিক আছে? এই কথাটাই বলছে, হ্যাজ এ রাইট টু টেক পার্ট ইন দ্য বিজনেস, ঠিক আছে? এইটা হচ্ছে রুলস। আচ্ছা, ইচ পার্টনার ইজ বাউন্ড টু অ্যাটেন্ড diligently to his duty, মানে diligently সততার সহিত তার ডিউটি পরিচালনা করবে, ডিউটি পালন করবে, অ্যাটেন্ড করবে। No changes to be made in the nature of business. আমরা 3 জন চিটাং থাকি, 2 জন ঢাকায় থেকে কনফেকশনারি বিজনেস, আপনারা কনফেকশনারি বাদ দিয়ে এবার রিয়েল এস্টেট বিজনেস শুরু করে দিতে পারবেন না উইদাউট দ্য কনসেন্ট অফ অল দ্য পার্টনার, ঠিক আছে? মানে নেচার অফ বিজনেসে কোনো চেঞ্জ আনতে গেলে অবশ্যই সকল পার্টনারের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা, টু হ্যাভ অ্যাক্সেস টু or inspect or copy any of the books of accounts, books of firm. সিম্পল কথা হচ্ছে, আমরা একটু সিম্পল এইভাবে শুনে নেই। সকল পার্টনারেরই কি আছে, রাইট আছে বিজনেসে অংশগ্রহণ করার এবং ডিলিজেন্টলি ডিউটি পারফর্ম করবে। হ্যাঁ, প্রত্যেক পার্টনার বাউন্ড থাকে, বাধ্য থাকে টু অ্যাটেন্ড ডিলিজেন্টলি টু হিজ ডিউটিস। আচ্ছা, কোনো নো চেঞ্জেস টু বি মেড, কোন নেচার অফ বিজনেসে 2 জন অ্যাক্টিভ পার্টনার ঢাকায় আছেন, 3 জন চিটাগাঙে আছে, 2 জন নেচার অফ বিজনেস কোনো অবস্থাতেই চেঞ্জ করতে পারবেন না বাকি 3 জনের মতামত ছাড়া, ঠিক আছে? to have access to and inspect or copy any of the books of the firm. আপনি যে অ্যাক্টিভ পার্টনার যারা আছে রায়ের বাজারে, যারা প্রতিদিনকার কার্যকলাপ পরিচালনা করছেন, প্রতিদিনকার যে বুকস অফ অ্যাকাউন্টস যা আছে, প্রত্যেকটা বুকস এর আপনার কপি নেওয়া, অ্যাক্সেস থাকা, ইন্সপেক্ট করার রাইট আছে কার? আমরা যে 3 জন চিটাগাঙে আছি তাদেরও। ক্লিয়ার? ইয়েস ম্যাম। হ্যালো, ক্লিয়ার ম্যাম। আচ্ছা, আমরা একটু আর একবার বলে ফেলি। প্রত্যেকের টেক পার্ট করার, বিজনেসে টেক পার্ট করার রাইট আছে, অ্যাটেন্ড করবে ডিলিজেন্টলি টু হিজ ডিউটিস, নো চেঞ্জেস মেড ইন দ্য নেচার অফ বিজনেস, এবং হ্যাভ অ্যাক্সেস টু আর ইন্সপেক্ট অর কপি এনি অফ দ্য বুকস অফ দ্য ফার্ম। এই 4টা হলো রুলস রিগার্ডিং দ্য কন্ডাক্ট অফ বিজনেস, অর্থাৎ বিজনেস যে কন্ডাক্ট করবে এই ব্যাপারে এই 4টা হলো রুলস, ঠিক আছে? আমরা কি ক্লিয়ার? নাম্বার সেকশন 12, এগুলো কিন্তু খুব কাছাকাছি মনে হবে যে ডিটারমিনেশন অফ রাইট এন্ড ডিউটিস আমরা কিভাবে ডিটারমাইন করব, কন্ট্রাক্টের বেসিসে ডিটারমাইন করব। সেকশন 11 ডিলস উইথ দ্যাট ওয়ান, সেকশন 12 ডিলস উইথ দ্য রুলস রিগার্ডিং দ্য বিজনেস টু কন্ডাক্ট, রাইট? সেকশন 13 মিউচুয়াল রাইটস এন্ড লায়াবিলিটিস। এই মিউচুয়াল রাইটস এন্ড লায়াবিলিটিস, এবং আপনি দেখেন টাইটেল গুলো খুবই কাছাকাছি মনে হচ্ছে, বাট ইনসাইড দিস আর ভেরি ডিফারেন্ট থিং। হ্যাঁ, রুলস রিগার্ডিং দ্য কন্ডাক্ট অফ বিজনেস, এটা সেকশন 12। 13 বলছে মিউচুয়াল রাইটস এন্ড লায়াবিলিটি, ঠিক আছে? মিউচুয়াল কি রাইটস আছে এবং লায়াবিলিটিস আছে পার্টনারদের, সাবজেক্ট টু কন্ট্রাক্ট বিটুইন দ্য পার্টনার্স। ওকে, নট entitled to receive remuneration to run or carry on the business. সিম্পল কথা, অ্যাক্টিভ পার্টনার হিসেবে কাজ করবে, কোনো রেমুনারেশন নিতে পারবে না, কেউ কোনো রেমুনারেশন পাবে না। entitled to share equally in the profit, প্রফিটে ইকুয়াল মিন করছে এখানে, ইকুয়াল বলতে আমার 30% আপনার 20%, এর মানে এই না যে আমরা দুজন ইকুয়াল, মানে আমাদের যে প্রপোর্শন, যেই প্রপোর্শন ওখানে আমাদের কন্ট্রাক্টে বলা আছে সেইটার অনুযায়ী ইকুয়ালি আমরা পেতে থাকবো। ইন্টারেস্ট অন ক্যাপিটাল সাবস্ক্রাইব বাই হিম টু বি পেইড আউট অফ প্রফিট অনলি। যদি ইন্টারেস্ট অন ক্যাপিটালের উপরে যদি কোনো ইন্টারেস্ট পেমেন্ট হয় সেইটা শুধুমাত্র প্রফিট থেকে দিতে হবে, প্রফিট না হলে ইন্টারেস্ট পেমেন্ট করা যাবে না, সিম্পল কথা। ইন্টারেস্ট অন ক্যাপিটাল সাবস্ক্রাইব বাই দেম বা হিম টু বি পেইড আউট অফ প্রফিট অনলি। আচ্ছা,
any payment or advance beyond the capital is paid by partners, interest to be paid 6%. আরেকটা এক্সাম্পল একটু দেখে আসি। 5 জন পার্টনারের মধ্যে আপনার 2 জন অ্যাক্টিভ পার্টনার, 3 জন স্লিপিং পার্টনার, তারা থাকে হলো চিটাঙে। এখন বিজনেসে হঠাৎ করে এমার্জেন্সি কিছু টাকা পয়সার দরকার হলো, যেটা ক্যাপিটালের বাইরে, রিমেম্বার ক্যাপিটাল না, ক্যাপিটালের বাইরে, ঠিক আছে। তো বি বললো যে ঠিক আছে, আমার কাছে এখন 50 লাখ টাকা আছে, আমি দিচ্ছি বিজনেসকে, ঠিক আছে। বিজনেস এটা দিয়ে বিজনেস রান করলো, তো এই ক্ষেত্রে পার্সেন্টেজ অফ ইন্টারেস্ট কত হবে? 6%। এই কথাটাই এখানে বলা আছে, বিয়ন্ড দা ক্যাপিটাল। রিমেম্বার এই অংশটুকু দেখে নেন, বিয়ন্ড দা ক্যাপিটাল, বিয়ন্ড দা ক্যাপিটাল, ক্যাপিটালের বাইরে, ঠিক আছে। বিয়ন্ড দা ক্যাপিটাল কোনো পেমেন্ট যদি বিজনেসে কোনো পার্টনার দিয়ে থাকে, এটা অ্যাডভান্স হিসাবে দিতে পারে, হোয়াটএভার, এটা কোনো ম্যাটার না। ম্যাটার হচ্ছে 6% ইন্টারেস্ট দিতে হবে এটার উপরে। পার্সেন্টেজটা এখানে মেনশন করা আছে। রিমেম্বার, ফার্ম শ্যাল ইন্ডেমনিফাই টু পার্টনার্স ইফ পেমেন্ট মেড এন্ড লায়াবিলিটিস ইনকার্ড বাই হিম in the ordinary course of business and proper conduct of business. যদি firm shall indemnify to partner if payment made and liabilities incurred by him. আমরা দেখছি mutual rights and liabilities. মিউচুয়ালি কি রাইটস এবং লায়াবিলিটিস আছে। এখানে আমরা একটু আগে দেখেছিলাম সেকশন কততে বলেন তো, যে কোনো ফ্রড হলে, আমার কারণে কোনো ফ্রড করলাম, তো আমি ফার্মকে ইনডেমনিফাই করব, ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিব, আইন বলতেছে। এখন সেকশন 13, ফার্ম শ্যাল ইনডেমনিফাই টু পার্টনার, পার্টনারকে ইনডেমনিফাই করবে কিভাবে? ইফ পেমেন্ট মেড এবং লায়াবিলিটি ইনকার্ড বাই হিম ইন দ্য অর্ডিনারি কোর্স অফ বিজনেস এন্ড প্রপার কন্ডাক্ট অফ বিজনেস। এখন আমি এ আর বি যদি বিজনেস কন্ডাক্ট করতে গিয়ে কোনো পেমেন্ট করে থাকে অর্ডিনারি কোর্স অফ বিজনেস এবং প্রপার বিজনেস কন্ডাক্ট করতে গিয়ে যদি কোনো ক্ষতি টতি হয়ে থাকে, এইটার জন্য কিন্তু ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। ইন ডুইং সাচ অ্যাক্ট, ওই কার্যকলাপ পরিচালনার জন্য, মানে এই যে প্রপার কন্ডাক্ট অফ বিজনেস করার জন্য, in any emergency case to protect the firm from loss as would be done by a person in the course of ordinary prudence in his own case. এটা একটু বোঝার ব্যাপার আছে। ব্যাপারটা হলো একটু অ্যাটেন্টিভ প্লিজ, আমরা একটু অ্যাটেন্টিভ হই, কারণ রিপিট করার সুযোগ কম। হ্যাঁ, এখানে তো আমরা বলেছি 2 জন অ্যাক্টিভ পার্টনার আছে, তো 2 জন অ্যাক্টিভ পার্টনার মনে করুন যে খুব এমার্জেন্সি একটা সিচুয়েশন হলো, একটা বড় সিদ্ধান্ত নিতে হচ্ছে। সিদ্ধান্ত নিতে গিয়ে আমাদের 5 জনে মিটিং কল করার সময় পাওয়া যায়নি। সুতরাং আমি আমার সর্বোচ্চ সততা, সর্বোচ্চ বুদ্ধিমত্তা প্রয়োগ করে একটা সিদ্ধান্ত নিলাম। এই সিদ্ধান্তের কারণে যদি কোনো লস হয়ে থাকে, এবং এই আমার চিন্তাধারা হলো টু প্রোটেক্ট দ্য ফার্ম ফ্রম লস, আমি ফার্মকে লস থেকে বাঁচানোর জন্য, as would be done by a person in course of ordinary prudence, অর্থাৎ এই ধরনের সিদ্ধান্তটা যদি আমি ব্যক্তি আমার নিজের ক্ষেত্রে যদি নিতে হইতো, আমি কি করতাম? সেই রকম সর্বোচ্চ মেধা প্রয়োগ করে, সর্বোচ্চ সততা প্রয়োগ করে আমার নিজের ক্ষেত্রে হলে আমি কি করতাম? এই রকম অবস্থা, এই ধরনের যদি আমি সিদ্ধান্ত নিয়ে থাকি, তাহলে কি হবে? এটার জন্য ফার্ম দায়ী হবে, আমি পার্সোনালি এটার জন্য দায়ী হব না। যদি লসও হয়ে থাকে, এটা ফার্মই রেসপন্সিবিলিটি নেবে। বোঝা গেল? এইটাকে বলা হয় ইন কোর্স অফ অর্ডিনারি প্রুডেন্স, মানে ইন হিজ ওন কেস। আমার নিজের যদি হইতো, আমি অ্যাজ এ পার্সন, আমার নিজের ফ্যামিলি যদি এরকম কিছু হইতো, আমি কি সিদ্ধান্ত নিতাম? যদি ওই রকম সর্বোচ্চ ভালো সিদ্ধান্তটা আমি বিজনেসের ক্ষেত্রে নিয়ে থাকি, আমার 5 জন পার্টনারের সাথে মিটিং কল করে সিদ্ধান্ত নেওয়ার মতো সময় সুযোগ ছিল না, সুতরাং আমি সর্বোচ্চ বুদ্ধিমত্তা, সর্বোচ্চ সততা প্রয়োগ করে আমি সিদ্ধান্ত নিয়েছি ফার্মকে প্রোটেক্ট করার জন্য। তাহলে এটা কি হবে? এটার জন্য লায়াবল হবে ফার্ম। যদি এই ক্ষেত্রে ক্ষতিও হয়ে থাকে, এটার জন্য ফার্ম ইনডেমনিফাই করবে, নট মি। এটা কি বোঝা গেল? জি ম্যাম। একটু একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে নাকি? আমরা কিন্তু দেখেছি
আপনার ফ্রড করে যদি আমি কোনো বিজনেসের ক্ষতি করে থাকি তাহলে আমি বিজনেসকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকিব। ঠিক আছে, আমরা একটু আগে পড়েছি। তো এখন এখন যে কথাটা হলো ফার্ম ক্ষতিপূরণ করবে কখন? ইন দ্য অর্ডিনারি কোর্স অফ বিজনেস এন্ড প্রপার কন্ডাক্ট অফ বিজনেস। আমি প্রপারলি বিজনেস কন্ডাক্ট করছি, আমার কোনো ব্যাড ইন্টেনশন ছিল না। ঠিক আছে, সুতরাং যদি কোনো লস হয় এই ক্ষেত্রে তাহলে ফার্ম ক্ষতিপূরণ দিবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি, একটা এমার্জেন্সি সিচুয়েশনে বড় একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে, but there was no any time to call meeting or to contact with the other persons, other partners, but I have taken a big decision. সো এইটা আমি এমন একটা সিদ্ধান্ত নিয়েছি বেসড অন মাই মানে হাইয়েস্ট লেভেল অফ, আপনার এটাকে কি বলে, সর্বোচ্চ বুদ্ধিমত্তা প্রয়োগ করে, এবং এবং সর্বোচ্চ আমি ফেইথফুল ছিলাম, এবং এমন একটা সিচুয়েশন আমি ব্যক্তি পার্সন আমার ক্ষেত্রে হলে আমি কি করতাম ওই রকম ঠিক আমি সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং এই ক্ষেত্রে যদি কোনো লস হয়ে থাকে, আমার ইন্টেনশনটা ছিল টু প্রোটেক্ট দ্য ফার্ম, আমাদের বিজনেসটাকে প্রোটেক্ট করা ছিল আমার ইন্টেনশন। ঠিক আছে, তো এই ইন্টেনশন থেকে আমি করেছি, কিন্তু লাস্টলি বিজনেস লস করলো, তারপরে কি হবে এইটার জন্য আমি দায়ী থাকবো না, বিকজ আমার ইন্টেনশনটা ভালো ছিল, রাইট? সো আই থিঙ্ক, ইজ ইট ক্লিয়ার? সেকশন 13 মিউচুয়াল রাইটস এন্ড লায়াবিলিটিস আমরা দেখে নিলাম যে রেমুনারেশন দেওয়া যাবে না, শেয়ার ইকুয়ালি ইন দ্য প্রফিট হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল আউট অফ প্রফিট হবে, 6% ইন্টারেস্ট দেওয়া যাবে, এনি পেমেন্ট এনি অ্যাডভান্স বিয়ন্ড দ্য ক্যাপিটাল। এরপরে ফার্ম ইন্ডেমনিফাই করবে কখন? প্রপার কন্ডাক্ট অফ বিজনেস এ কোনো লস হলে, এবং যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশনে আই টুক decision without contacting with other persons, other partners, but based on the highest level of honest বা highest level of ordinary course of prudence using this situation. So এই ক্ষেত্রে যদি কোনো লস হয়ে থাকে, business will indemnify, the firm will indemnify. That's all. Section 30 makes sense? Section 30 makes sense? Hello? जी मैम। আচ্ছা, সেকশন 14 আমরা দেখে নেই। সেকশন 14 দ্য প্রপার্টি অফ ফার্ম, ফার্মের প্রপার্টি কোনগুলো? ফার্মের প্রপার্টি ভেরি ইজি থিং, এটা তেমন কিছুই না। ফার্মের দ্য প্রপার্টি অফ ফার্ম ইনক্লুডস অল প্রপার্টি, অর্থাৎ ফার্মের যা প্রপার্টি আছে, রাইটস, স্টকস, acquired or purchased any asset or otherwise. Hello, there is side sound please. Purchased, any asset or otherwise also includes the goodwill. অর্থাৎ ফার্মের প্রপার্টি কি কি? ফার্মের all of the property, right, stock, acquired অথবা পারচেজ করছে যে কোনো ধরনের সম্পত্তি ফার্ম নিজে পারচেজ করেছে, এবং গুডউইল, এগুলো সবই হলো ফার্মের প্রপার্টি। যদি আপনাকে বলা হয় এমন একটা সিনারিও যে কিছু কিছু জিনিস দেওয়া আছে, কতগুলো সম্পত্তির কথা বর্ণনা করা আছে, মাঝখানে একটা বলা হলো এটা হলো বি এর পার্সোনাল প্রপার্টি, সিনারির মধ্যে খুব ছোট্ট করে বলা আছে যে মিরপুরে একটা ছোট্ট ল্যান্ড আছে যেটা বি এর পার্সোনাল প্রপার্টি, আপনি তখন কি বলবেন? এটা কি ফার্মের প্রপার্টি হবে? না ম্যাম, হবে না। সো প্রপার্টি অফ ফার্ম আমরা দেখলাম, প্রপার্টি অফ ফার্মের সকল প্রপার্টি, অল প্রপার্টি অফ ফার্ম, রাইটস, স্টক, অ্যাকোয়ার্ড অর পারচেজড এনি অ্যাসেটস অর আদারওয়াইজ also includes the goodwill. এগুলো কি? এগুলো হচ্ছে ফার্মের প্রপার্টি। আচ্ছা, অ্যাপ্লিকেশন অফ দ্য প্রপার্টি, এই যে প্রপার্টি গুলো বললাম, প্রপার্টি, রাইট, স্টক, অ্যাসেটস যেটা অ্যাকোয়ার্ড করেছে, গুডউইল এটসেট্রা, এগুলো হচ্ছে ফার্মের প্রপার্টি। এগুলো কোথায় ইউজ হবে? অ্যাপ্লিকেশন অফ দ্য প্রপার্টি সেকশন 15 বলছে টু বি হেল্ড, রিমেম্বার, টু বি হেল্ড and used, to be held and used, to be held and used exclusively for the purpose of the business. Remember, এইটা ফার্মের অধীনে থাকবে এবং ব্যবহার করবে কিসের উদ্দেশ্যে? এক্সক্লুসিভলি ফর দ্য পারপাস অফ দ্য বিজনেস, বিজনেসের পারপাসে এটা
ব্যবহার করা হবে। ঠিক আছে? আচ্ছা, এখন সেকশন 16 ম্যাম পার্সোনাল প্রফিট আর্ন বাই পার্টনার্স। ম্যাম জি, ম্যাম ওটা যদি আবার একটু বলতেন যদি একটু। কোনটা প্লিজ? হুইচ ওয়ান? ম্যাম 15 নাম্বারটা ম্যাডাম। সেকশন 15 অ্যাপ্লিকেশন অফ দ্য প্রপার্টি। ভেরি সিম্পল, মানে প্রপার্টি গুলো কোথায় ব্যবহার করবেন, অর্থাৎ সিম্পল কথা হচ্ছে ফার্মের প্রপার্টি গুলো ফার্ম হেল্ড করবে, ফার্মের অধীনে থাকবে এবং এগুলো ব্যবহার করা হবে এক্সক্লুসিভলি ফর দ্য পারপাস অফ বিজনেস, অর্থাৎ বিজনেসের উদ্দেশ্যে এগুলা ব্যবহার করা হবে। ম্যাম ওই ক্ষেত্রে কি ম্যাম ফার্মের যে বিজনেস রিলেটেড কাজে কি এটা ব্যবহার করা হবে? হ্যাঁ, অবশ্যই, ও আচ্ছা মানে এক্সক্লুসিভলি ফর দ্য পারপাস অফ বিজনেস, বিজনেসের পারপাস এটা ব্যবহার করতে হবে অবশ্যই। ফার্মের অধীনে থাকতে হবে, মানে ফার্মের, এটাকে কি বলা হয়, ফার্মের দখলে থাকতে হবে, ফার্মের অধীনে থাকতে হবে, মানে পজিশনটা ফার্মে থাকতে হবে। যে প্রপার্টি গুলো আমরা সেকশন 14 এ দেখেছি, so those all the property to be held, remember, to be held and used, আপনাকে হেল্ড করতে হবে, হোল্ড করতে হবে, ধারণ করতে হবে, অর্থাৎ এটা টু বি হোল্ড। উপরে যে প্রপার্টি গুলো আমরা দেখলাম সেকশন 14, দিস আর টু বি হেল্ড এন্ড ইউজড এক্সক্লুসিভলি ফর দ্য পারপাস অফ বিজনেস। ঠিক আছে? আচ্ছা, এরপরে সেকশন 16 যাই আমরা। পার্সোনাল প্রফিট আর্ন বাই পার্টনার, সিক্রেট প্রফিট, এইটাকে সিক্রেট প্রফিট নামেও বলা হয় অনেক সময়। সেকশন 16 কে subject to contract, any profit earned for himself from the transaction for the use of the property or business or farm name to be accounted and paid to farm. সিম্পল কথা হচ্ছে, সরি, ভয়েস ইজ ডিস্টার্বিং। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল শুনে নিই, তাহলে এটা ইজি হয়ে যাবে। সেকশন 16 এ বলছে, সাপোজ আমাদের রায়ের বাজারে কারখানা আছে, কারখানার এক সাইডে একটু বেশি জায়গা আছে, ল্যান্ড যেটা একটু বেশি, এই সাইডে আরেকটা দোকান করে আমরা ভাড়া দিয়েছি। একটু বি অ্যাটেন্টিভ প্লিজ। একটা দোকান করে, কারখানার সাইডে একটু জায়গা আছে পেছন দিকে, ওখানে একটা দোকান করে আমরা ভাড়া দিয়েছি। তো আমি এ আর বি, আমরা তো অ্যাক্টিভ পার্টনার, এ আর বি করলো কি, এই ফার্মটা, এই যে দোকানদার যে আছে তার সাথে এগ্রিমেন্ট করলো, ভাড়ার চুক্তি করলো। ঠিক আছে? চুক্তি করলো হলো কি, এখন 2 বছর চলে গেছে, এখন চুক্তিটা রিনিউ করলো। রিনিউ করে করলো কি, সে এই যে 3 লাখ টাকা অ্যাডভান্স নেওয়ার কথা, সেখানে সে 4 লাখ টাকা অ্যাডভান্স নিয়ে সে 1 লাখ তার কাছে রেখে দিল। বোঝা গেল এক্সাম্পলটা? এবং এইটা পরে দেখা গেল, পরে এটা ধরা পড়লো, এটা অবশ্যই ফার্মকে ফেরত দিতে হবে। জাস্ট এক্সাম্পলটা টেক টু ইউর ব্রেন, মানে বিজনেসের কোনো প্রপার্টি, বিজনেসের কোনো ট্রানজাকশন করতে গিয়ে, ফর দ্য ইউজ অফ দ্য প্রপার্টি, বিজনেসের পারপাসে প্রপার্টি ইউজ করতে গিয়ে যদি আমরা এমন কিছু করি যে যেটা আমি পার্সোনাল কোনো প্রফিট বা পার্সোনাল কোনো মানি, যেটা যেটা বিজনেসের মানি, সেটা আমি রেখে দিয়েছি আমার পকেটে, তাহলে এটা কি করতে হবে, অবশ্যই ফার্মকে ফেরত দিতে বাধ্য থাকিব এবং হিসাব দিতে বাধ্য থাকিব। যে এক্সাম্পলটা বলছি, কারণ বাজার বা আমাদের কারখানা হচ্ছে রায়ের বাজার, সেখান থেকে আমরা কি করলাম, সেখানে একটা ছোট্ট দোকান আছে আমাদের কারখানার সাইডে, ওই জায়গাটুকু ইউজলেস, তা আমরা ভাবলাম যে এখানে একটা ছোট দোকান করে ভাড়া দিই, আমাদের ফার্মের ভাড়া পাবো আমরা, রাইট? তো দুইজন যে অ্যাক্টিভ পার্টনার আছে সে করলো কি, তারা দুইজন করলো কি, ওখানে যে এগ্রিমেন্ট হইলো, ইসের মধ্যে ভাড়াটিয়ার চুক্তি যেটা হলো, এটা রিনিউ করতে গিয়ে 1 লাখ টাকা বেশি অ্যাডভান্স দিয়েছে, সেই টাকাটা তার কাছে রেখে দিছে, তারা দুইজন নিজেরা রেখে দিছে, এটা ফার্মকে দেয় নাই বা ফার্মকে বলে নাই। ঠিক আছে? এইটা অবশ্যই পরে ধরা পড়লো, এটা অবশ্যই হিসাব দিতে হবে এবং ফার্মকে ফেরত দিতে হবে, আইন এটা বলে দিচ্ছে। ওকে, ম্যাম নাম্বার এ বলছে, এটাকে সিক্রেট প্রফিট বলা যায়। ইফ এনি পার্টনার ক্যারিজ সেম নেচার অফ বিজনেস হুইচ কম্পিটিং উইথ দ্য ফার্ম টু বি অ্যাকাউন্টেড এন্ড পেইড টু ফার্ম। এক্সাম্পল হচ্ছে, এখন প্রোভাইড এনি প্রোডাক্ট টু ফার্ম ফ্রম ওন ইন মার্কেট রেট, কম্পিট ইন দ্য টেন্ডার। সাপোজ আমরা যেটা একটা এক্সাম্পল আমরা বলি, সেম নেচার, আমরা হচ্ছে কনফেকশনারি বিজনেস করি, তো কনফেকশনারি বিজনেসে আমি এ আর বি হচ্ছে অ্যাক্টিভ পার্টনার, আমরা যেটা প্রথম থেকে বলে আসছি। হ্যাঁ, এ আর বি অ্যাক্টিভ পার্টনার। এর করছে কি, এর কারণ বাজারে আবার একটা চিনির আড়ত আছে, কথা বোঝা যাচ্ছে? জি ম্যাম।
কারণ বাজারে চিনির আড়ত আছে, সে করে কি পার্সোনালি ওই চিনির আড়ত থেকে, তার নিজের আড়ত থেকে তার বাজারের রেটের চেয়ে একটু বেশি আকারে সে চিনি দেয় তার কনফেকশনারি বিজনেসে, পার্টনারশিপ বিজনেসে চিনি সাপ্লাই করতেছে, ঠিক আছে। এখন এইখানে যে সে পার্সোনালি বেশি প্রফিট আর্ন করলো, এটা হবে না, ঠিক আছে। পার্সোনালি যে প্রফিট তার নিজের চিনির আড়ত থেকে সে সবসময় চিনি সাপ্লাই দিচ্ছে, এটা পার্টনাররা বুঝে নাই, জানে না, ঠিক আছে। পরে যখন ধরা পড়লো এখানে যে সে প্রফিটটা নিল, এই প্রফিটটা নিতে পারবে না, এটা ফার্মকে দিতে বাধ্য থাকিবে। ইজ ইট ক্লিয়ার? জি ম্যাম। এইটাকে বলা হবে সিক্রেট প্রফিট। ইজ ইট আন্ডারস্ট্যান্ডেবল? জি ম্যাম। আচ্ছা ম্যাম ম্যাম কিছু ক্ষেত্রে যদি ওই যে মানে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় দালালি মানে দালাল করে যদি কিছু ইনকাম করে, সেক্ষেত্রে কি সেটা এই না, আমি সিক্রেট আমি প্রফিটের মধ্যে আপনাকে আসবে? আপনাকে ক্যাচ করতে পারছি না, আপনার সাউন্ড ইজ নট ক্লিয়ার। এই ক্ষেত্রে ম্যাম যদি ওই যে বিভিন্ন ক্ষেত্রে দালালির মাধ্যমে যে অ্যামাউন্টটা যদি ইনকাম করে, সেটাও কি ম্যাম সিক্রেট প্রফিটের মধ্যে আসবে? অবশ্যই আপনি সিক্রেট কোনো প্রফিট করতে পারবেন না রিলেটেড টু দ্য বিজনেস। হোয়াটএভার, আমি বিজনেস, আমরা দুইজন একই পার্টনার, তো এখন আমাদের বিজনেসের সাথে রিলেটেড কোনো বিজনেস করে আমি কোনো অবস্থাতেই প্রফিট করতে পারবো না, ওকে ম্যাম। ঠিক আছে। এটা হলো সেকশন 16, এটা কিন্তু সিক্রেট প্রফিট বলা হয়। আপনারা একটু খেয়াল করুন প্লিজ, অ্যাটেনটিভ। সেকশন 16 সিক্রেট প্রফিট, একটা সিনারিও বলে দিল, এই সিনারিও থেকে আপনি তখন আপনাকে ওখানে আইডেন্টিফাই করতে হবে সেকশন 16 ওখানে আছে কিনা, তাহলে এটা হবে সিক্রেট প্রফিট। এই সিক্রেট প্রফিট আপনার কি করতে হবে, ফার্মকে ফেরত দিতে হবে, ফার্মকে এটা হিসাব দিতে হবে এবং এটা ফেরত দিতে হবে, এরকম করা যাবে না। আচ্ছা, এখন সেকশন 17, Section 17, rights and duties of partners after a change in the firm or continuance of pre-existing firm subject to contract. Simple কথা হচ্ছে rights and duty of partner after a change in the firm. ফার্মে চেঞ্জ হইলো, চেঞ্জ হওয়ার পরে কি কি রাইট এন্ড ডিউটিস থাকলো, রাইটস এন্ড ডিউটিস থাকলো। If there is change in the constitution, rights duties remain same. অর্থাৎ শুনেন, একটা সিম্পল কথা হচ্ছে, সবাই আমরা একটু অ্যাটেনটিভ করি। সিম্পল কথা, এটা হলো পার্টনারশিপটা মানেই হলো সমঝোতার বিজনেস। আমাদের পাঁচজনের মধ্যে যদি ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, ভালো মানে বিশ্বাস থাকে, তাহলে আমরা আগে কন্ট্রাক্ট, এই ক্ষেত্রে হবে কি কন্ট্রাক্টে চেঞ্জ আসলো, ঠিক আছে। তো এই ক্ষেত্রে চেঞ্জ আসলেও ইফ দেয়ার ইজ চেঞ্জ ইন কনস্টিটিউশনে কোনো চেঞ্জ আসলেও রাইটস এন্ড ডিউটিস রিমেইন সেম সো ফার অ্যাজ মেবি, মানে রাইটস এন্ড ডিউটিসে আমরা তো অভ্যস্ত হয়ে আছি, ওই ধরনেরই আছে আগে থেকে, ঠিক আছে। আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য টার্ম অফ ফার্ম রিমেইন সেম, যদি এমন হয় যে আমরা পার্টিকুলার টাইপ অফ বিজনেসের জন্য আমরা পড়েছি সেকশন 8 পার্টিকুলার পার্টনারশিপ, পার্টিকুলার পার্টনার করার এগ্রিমেন্ট করে আমরা আরেকটা প্রজেক্ট নিয়ে নিলাম, কিন্তু আমরা পার্টনারশিপের এগ্রিমেন্টটা সে কোনো চেঞ্জ করলাম না, যেহেতু আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, আমরা কি করলাম আগের মতোই ধরে নিলাম, মানে আগের মতোই মনে করে আমরা কাজ চালায় যাচ্ছি, নো প্রবলেম। বিকজ পার্টনারশিপটাই ডিপেন্ড করে আপনার সমঝোতার ভিত্তিতে, সকলের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকলে, আপনার ফেইথ ভালো থাকলে, অনেস্ট হলে দেন এটা চলতে পারে। এই ক্ষেত্রে তেমন কোনো চেঞ্জ দরকার হয় না, যেমন আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য টার্ম অফ ফার্ম রিমেইন সেম। হ্যাঁ, যদি ফার্মের টার্মটা যদি চেঞ্জও হয়ে থাকে, এক্সপায়ারও করে থাকে, ওই আগের মতোই চলতেছে, নো প্রবলেম, বিজনেস চলতেছে। আচ্ছা, where additional undertaking are carried out after completion of a venture but farm continue, the rights and duty remain same. যেটা বললাম, একটা ব্রিজ করে আমরা সরকারের আরেকটা প্রজেক্ট পাইলাম, তো আমরা আর সময় পেলাম না, আমরা কাজ শুরু করে দিলাম, আগের কন্ট্রাক্টে ধরে নিলাম, ওটা কিন্তু টাইম চলে গেছে, যেহেতু একটা পার্টিকুলার বিজনেস ছিল। হ্যাঁ, তো এইটা এখানে আমরা ধরে নিব যে এখানে আগের যে টার্মস এন্ড কন্ডিশনস গুলো, রাইটস এন্ড ডিউটিস গুলো ছিল, এগুলো সো ফার অ্যাজ সেম এজ বিফোর। মেক সেন্স? ইয়েস ম্যাম। Yes, ma'am. হ্যালো, ইয়েস জি ম্যাম। ম্যাম। আচ্ছা, সো আমরা একটু 15 মিনিটস ব্রেকে যাই। দিস ইজ দ্য ফার্স্ট ক্লাস অফ টুডে, so up to 17 section we have completed, so alhamdulillah, thank you very much. আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি ম্যাম। জি ম্যাম, মোটামুটি পারছি। বুঝা গেছে সবাই? আরো দুই একজন একটু রেসপন্ড
প্লিজ ম্যাম জি ম্যাম বুঝতে পেরেছি। বারোটা শুরু হওয়ার ওকে, সো শুরু থ্যাংক ইউ হওয়ার ভেরি মাচ। কথা আমরা ছিল। শর্ট টার্মের মধ্যে ইনশাআল্লাহ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। সো আমরা কামিং ব্যাক উইদিন, উই আর কামিং ব্যাক উইদিন 15 মিনিটস। হ্যাঁ, উইল কাম ব্যাক উইদিন 15 মিনিটস। ওকে, ওকে ম্যাম। okay, thank you very much. I will be online, but I will be mute. Huh? Thank you. For now, directly we are starting the basic discussion of today's class, second class. So section 18, partners to be agent of the firm. Partners to be agent of the firm. Title says, a partner is the agent of the firm for the purpose of the business of the firm. অর্থাৎ একজন পার্টনার হলো এজেন্ট অফ দ্য ফার্ম। ফার্মের এজেন্ট হিসাবে একজন পার্টনার, আমরা এজেন্সি, আমরা আগের দিনও একটু বলেছিলাম, আমরা কিন্তু একজন আমার প্রয়োজন হলে আমি একজন এজেন্ট নিয়োগ করতে পারি। আমার ভয়েস কি ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, আমরা কিন্তু এজেন্ট নিয়োগ করতে পারি, ঠিক আছে। কন্ট্রাক্ট অ্যাক্টের একটা অংশ আছে যেখানে এজেন্সি আছে, তো ওই এজেন্ট নিয়োগ করা যায়। তো এইখানে পার্টনারশিপের ক্ষেত্রে পার্টনাররাই এজেন্ট হিসাবে কাজ করে, ফার্মের এজেন্ট হিসাবে তারা কাজ করে। এজেন্সি নিয়োগের ব্যাপারটা এখানে নাই, কিন্তু এখানে বলছে যে একজন পার্টনারকে, সাপোজ যে অ্যাক্টিভ পার্টনার বা যারা অ্যাক্টিভ পার্টনার এ এন্ড বি, তারা অথবা তারা অ্যাক্টিভ পার্টনার হোয়াটএভার, এখানে পার্টনার বলছে, পার্টনার হলো ফার্মের এজেন্ট। সিম্পল কথা, পার্টনারশিপ বিজনেসের এজেন্ট হয়, এজেন্ট হিসাবে তাদেরকে ধরা হয়। দ্যাটস অল, ঠিক আছে। সো সেকশন 18 deals with the partnership agency অথবা partners to be agent of the firm. A partner is the agent of the firm for the purpose of the business of the firm. ঠিক আছে। এই যে আমরা যে এক্সাম্পলটা সেট করেছি যে পাঁচজন পার্টনার মিলে আমরা কনফেকশনারি বিজনেস করছি, তো যে দুইজন অ্যাক্টিভ পার্টনার, সে যে প্রতিদিন চা, আপনার হচ্ছে ময়দা, সুজি, সুগার এটসেট্রা হোয়াটএভার সে কেনাকাটা করুক না কেন, সে কিন্তু তার নাম ইউজ করে ফার্মের পক্ষে সে ওখানে সাইন করে বা প্রয়োজনীয় ট্রানজেকশন সে করতেছে। এখানে কিন্তু সে এজেন্ট হিসাবে, সে অটোমেটিক্যালি একজন পার্টনার এখানে এজেন্ট হিসাবে কাজ করে। এইটাই করে সেকশন 18। দ্যাটস অল। আচ্ছা, সেকশন 19, implied authority of the partners as agent of the firm. এই যে একটু আগে সেকশন 18 বলছে যে পার্টনার হলো ফার্মের এজেন্ট। এই এজেন্টের কি ইমপ্লাইড অথরিটি আছে, মানে এটা কিন্তু যেহেতু এজেন্সি না, তাহলে এজেন্ট আমাকে অবশ্যই তাকে কি কি অথরিটি দিতে হবে, অথরিটি গুলা লিখিত হতে হবে। কিন্তু এখানে পার্টনারশিপের ক্ষেত্রে একজন পার্টনার সে এমনি বিজনেসের এজেন্ট হিসাবে কাজ করে, ঠিক আছে। তো নিয়োগ দিতে হয় না, এমনি বিজনেসের এজেন্ট হিসাবে কাজ করে পার্টনারশিপ বিজনেসে। তো সেই ক্ষেত্রে ঘটনাটা হলো, তো যখন সে পার্টনার হিসেবে কাজ করে তাহলে তার কি কি অথরিটি আছে, এটা ইমপ্লাইড থাকে। এটা যেহেতু লিখিত না, সুতরাং এটা ইমপ্লাইড কিছু অথরিটি আছে। কি কি অথরিটি আমরা সেটা এখন দেখবো। সেকশন 19 deals with that. আচ্ছা, the act of a partner which is done to carry on the business in usual way, remember, usual way, ঠিক আছে, binds the firm which is called implied authority, যেটাকে implied authority বলা হয়। Act of a partner which is done to carry on business, অর্থাৎ যেই পার্টনার করে বিজনেসের পক্ষে, ক্যারি অন করে বিজনেস, এটা কি করে, বাইন্ড করে ফার্মকে, অর্থাৎ এজেন্ট হিসেবে কাজ করতেছে, ইট মিন্স ফার্মের কাজ, তাই না। সো ফার্মকে বাধ্য করে, which is called implied authority, এটাকে বলা হবে ইমপ্লাইড অথরিটি। এই যে প্রতিদিনকার কার্যক্রম, বিক্রি করতেছে, সেল করতে গিয়ে সে কিছু বাকিতে ক্রয় করতে পারে, আবার কিছু বাকিতে বিক্রয় করতে পারে, তাই না। তো এই জিনিসগুলাকে বলা হয় ইমপ্লাইড অথরিটি, ঠিক আছে। এখন
the implied authority of the partner does not empower to him. এই যে implied authority বলা হচ্ছে, এর মানে এই না তার কিছু লিমিটেশন আছে। ঠিক আছে, লিমিটেশন গুলো আমরা এখন দেখব। A submit a dispute relating to the business to arbitration. অর্থাৎ সে এজেন্ট হিসাবে বিজনেসের কাজ করতেছে, কিন্তু এর মানে এই না যে সে এই কাজগুলোও করতে পারবে। কি করতে পারবে না, অর্থাৎ লিমিটেশন গুলা কি কি সেগুলো কিন্তু আমরা এখন দেখছি। ইমপ্লয়েড অথরিটি অর্থাৎ পার্টনারশিপ বিজনেসের এজেন্ট হিসাবে যে কাজ করে পার্টনার, তার কি কি লিমিটেশন আছে বা কোন কাজগুলো সে করতে পারবে না। রিমেম্বার, এজেন্ট হিসাবে সে এই কাজগুলো করতে পারবে না। কি কি করতে পারবে না? সে ডিসপিউট সাবমিট করতে পারবে না রিলেটিং টু বিজনেস টু আরবিট্রেশন। ঠিক আছে, আচ্ছা, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না নিজের নামে। আচ্ছা, কম্প্রোমাইজ অর রিলিঙ্কুইশ এনি ক্লেম অর পোর্শন অফ ক্লেম, যেটা আগে যদি কোনো একটা কোথাও কোনো ক্লেম থাকে অন বিহাফ অফ বিজনেস, সেটাকে কম্প্রোমাইজ করতে পারবে না বা কমায় দিতে পারবে না। উইথড্র করতে পারবে না কোনো সুট প্রসিডিং আ ফাইল A to D অন বিহাফ অফ দ্য ফার্ম, অর্থাৎ ফার্মের পক্ষে সে এই কাজগুলো করতে পারবে না। কোনো সুট করতে পারবে না, মামলা করতে পারবে না, মামলা উইথড্র করতে পারবে না, প্রসিডিং এ ফাইল কোনো মামলা দায়ের করতে পারবে না। অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত এই কাজগুলো ফার্মের পক্ষ হয়ে সে, যদিও সে এজেন্ট হিসাবে কাজ করে, তবুও সে এই কাজগুলো করতে পারবে না। দ্যাটস অল। ঠিক আছে, এ থেকে ডি। আচ্ছা, এখন যাই ইতে। বলতেছে অ্যাডমিট করা এনি লায়াবিলিটি ইন এ সুট অ্যাগেইনস্ট দ্য ফার্ম। অ্যাডমিট করা লায়াবিলিটি ইন এ সুট অ্যাগেইনস্ট, যে অন্য কোনো পক্ষ যদি এই পার্টনারশিপ বিজনেসের অ্যাগেইনস্টে কোনো মামলা করেছিল, ওই লায়াবিলিটিটা সে অ্যাডমিট করে নিতে পারবে না। অ্যাকোয়ার করতে পারবে না কোনো ইমুভেবল প্রপার্টি, অ্যাকোয়ার করতে পারবে না কোনো ইমুভেবল প্রপার্টি, অ্যাকোয়ার করতে পারবে না। ট্রান্সফার করতে পারবে না কোনো ইমুভেবল প্রপার্টি হুইচ বিলংস টু দ্য ফার্ম। এন্টার করতে পারবে না কোনো পার্টনারশিপ বিজনেসে অন বিহাফ অফ দ্য ফার্ম। আচ্ছা, ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি? এ থেকে ডি পর্যন্ত হলো অন বিহাফ অফ বিজনেসের পক্ষ হয়ে সে এই কাজগুলো করতে পারবে না, ডিসপিউট সাবমিট করতে পারবে না, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না, কম্প্রোমাইজ করতে পারবে না। ঠিক আছে, হ্যাঁ, কোনো ক্লেম ছিল যেটা কম্প্রোমাইজ করতে পারবে না, কোনো মামলা উইথড্র করতে পারবে না, কোনো মামলা প্রসিড করতে পারবে না অন বিহাফ অফ ফার্ম। ঠিক আছে, আচ্ছা, এরপরে ই বলতেছে অ্যাডমিট এনি লায়াবিলিটি ইন এ সুট অ্যাগেইনস্ট দ্য ফার্ম। ফার্মের অ্যাগেইনস্টে কোনো মামলা ছিল যেটা লায়াবিলিটি সে অ্যাডমিট করে নিতে পারবে না। অ্যাকোয়ার, ট্রান্সফার, এন্টার ইনটু পার্টনারশিপ ফার্মে যেতে পারবে না। অ্যাকোয়ার করা বা ট্রান্সফার করা ইমুভেবল প্রপার্টি, অর্থাৎ ফিক্সড অ্যাসেট সে একা একা কিনতে পারবে না। ঠিক আছে, ফিক্সড অ্যাসেট সে একা একা ট্রান্সফার করতে পারবে না। সে আবার অন্য কোনো পার্টনারশিপ বিজনেসে এঙ্গেজ হতে পারবে না অন বিহাফ অফ ফার্ম। অর্থাৎ আমরা যে এ বি সি ডি ই, এই পাঁচজনের আমাদের যে পার্টনারশিপ বিজনেস, এই পার্টনারশিপের বিজনেসের পক্ষে আবার অন্য কোনো ফার্মে সে এন্টার করতে পারবে। সো ঠিক আছে, সেকশন 19 বলছে ইমপ্লয়েড কতগুলো অথরিটি আছে। ইমপ্লয়েড অথরিটির আবার কিছু, অর্থাৎ ইমপ্লয়েড অথরিটি কাকে বলে আমরা এখান থেকে একটু দেখে নিব। অ্যাক্ট অফ এ পার্টনার হুইচ ইজ ডান টু ক্যারি অন বিজনেস ইন ইউজুয়াল ওয়ে। রিমেম্বার, মানে প্রতিদিনকার কার্যকলাপ পরিচালনা করার জন্য সে এজেন্ট হিসাবে কাজ করতে পারবে, যেটা ফার্মকে বাধ্য করবে বা ফার্মকে বাইন্ড করবে, যেটাকে ইমপ্লয়েড অথরিটি বলে। প্রতিদিনকার কার্যকলাপ, যেমন আমরা সুগার কিনি, আমরা ফ্লাওয়ার কিনি, তারপরে প্রতিদিন প্রচুর মালামাল বিক্রি করতে হচ্ছে, যে প্রডিউস করতে হচ্ছে, এই ক্ষেত্রে কিছু বাকিতে দিতে পারি, কিছু বাকিতে কিনতে পারি। এই ধরনের অথরিটি গুলো পার্টনারের এজেন্ট হিসাবে আছে, কিন্তু নাই। কি কি নাই? সেগুলাই হচ্ছে লিমিটেশন। সেটা কি কি? ডিসপিউট সাবমিট করতে পারবে না, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না নিজের নামে, কম্প্রোমাইজ করতে পারবে না, কোনো ক্লেম যেটা ছিল উইথড্র করতে পারবে না, কোনো সুট, এবং প্রসিড করতে পারবে না। ঠিক আছে, এই চারটা হলো অন বিহাফ অফ ফার্ম। ঠিক আছে,
আচ্ছা, এরপরে হচ্ছে আর ই বলতেছে অ্যাডমিট এনি লায়াবিলিটি ইন সুট এগেইনস্ট ফার্ম, যেটা আপনার আমাদের ফার্মের এগেইনস্টে কোনো সুট ছিল, যেটার লায়াবিলিটিটাকে অ্যাডমিট করে নিয়েছে, এরকম করতে পারবে না। অ্যাকোয়ার করে ট্রান্সফার করা ইমুভেবল প্রপার্টি পারবে না। এন্টার ইনটু পার্টনারশিপ অন বিহাফ অফ দ্য ফার্ম, এটাও পারবে না। সেকশন 19 ফিনিশ। সেকশন 20 বলছে এক্সটেনশন অর রেস্ট্রিকশন অফ ইমপ্লাইড অথরিটি, অল্টারেশন অফ অথরিটি, অর্থাৎ এই যে ইমপ্লাইড অথরিটি আছে এটা রেস্ট্রিক্ট করে দেওয়া যেতে পারে অথবা এক্সটেন্ড করা যেতে পারে। কিসের মাধ্যমে? অবশ্যই চুক্তির মাধ্যমে, যেটা আমাদের হ্যাঁ অল্টার করতে পারবে না। অথরিটি অল্টার করা যেতে পারে, মানে এটা ইমপ্লাইড যে অথরিটি আছে এটাকে এক্সটেনশন করে দিতে পারে। আমরা যে দুইজন অ্যাক্টিভ পার্টনার আছি আমাদেরকে কিছু এক্সটেন্ডেড অথরিটি দেওয়া যেতে পারে। এটা কিভাবে হবে? আবার রেস্ট্রিকশনও করে দেওয়া যেতে পারে। ঠিক আছে, আইনের বাইরে যদি করতে চান এটা লিখিত ভাবে অবশ্যই এটা এগ্রিমেন্টে থাকতে হবে। আচ্ছা, ক্যান বি এক্সটেন্ডেড, অর্থাৎ দ্য পার্টনারশিপ বাট এক্সটেন্ডেড যে ইমপ্লয়েড অথরিটি যেটা আছে, অর্থাৎ এজেন্ট অথরিটি যেটা দেওয়া আছে ইমপ্লয়েড, সেটাকে এক্সটেন্ড করা যেতে পারে, রেস্ট্রিক্টেড করা যেতে পারে বাই কন্ট্রাক্ট বাই দ্য পার্টনার্স এট এনি টাইম, যেটা যে কোনো সময় করা যেতে পারে। In case of any restriction, any act done by partner which falls in implied authority binds the firm if third party does not know the restriction or believes that a partner to be a partner. এখন কথা হচ্ছে এখানে যে রেস্ট্রিকশনটা দেওয়া আছে, ইন কেস অফ এনি রেস্ট্রিকশন এনি অ্যাক্ট ডান বাই পার্টনার হুইচ ফলস ইন ইমপ্লাইড অথরিটি, যেটা ইমপ্লাইড অথরিটির মধ্যে পড়ে, এইটা কি করে? ফার্মকে বাইন্ড করে। দ্যাটস অল রিগার্ডিং দিস। এখন এইখানে আপনার ফার্মকে বাইন্ড করার ক্ষেত্রে যদি আপনার এবিসিডি, আমরা 5 জন পার্টনার আছি, এখানে বাকি সব পার্টনাররা মিলে বসে একটা এক্সটেন্ডেড অথরিটি দেওয়া হলো যে জান আপনারা গাজীপুরে আমাদের যে জমিটা আছে এটা আপনারা দুইজন মিলেই বাজারের অবস্থা দেখে বিক্রি করে ফেলবেন, আপনারা ফাইনাল করে আমাদেরকে জানায়েন। মানে এই যে একটা এক্সটেন্ড অথরিটি দেওয়া হলো তাকে সেল করার জন্য, এইটা লিখিতভাবে দেওয়া যেতে পারে। এটাকে মানে এক্সটেনশন করা হলো, অথবা রেস্ট্রিক্ট করে দেওয়া যেতে পারে। আপনারা কোনো বাকিতে কোনো পণ্য আর কখনো কিনবেন না, মনে করেন কোনো একটা ঝামেলা হইলো, তখন পার্টনাররা বসে সিদ্ধান্ত নিল যে কোনো মালামাল বাকিতে ক্রয় করা, বাকিতে বিক্রয় করা আর যাবে না। ঠিক আছে, এটা কি করলো? রেস্ট্রিকশন দিয়ে দিল। সো ইমপ্লয়েড অথরিটিটাকে এক্সটেন্ড করা যায়, রেস্ট্রিক্ট করা যায় আন্ডার সেকশন 20-তে, বাট পার্টনাররা মিলে এটা কি করবে? যে কোনো সময় অল্টার করে লিখিতভাবে দিতে পারে। দ্যাটস অল। সেকশন 20। 21 বলছে পার্টনার্স অথরিটি ইন অ্যান এমার্জেন্সি। ওকে, সেকশন 21, partners authority in an emergency. A partner has authority to do all such acts, অর্থাৎ একজন পার্টনারের অথরিটি আছে ওই ধরনের সকল কার্যক্রম করতে in an emergency to protect the firm from loss, অর্থাৎ ফার্মে সে দেখতে পাচ্ছে যে আমি যদি এই সিদ্ধান্তটা না নেই ইমিডিয়েট এবং আর্জেন্ট বেসিসে সিদ্ধান্তটা না নিলে ফার্মকে প্রোটেক্ট করা যাবে না, এই ধরনের সকল কার্যক্রম সকল সিদ্ধান্ত পার্টনার নিতে পারবে। এখন এখানে দেখেন যে একটা ব্র্যাকেটে একটা কথা আছে, উড বি ডান বাই আ পারসন অফ অর্ডিনারি প্রুডেন্স, অর্থাৎ তার এই সেম সিচুয়েশন যদি তার নিজের হতো, তার নিজের ক্ষেত্রে হলে, তার পরিবারের ক্ষেত্রে হলে সে কিরকম সিদ্ধান্ত নিত, এইরকম চিন্তা ভাবনায় এইরকম সর্বোচ্চ বুদ্ধিমত্তা প্রয়োগ করে সে কি করবে? সিদ্ধান্ত নিবে ফার্মকে প্রোটেক্ট করার জন্য ফ্রম লস। ইন হিজ ওন কেস সাচ অ্যাক্ট বাইন্ডস দ্য ফার্ম, অর্থাৎ যেটা আমরা একটু আগে বলেছি যে অর্ডিনারি প্রুডেন্স, আমি আমার নিজের ক্ষেত্রে যদি সিদ্ধান্ত নিতে হতো, আমি একজন পার্সন, এই আমার পার্সোনাল ক্ষেত্রে যদি সিদ্ধান্ত নিতে হতো, তাহলে আমি যেরকম সিদ্ধান্ত নিতাম ঠিক সেই রকম সিদ্ধান্ত আমি বিজনেসের ক্ষেত্রে নিয়েছি। তাহলে কি হবে? এই ক্ষেত্রে যদি লস হয়, লস লাভ যেটাই হোক, সে কি করবে? সাচ অ্যাক্ট বাইন্ডস দ্য ফার্ম, ওই ধরনের অ্যাক্ট ফার্মকে বাইন্ড করে বা বাধ্য করে। ফার্মে লস হলে ফার্ম লস বেয়ার করবে,
লাভ হলে ফার্ম সকলে মিলে এটা শেয়ার করবে, দ্যাটস অল রিগার্ডিং দিস। এটাকে বলা হয় পার্সোনাল অথরিটি ইন অ্যান এমার্জেন্সি। সেকশন 21 ডিলস উইথ দ্যাট। বোঝা গেছে? মেক সেন্স? হ্যালো? জি ম্যাম। হ্যাঁ, have you understood? Yes ma'am. Okay, so this is section 21, partners authority in an emergency। অর্থাৎ ইমার্জেন্সি সিচুয়েশনে পার্টনার কি করতে পারে? এমার্জেন্সি সিচুয়েশনে ফার্মকে প্রোটেক্ট করার জন্য সে সর্বোচ্চ বুদ্ধিমত্তা প্রয়োগ করে ভালো ইন্টেনশন থেকে যে সিদ্ধান্তই নেক না কেন সে ফার্মকে সেটা বাইন্ড করে। দেখেন যে such acts bind the farm, এখানে দুই জায়গায় s হয়ে গেছে, দিস ইজ রং, গ্রামাটিক্যালি এরর। such acts bind the farm, ওই ধরনের কার্যকলাপ ফার্মকে বাইন্ড করে। আচ্ছা, সেকশন 22, mode of doing act to farm the mode of doing act to bind the farm, অর্থাৎ ফার্মকে বাইন্ড করতে কিভাবে কাজ করতে হবে, to bind the farm, acts or instrument done to be in the farm name। অর্থাৎ আমি অ্যাক্টিভ পার্টনার, আমি যে কারণ বাজার থেকে প্রচুর চিনি কিনি বা প্রচুর অনেক বস্তার বস্তা আপনার ফ্লাওয়ার কিনি, হ্যাঁ, যেটাই কিনি এটা কিন্তু ফার্মের নামে হবে। আমি অ্যাক্টিভ পার্টনার, আমার পার্সোনাল নামে হবে না, ফার্মের নামে হতে হবে, তাহলেই ফার্ম এটার ক্ষেত্রে রেসপন্সিবিলিটি থাকবে, ফার্ম লায়াবল থাকবে। ঠিক আছে? এক্সাম্পল এ, the partner of a confectioner's sugar bought on credit for the farm with the farm name, the farm is bound to pay। ঠিক আছে? এই ক্ষেত্রে ফার্মের নামে বাকিতে পণ্য ক্রয় করলো, সুগার ক্রয় করলো ফার্মের নামে, সুতরাং এটা ফার্ম দিতে বাধ্য থাকবে। ঠিক আছে? সো অর্থাৎ আপনি ট্রানজেকশন যেটাই করবেন, ডেইলি যে ট্রানজেকশন গুলো আছে এগুলো ফার্মকে বাধ্য করতে গেলে, ফার্মের উপরে লায়াবিলিটিটা দিতে গেলে অবশ্যই ফার্মের নাম ইউজ করতে হবে। অন বিহাফ অফ ফার্ম এ সাইন করতে পারে, বাট নট অ্যাজ এ পারসন। ঠিক আছে? এটা হলো সেকশন 22। ঠিক আছে? সেকশন 23, ইফেক্ট অফ অ্যাডমিশন বাই এ পার্টনার। এখন হচ্ছে ইফেক্ট অফ অ্যাডমিশন। আমরা কিন্তু অনেক কিছু পড়ে ফেলেছি, হ্যাঁ, একদিনে আমরা একটু বেশি পড়েছি, কিন্তু যদি আমরা নিজেরা একটু স্টাডি করে নেই, দিস উইল বি ফ্রুটফুল, আদারওয়াইজ নাথিং ইজ ভ্যালুয়েবল, অনলি টাইম স্পেন্ডিং। ওকে, সো আমরা একটু পড়ে নিব। আরেকটা বিষয়, আমি আপনাদেরকে স্লাইড গুলো ইনশাল্লাহ কালকে শেয়ার করে দিব। ঠিক আছে? ওকে ম্যাডাম। ঠিক আছে, আপনারা একটু পড়ে নিবেন। হ্যাঁ, আচ্ছা, 23, ইফেক্ট অফ অ্যাডমিশন বাই এ পার্টনার। An admission or representation made by a partner concerning the affairs of the firm is evidence against the firm if it is made in the ordinary course of business। অর্থাৎ effect of admission by a partner, an admission or representation made by a partner, অর্থাৎ concerning the affairs of the business। এখানে নামটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে আপনার, এখানে ইনসাইড যে ইয়েটা আছে থিমটার সাথে নামটা একটু ডিফারেন্ট লাগে, টাইটেলটা একটু ডিফারেন্ট লাগে, আমরা ইনসাইডটা বুঝে নিই। কনসার্নিং দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ফার্ম ইজ এভিডেন্স এগেইনস্ট দ্য ফার্ম। অর্থাৎ এই যে একটু আগে যে কথাটা বললাম, এক্সাম্পল এ তে সেকশন 22 তে বললাম যে আমরা ফার্মের নাম প্রয়োগ করে সাইন করব, ফার্মের নামে আমরা সাইন করব, বাকিতে কিনলাম। এখানে কি হলো, ফার্ম কিন্তু লায়াবল হবে কোনো কারণে, যদি কালকে আমি ফার্মে না থাকি, হ্যাঁ, ফার্ম কিন্তু লায়াবল থাকবে ওই পেমেন্টটা করতে। সো এই একইভাবে এই যে আমি এই ফার্মের নামে সাইন করলাম, এইটাই হলো একটা এভিডেন্স এগেইনস্ট দ্য ফার্ম। ঠিক আছে? কনসার্নিং দ্য অ্যাফেয়ার্স অফ দ্য বিজনেস ইজ এভিডেন্স এগেইনস্ট দ্য ফার্ম, এটাই হলো ফার্মের এগেইনস্টে একটা এভিডেন্স টু বাইন্ড দ্য ফার্ম। ঠিক আছে? কিন্তু এটা কি হবে, অর্ডিনারি কোর্স অফ বিজনেস। ঠিক আছে? কারণ আমরা জানি ইমপ্লয়েড অথরিটি লিমিটেশনস আছে, ওই লিমিটেশনস ক্রস করা যাবে না। ঠিক আছে? এরপরে ওই ইমুভেবল প্রপার্টি ট্রান্সফার করা, আপনার ডিসপুট সাবমিট করা, মামলা অ্যাডমিট করে নেওয়া, ক্লেম অ্যাডমিট করে নেওয়া, কম্প্রোমাইজ করা, পার্টনারশিপে এন্টার করা, এই যে আমাদের যে লিমিটেশনস গুলো আছে, আমরা এই লিমিটেশন গুলো ক্রস করব না। এর বাইরে যদি আমরা
অর্ডিনারি কোর্স অফ বিজনেসের যে কার্যকলাপগুলো তার মধ্যে আমরা কি করব, যে অন বিহাফ অফ ফার্মের নামে আমরা সাইন করব অন বিহাফ অফ দ্য ফার্ম অ্যাজ এ পার্টনার, অ্যাজ এন এজেন্ট, ঠিক আছে? এইটাই হলো এভিডেন্স এগেইনস্ট দ্য ফার্ম, যদি এটা করা হয় অর্ডিনারি কোর্স অফ বিজনেস, ঠিক আছে? আচ্ছা, সেকশন 24 নোটিস টু এ পার্টনার। আমরা নোটিস টু এ পার্টনার বলবো। Notice to a partner who habitually acts in the business of the firm of any business affairs of the firm operates as notice to firm. It means a notice to a dormant partner is not notice to a firm. Remember, এখানে আমরা যেটা বলছিলাম একটু আগে আমরা দেখেছি যে টাইপস অফ পার্টনার, হ্যাঁ, ক্লাসেস অফ পার্টনার। অ্যাক্টিভ পার্টনার যারা প্রতিদিন দেখতেছে যে এই ভদ্রলোক প্রতিদিন কারণ বাজার থেকে এত এত বস্তার বস্তা চিনি, বস্তার বস্তা আটা, ময়দা, সুজি এগুলো কিনে নিয়ে যাচ্ছে, হ্যাঁ, ট্রাকে ভরে ভরে প্রতিদিন নিচ্ছে, বিকজ আমাদের কনফেকশনারি বিরাট বড় বিজনেস আছে। তো এখন প্রতিদিন যে আমাকে দেখে 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 তারা চিন্তাগুলোকে, এই লোকের নাম তো এই পার্টনারশিপ বিজনেসকে একটা নোটিশ দেওয়া দরকার হলো অন্য কোনো পার্টি। তো এই অ্যাক্টিভ যে পার্টনার আছে তার নামেই দিয়ে দিল নোটিশটা। এতে মিন করে যে ওই লোকের নামে, পার্টনারের নামে দিলেও এই নোটিশটা কাকে দিল? ফার্মকে দিল। কিন্তুটা কি? যদি ইনঅ্যাক্টিভ পার্টনার, ডরমেন্ট পার্টনার, নমিনাল পার্টনার, স্লিপিং পার্টনারের নামে যদি নোটিশ দেয়, এটা ফার্মকে দেওয়া হবে না। ক্লিয়ার? মেক সেন্স? জি ম্যাম। ওকে, Yes, ma'am. আমরা এখন দেখবো চ্যাপ্টার হচ্ছে এটা লায়াবিলিটি অফ পার্টনার টু আউটসাইডার। আউটসাইডারের কাছে পার্টনারদের কি লায়াবিলিটি আছে, ঠিক আছে? Liability of partner for acts of the firm. Every partner, liability of the partner for acts of the firm, liability of the partners. Section 25, liability of partners for acts of the firm. Every partner is liable jointly with all other partners. ঠিক আছে? প্রত্যেকটা পার্টনারই liable jointly with all other partners and also separately for all acts of the firm while he is a partner. অর্থাৎ সিম্পল কথা হচ্ছে যে প্রত্যেকটা পার্টনার জয়েন্টলি এবং সেপারেটলি লায়াবল থাকে কিসের জন্য? ফর all other partners, হ্যাঁ, and separately for all acts of the firm. ফার্মের সকল কার্যকলাপের জন্য সেপারেটলি পার্টনাররা দায়ী থাকবে যখন সে পার্টনার ছিল, ঠিক আছে? আবার এভরি পার্টনার ইজ লায়াবল জয়েন্টলি উইথ অল আদার পার্টনার্স। মোট কথা হলো পার্টনার যখন থাকবে তখন এ বি সি ডি ই এই পাঁচজন যতক্ষণ পার্টনার আছে তারা ফার্মের সকল কার্যকলাপের জন্য সবাই কি হবে? লায়াবল থাকবে, ঠিক আছে? জয়েন্টলি এবং সেপারেটলি। 26, liability of a firm for wrongful acts of a partner. Wrongful act করলো এর জন্য কি liability আছে of a partner? Wrongful act. By the wrongful act or omission of a partner acting in the ordinary course of the business or with the consent of his partners. By the wrongful act or omission of a partner acting in the ordinary course of business with the consent of his partners, loss or injury is caused to third party or penalty incurred, the firm is liable to the same extent as the partner. By the wrongful act of a partner acting in the ordinary course of business. অর্থাৎ কোনো ভুলবশত কোনো কার্যকলাপের জন্য যখন সে একটি পার্টনার, সে প্রতিদিনকার যে কার্যকলাপ করতেছে
অনেক কাজ করে তো তার মধ্যে কোনোটা রং হয়ে গেল, ভুল হয়ে গেল, সেই ক্ষেত্রে কি হবে, সেই কাজগুলা সে সকলের পারমিশনে, সকলের সমঝোতার ভিত্তিতে সে প্রতিদিন কাজ করে। সো সে প্রতিদিন হিউজ ওয়ার্ক তার, তো সেই ক্ষেত্রে একটা কাজ কোনোভাবে ভুল হয়ে গেল, এখানে কি হবে, এই ক্ষেত্রে ভুল হওয়ার কারণে লস বা ইনজুরি কজ টু থার্ড পার্টি, এতে এই ভুলের কারণে যদি থার্ড পার্টি কোনো লস হয়ে থাকে, হ্যাঁ, এতে করে যদি কোনো পেনাল্টি হয় তাহলে এটা ফার্ম লায়াবল হবে। The firm is liable to the same extent as the partner. বুঝা গেল? যেটা আসলে এটা রিলেটেড উইথ দ্য অর্ডিনারি কোর্স অফ প্রুডেন্স, আমরা বলেছি না, যেটা হলো পার্সোনাল ক্ষেত্রে আমি যেরকম করতাম, তো এরকম সর্বোচ্চ বুদ্ধিমত্তা, আমি অনেস্ট, আমি ফেইথফুল, আমি ভালো কাজ করার ইন্টেনশন আমার সব সময়, সুতরাং আমি অনেক কাজ করি, তো কাজ করতে করতে একটা কাজ ভুল হয়ে গেল, এই ভুলের কারণে যদি থার্ড পার্টির কোনো ক্ষতি হয়, এই ক্ষেত্রে কিন্তু ফার্ম লায়াবল হবে, আমি পার্সোনালি লায়াবল হব না। ক্লিয়ার? জি ম্যাম। Okay. This is section 26, liability of a firm for wrongful act of a partner. দেখেন, পার্টনারের wrongful কাজের জন্য ফার্মের কি লায়াবিলিটি, section 26 deals with that one. Okay, আপনারা একটু এই সেকশনটা একটু দেখতে থাকুন, আমি একটু আসতেছি within 1 minute. Okay, hello everyone. Yes ma'am. Okay, section 27, হ্যাঁ, liability of firm for misapplication by partners. Liability of firm by misapplication for misapplication by partners, where a partner acting within his apparent authority, a partner receives money or property from third party and misapplies it, or a firm in the course of its business receives money or property from third party and the money or property misapplied by any of the partners while it is in the custody of the firm is liable to make good the loss. অর্থাৎ এখানে কথা হচ্ছে, আমরা যদি সিম্পলি এটাকে বলতে চাই সিম্পল ভাবে, পার্টনার অ্যাক্টিং উইথ হিজ অ্যাপারেন্ট অথরিটি, তার যে অ্যাপারেন্ট অথরিটি আছে, অথরিটির সময় সে কাজ করছে, টাকা পেয়েছে এবং টাকা বা প্রপার্টি ফ্রম থার্ড পার্টি, এবং এটা মিস অ্যাপ্লাইজ করেছে, মানে মিস ইউজ করেছে বা মিস অ্যাপ্রোপ্রিয়েশন করেছে, হ্যাঁ, এবং যদি ফার্ম কোনো টাকা পেয়ে থাকে অথবা প্রপার্টি পেয়ে থাকে ফ্রম থার্ড পার্টি এবং মিস অ্যাপ্লাইড ইট, এটা বলছে যে ফার্ম অথবা কোনো পার্টনার, তো একজন ফার্ম করা আর দুইজন পার্টনার মিলে করা মানে আপনার ফার্ম করলো, তো করার পরে এটা কি করলো, মিস অ্যাপ্লাইজ করলো, অর্থাৎ কোনো থার্ড পার্টির সাথে ট্রানজাকশনের সময় সে মিস ইউজ করলো, তাহলে কি হবে, সে পার্সন হিসেবে সে যখন অন বিহাফ অফ দ্য ফার্ম সে কাজ করছে, কাজ করার সময় সে কিছু টাকা পয়সা অন্যের কাছ থেকে পেয়েছে, যেটা এটা বিজনেসের ট্রানজাকশনের সময়, দেখেন অ্যাক্টিং উইদিন হিজ অ্যাপারেন্ট অথরিটি, রিসিভস মানি এবং প্রপার্টি ফ্রম থার্ড পার্টি এবং মিসঅ্যাপ্লাইজ ইট, মিসঅ্যাপ্লাই করার কারণে কি হলো, এতে যে লস হবে থার্ড পার্টি, এই যে বাই এনি অফ দ্য পার্টনার, যে কোনো পার্টনার ওয়াইল ইট ইজ ইন দ্য কাস্টোডি অফ দ্য ফার্ম, এইটা যদি কাস্টোডি অফ দ্য ফার্মে থাকে, মিসঅ্যাপ্লাইজ করেছে কিন্তু এটা কাস্টোডি অফ দ্য ফার্মের মধ্যে আছে, দ্য ফার্ম ইজ লায়াবল টু মেক গুড দ্য লস, অর্থাৎ থার্ড পার্টির ক্ষতি হলে এটা ফার্মই লায়াবল হবে এবং এটা প্রয়োজনে সে ক্ষতিপূরণ দিবে বা মেক গুড, মানে এটাকে টু মেক গুড দ্য লস, থার্ড পার্টির সাথে ট্রানজাকশনের সময় থার্ড পার্টির কাছ থেকে কোনো টাকা পাইলো, সেটা ফার্মের অধীনে আছে, ফার্মের আয়ত্তাধীনে আছে, এইটা যদি পরে যদি এমন হয় যে এইটা আসলে এটা মিসইউজ হয়েছে, আসলে এটা ফার্মের মানে ফার্মের ছিল না বা কোনো রং হয়েছে, এটা কিন্তু ফার্ম লায়াবল হবে, তো আপনার থার্ড পার্টিকে এইটা ক্ষতিপূরণটা দেওয়া বা টু মেক গুড দ্য লস, ঠিক আছে, থার্ড পার্টির এই ক্ষেত্রে যদি কোনো আপনার লস হয়ে থাকে এইটা ফার্মই বেয়ার করবে, ঠিক আছে। লায়াবিলিটি অফ ফার্ম ফর মিসঅ্যাপ্লিকেশন বাই পার্টনার, ঠিক আছে, যেহেতু সে অর্ডিনারি
আপনার অ্যাপারেন্ট অথরিটিতে এটা করছে, অর্ডিনারি কোর্স অফ বিজনেসে করেছে, এবং এই যে নিজ অ্যাপ্লিকেশনটা আছে এইটা আপনার কি করেছে, আপনার ফার্মের অধীনে আছে। দেখেন এটা রিসিভ মানি, এটা কোথায় ফ্রম দা রিসিভস মানি অর প্রপার্টি ফ্রম থার্ড পার্টি এন্ড মানি অর প্রপার্টি misapplied by any of the partners while it is in the custody of the firm. এটা while it is in the custody of the firm এ আছে, তখন এটা ফার্মই এটা কি করবে, ক্ষতিপূরণ দিবে বা এটার জন্য যা করার দরকার লায়াবল হবে। দ্যাটস অল। সেকশন 27। 28 হোল্ডিং আউট, আমরা পড়বো এখন হোল্ডিং আউট। A person may be under certain circumstances liable for the debts of a firm. Though he is not a partner of the firm. আচ্ছা, এটাকে বলা হবে হোল্ডিং আউট। নামটা একটু কিরকম জানি, কিন্তু আমরা বিষয়টা বুঝবো এমন ভাবে, আচ্ছা নিচের এক্সাম্পলটা দেখি তাহলে আমরা এটা বুঝতে পারবো। A person may be liable for the debts of a firm though he is not a partner of the firm. এটা কিভাবে হয়, মানে পার্টনার ফার্মের পার্টনার না, তারপরেও সে লায়াবল ফর দ্য ডেট। কিভাবে হয় আমরা এক্সাম্পল ছাড়া এটা এখানে বোঝা যাবে না। টু ব্রাদার্স ক্যারি অন পার্টনারশিপ বিজনেস, দুইজন ভাই কি করলো, পার্টনার এগ্রিমেন্ট করলো, এগ্রিমেন্ট করে পার্টনারশিপ বিজনেস করলো ইন দ্য ফ্যামিলি নেম। রিমেম্বার এটা কিন্তু স্ট্যাটাস থেকে ক্রিয়েট হয় নাই। কেউ হয়তো কোশ্চেন আস্ক করতে পারেন যে ফ্যামিলি থেকে তো আপনার পার্টনারশিপ বিজনেস হয় না। হয় কখন হয়, যখন এটা এগ্রিমেন্টের বেসিসে হবে। যখন এগ্রিমেন্ট নাই তখনই কিন্তু পার্টনারশিপ বিজনেস নাই। রিমেম্বার, হ্যাঁ। সো টু ব্রাদার্স ক্যারি অন পার্টনারশিপ বিজনেস ইন ফ্যামিলি নেম। ফ্যামিলি নেমে আবার তাদের পার্টনারশিপ বিজনেস আছে দুইজন ভাইয়ের মধ্যে, অবশ্যই দেয়ার ইজ এগ্রিমেন্ট। অ্যানাদার ব্রাদার, অন্য আরেকজন ভাই এক্স, মনে করেন তিনজন ভাই, তার মধ্যে দুইজন কিন্তু পার্টনারশিপ বিজনেস করতেছে, বাকিজন কিন্তু তাদের মধ্যে বিজনেসে ইনভলভ নাই, কিন্তু তাদের ভাই। Having the same name attends the place of business and behaves with outsider as he was a partner. X is liable as a partner by holding out. এইটাকে বলা হবে X is liable as a partner by holding out. দেখেন কি বলছে, a partner may be liable for the debt of a firm though he is not a partner of the firm. বুঝা গেছে হোল্ডিং আউট কাকে বলে? আমরা এক্সাম্পলটা মনে রাখতে হবে যে তিনজন ভাইয়ের মধ্যে দুইজন ভাই কি করলো, পার্টনারশিপ করলো, এগ্রিমেন্ট করলো। দুইজন ভাই এগ্রিমেন্ট, এখন আরেকজন বাইরের যারা থার্ড পার্টি আছে তারা হয়তো এটা ওইভাবে জানে না। হ্যাঁ, তারা হয়তো ওইটা ওইভাবে জানে না। না জানার কারণে কি হচ্ছে, ওই কোনো একটা ট্রানজাকশন তার ওই এক্স আরেকজন ব্রাদার তার সাথে করে ফেললো। এখন তারা তো পার্টনারশিপ বিজনেস হিসাবে চিন্তা করলো, তারা ভাবছে যে এও বুঝি পার্টনার, কারণ তাদের ভাই। আসলে সে পার্টনার না, ঠিক আছে। সো এইখানে এই বিষয়টাকে বলা হবে এক্স ইজ লায়াবল এজ এ পার্টনার বাই হোল্ডিং আউট। এই পয়েন্টটাকে বলা হবে হোল্ডিং আউট। আন্ডারস্ট্যান্ডেবল? মেক সেন্স? হ্যালো হ্যালো, ইয়েস ম্যাম। আচ্ছা, সো আমরা আগাই। এরপর আরেকটা এক্সাম্পল আমরা দেখি। A retired person, a retired partner allows his name in connection with the firm may become liable to third party by principle of holding out. এখন একজন পার্টনার, তিনজনের মধ্যে একজন রিটায়ার করছে, মানে একজন চলে গেছে। এখন সে যদি আবার কোনো ফার্মের নামে কোনো কিছু করে থাকে তা থার্ড পার্টির কাছে, এইটাকে বলা হবে প্রিন্সিপাল অফ হোল্ডিং আউট। আমরা কিন্তু পয়েন্টগুলো মনে রাখবো। প্রথমটা হলো তিনজন ব্রাদারের যে এক্সাম্পল, এইটা হলো শুধু হোল্ডিং আউট। এখন একজন রিটায়ার্ড পার্টনার অ্যালাউজ হিজ নেম ইন কানেকশন উইথ দ্য ফার্ম, ফার্মের নামে ফার্মের কানেকশনে তার নামটা ব্যবহার করলো। হ্যাঁ, এই ক্ষেত্রে মে বিকাম লায়াবল টু থার্ড পার্টি। এখানে কিন্তু সে লায়াবল হবে থার্ড পার্টিতে, ঠিক আছে। কারণ আগে যে পার্টনাররা আছে, এখন যে এক্সিস্টিং পার্টনার আছে, তারা তো তাকে ধরবে যে আপনি ফার্মের নাম ব্যবহার করছেন কেন, আপনি তো চলে গেছেন 2 মাস হয়ে গেল, ঠিক আছে। এই ক্ষেত্রে সে লায়াবল হবে। এইটাকে বলা হবে প্রিন্সিপাল অফ হোল্ডিং আউট। আমরা একটু এই দুইটা পয়েন্ট মনে রাখবো, ক্রিটিক্যাল না, এক্সেপশনাল, সামথিং এক্সেপশনাল। হ্যাঁ,
এটাকে বলবো প্রিন্সিপাল অফ হোল্ডিং আউট। এরপরে আরেকটা দেখবো আমরা আমরা এই তিনটা এক্সাম্পল ভালো করে আমাদের মাথায় নিয়ে নিব। আরেকটা দেখেন, নিচে দেখেন 2 এর পরে রোমান সংখ্যা 2 আর রিটায়ার্ড পারসন এর নিচে আরেকটা প্যারাতে দেখেন রহিম ক্যারিড অন বিজনেস অ্যাজ করিম এন্ড কোম্পানি। রহিম ক্যারিড অন বিজনেস, রহিমের ব্যবসা, কিন্তু তার ব্যবসার নাম দিছে কি করিম এন্ড কোম্পানি। এখন তার একজন ম্যানেজার আছে, তার নাম হলো আবার করিম, ঠিক আছে। employed a person named Karim to act as manager of the business. It was held that Karim is a partner by the principle of estoppel. এই যে তার বিজনেসের নাম কি করিম এন্ড কোম্পানি, মালিককে রহিম, এখন তার যে একজন ম্যানেজার রাখছে তার নাম আবার করিম। এখন এইখানে বাইরের মানুষ চিন্তা করতে পারে এই ভদ্রলোকের নাম করিম, তাইরে মনে হয় যে উনিই মনে হয় মালিক বা পার্টনার, ঠিক আছে। যদি এরকম হয় তাহলে ইট ওয়াজ হেল দ্যাট করিম ইজ এ পার্টনার বাই দ্য প্রিন্সিপাল অফ এস্টোপেল। এই ধরনের ক্ষেত্রে যে মানে যে সেন্সটা ক্রিয়েট করলো এটাকে বলা হবে প্রিন্সিপাল অফ এস্টোপেল। আমরা একটু জেনে নিলাম হোল্ডিং আউট কাকে বলে। তিনজন ব্রাদার, দুইজনের মধ্যে বিজনেস আছে, একজন তো আলাদা, তাকে আবার মানুষ মনে করতেছে ওনারা তো ভাই, মনে হয় উনিও পার্টনার, তাহলে এটা কি হলো হোল্ডিং আউট। আরেকজন হলো প্রিন্সিপাল অফ হোল্ডিং আউট, রিটায়ার্ড পার্টনার, ঠিক আছে। সে বিজনেসের নামে কোনো ট্রানজেকশন করলো, সে এটার জন্য লায়াবল হবে, এটাকে কি বলা হবে প্রিন্সিপাল অফ হোল্ডিং আউট। আচ্ছা, একজন রহিম তার বিজনেসের নাম দিছে, ব্যবসা প্রতিষ্ঠানের নাম হলো করিম এন্ড কোম্পানি, আবার সে তার একজন ম্যানেজার, এটা কোইন্সিডেন্ট হিসাবে হয়ে গেল, ম্যানেজারের নাম আবার করিম। এখন যারা ট্রানজেকশনে আসে তার সাথে তারা মনে করে উনি বুঝি মালিক, ঠিক আছে। এটাকে কি বলা হবে প্রিন্সিপাল অফ এস্টোপেল। আমরা তিনটা এক্সাম্পল মনে রাখলে এটাই নাম, ঠিক আছে। ম্যাম তো তাহলে আইন বলছে যে ওকেও হচ্ছে ও পার্টনার হিসেবে গণ্য হবে? না, পার্টনার হিসেবে গণ্য হবে না। আমরা বুঝতে হবে এখানে ট্রানজেকশনের বিষয়টা, মানে মানুষ মনে করতেছে পার্টনার কিন্তু আসলে পার্টনার না, সে এটার জন্য লায়াবল হবে। এই বিষয়টাকে বলা হবে এই যে এক একটা নাম, হোল্ডিং আউট, প্রিন্সিপাল অফ হোল্ডিং আউট, প্রিন্সিপাল অফ এস্টোপেল, ঠিক জি আছে। ম্যাম। এটা তো আসলে পার্টনার না। জি ম্যাম। এখন আমি তো থার্ড পার্টি বা এবিসি, আমি হলাম গিয়া আমি করিম। এখন আমার সাথে আপনি ট্রানজেকশন করলেন, আপনি ধরে নিয়েছেন যে করিম এন্ড কোম্পানি তো নাম, দোকানের নাম, তো মনে হয় উনি মালিক, উনি করিম সাহেব। এখন আমি তো মালিক না আসলে, জি ম্যাম। ঠিক আছে। তো এই ক্ষেত্রে এই ম্যাটারটাকে বলা হবে প্রিন্সিপাল অফ এস্টোপেল, ঠিক ওকে আছে। জি ম্যাম। এইটা হলো 28। এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, বিষয়টা আমাকে একটু কেমন জানি একটু মানে হাস্যকর লাগে, একটু ফানি টাইপের মনে হয় আমার কাছে। জি ম্যাম, আনি ম্যাম। তো এইটা আই ডোন্ট নো, এটা ইট ইজ রিটেন ইন দ্য ল, হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এক্সাম্পল তিনটা মনে রাখবো এবং আমরা সিনারিও গুলো একটু চিন্তা করব, বিকজ এই ধরনের কোশ্চেন যে ইজ ইট হোল্ডিং আউট অর প্রিন্সিপাল অফ হোল্ডিং আউট আপনাকে কোশ্চেন করতে পারে, হ্যাঁ। তা এটা কি প্রিন্সিপাল অফ এস্টোপেল নাকি প্রিন্সিপাল অফ হোল্ডিং আউট, আপনি এটা এই আন্ডারস্ট্যান্ডিং থেকে আপনি যদি একটু স্টাডি করেন এক্সাম্পলটা মনে রাখলেই না, ঠিক আছে, because you will attend in the multiple choice exam. জি ম্যাম। Okay, section 29, transfer of a partner's interest. আমরা পড়ব ট্রান্সফার অফ এ পার্টনার্স ইন্টারেস্ট, ঠিক আছে। ট্রান্সফার অফ এ পার্টনার্স ইন্টারেস্ট 29, সেকশন 29 আমরা পড়ব সেকশন 29, ট্রান্সফার অফ এ পার্টনার্স ইন্টারেস্ট। আ পার্টনার ক্যান ট্রান্সফার হিজ ইন্টারেস্ট টু আউটসাইডার। আমরা কিন্তু দেখেছিলাম, আমরা মনে আছে আমরা ক্লাসিস অফ পার্টনার পড়েছি। ম্যাম একবার শুরুতে পড়েছিলাম ম্যাম, সাব পার্টনার। হ্যাঁ, একটা হলো অ্যাক্টিভ পার্টনার, ডরমেন্ট, নমিনাল অর স্লিপিং পার্টনার, আরেকটা হলো সাব পার্টনার। আমরা সেই সাব পার্টনার এখন পড়ব, ট্রান্সফার হয়ে পার্টনার্স ইন্টারেস্ট করব। ঠিক ওইটাই এক্স্যাক্টলি এখানে যেটা ওখানে এক্সাম্পল আমি বলেছিলাম, ওইটা এখানে থিঙ্ক করলেই হয়ে যাবে। A partner can transfer his interest to outsider, called sub-partner with the consent of other partners. Remember, আপনাকে কোশ্চেন করতে পারে যে আমরা সাব পার্টনার নিলাম, এখন এইটা কি সবার কনসেন্ট লাগবে? আপনি কি অ্যান্সার করবেন? ডেফিনেটলি সবার কনসেন্ট লাগবে, ঠিক আছে, উইথ দ্য কনসেন্ট অফ আদার পার্টনার। সকলের, আমি এ বি সি ডি ই, আমরা 5 জন পার্টনার, আমার আছে 20%, আমি 10% আমার বোনের কাছে বিক্রি করব, আপনাদের সকলের মতামত লাগবে এখানে ডেফিনেটলি।
ঠিক আছে, সকলের মতামত লাগবে ডেফিনেটলি। হ্যাঁ, ইট ক্যান বি অ্যাবসোলিউট অর পার্শিয়াল। এটা পার্শিয়াল হতে পারে, অ্যাবসোলিউট হতে পারে। দ্য ট্রান্সফারি গেটস লিমিটেড রাইট অ্যাজ দ্য ফলোস। এই যে আমার বোনের কাছে আমি 10% আমার 10% ইন্টারেস্ট আমি সেল করে দিলাম, তার কি রাইট আছে, এইটা আমরা এখন পড়ছি এখানে। আমরা তো জানি সাব পার্টনার কি, আমরা পড়েছি। একটা এক্সাম্পল আমরা মনে রাখবো, 10% আমি আউট অফ 20%, 10% আমি আমার বোনের কাছে বিক্রি করে দিলাম। এখন তার কি রাইট আছে? What is the right of that partner? That is called sub partner. Remember, sub partner কখনো পার্টনার হতে পারবে না। Section 29 deals with that. ঠিক আছে? The transferee sub partner does not become a partner. দেখেন, cannot transfer his business, require accounts or inspect the books of accounts. Transferee sub partner does not become a partner. কখনোই সে পার্টনার হবে না। does not become a partner, সে সাব পার্টনার, সে পার্টনার না। সুতরাং কি পারবে না সে? ক্যানট ইন্টারফেয়ার করতে পারবে না, বিজনেসে ইন্টারফেয়ার করতে পারবে না, রিকোয়ার করতে পারবে না অ্যাকাউন্টস, অথবা ওই যে বুকস অফ অ্যাকাউন্টস ভিজিট করতে পারবে, কপি করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, এগুলো ছিল রাইটস অফ দা পার্টনার। ওইগুলা তার নাই। ঠিক আছে, সাব পার্টনারের কি নাই? এই জিনিসগুলো নাই, বিকজ হি ইজ নট দ্য পার্টনার। ঠিক আছে, তো এনটাইটেল টু রিসিভ শেয়ার অফ প্রফিট অ্যাকর্ডিং টু হিজ শেয়ার। অর্থাৎ 10% যে আমার বোনকে আমি দিলাম, সে 10% এর প্রফিট সে পাবে অ্যাজ ইউজুয়াল, এখন যতই হোক। ঠিক আছে, সে হিসাব চাইতে পারবে না, বুকস অফ অ্যাকাউন্টস দেখতে পারবে না, অ্যাক্সেস করতে পারবে না, কপি চাইতে পারবে না। ঠিক আছে, has the right to receive the share of assets if the firm is dissolved. শেয়ার অফ অ্যাসেট, এই সিম্পল কথা হচ্ছে 10% শেয়ার পাবে, 10% শেয়ার। আবার কোনো কারণে যদি 10% এর যে অ্যাসেট সে ডিসলভ হয়ে গেলে, পার্টনারশিপ ডিসলভ আমরা পরে পড়বো, ডিসলভ হয়ে গেলে সে কি করবে? ওই 10%-এরই অ্যাসেট যে রাইট আছে সেটা সে পাবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, কিন্তু সে যেহেতু পার্টনার না, তার কিছু লিমিটেশন আছে। অর্থাৎ সে বিকাম পার্টনার হতে পারবে না, সে শেয়ার অফ প্রফিট পাবে 10% এবং সে ডিসলভের ক্ষেত্রেও 10% অ্যাসেট পাবে, নো প্রবলেম। এগুলো হচ্ছে ওই সাব পার্টনারের রাইট। ঠিক আছে, Yes, ma'am. আমরা 30 is a big section and very much important. I have seen several time আমি এখান থেকে কোশ্চেন দেখেছি। হ্যাঁ, তো ভেরি ইম্পর্টেন্ট, আমরা চেষ্টা করব ভালোভাবে বুঝতে। আর একটা জিনিস আমি বলে নিই, আজকে যদি এই পয়েন্টটা আমরা বুঝতে না পারি, সেকশন 30 আমরা নেক্সট ক্লাস স্টার্ট করব ফ্রম সেকশন 30। সুতরাং আমি একবার শুধু বলে যাই, বিকজ মাই ভয়েস ইজ নট সাপোর্টিং মি about 3 hours I'm talking. হ্যাঁ, ঠিক আছে। Yes, ma'am. হ্যালো, Okay, ma'am. okay, so minor admitted to the benefit of partnership, section 30. মাইনর, আমরা জানি মাইনর কাকে বলে? আমরা কি এটা জানি? জি ম্যাম। Minor cannot be partner but with the consent of all the partner. Minor partner হতে পারবে না, কিন্তু সকলের মতামতের ভিত্তিতে may be admitted to the benefit of the existing firm. অর্থাৎ মাইনর কখনো, মাইনর হচ্ছে বিলো 18 এজ, বিলো 18। ঠিক আছে, জি মাইনর, ম্যাম। ইয়েস ম্যাম। হ্যাঁ, বিলো 18 এজ সে কখনো পার্টনার হতে পারবে না, কিন্তু সকলের মতামতের ভিত্তিতে সে পার্টনারশিপে বিজনেসের বেনিফিট নিতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম বলেন তো? সেকশন 29 থেকে আমরা দেখেছি যে সাব পার্টনারও পার্টনার হতে পারে না, মাইনরও পার্টনার হতে পারে না। সাব পার্টনার কি করতে পারে? কিছু কিছু তার কিছু রাইট আছে, সেগুলো কি? সে প্রফিটের শেয়ার পাবে, সে অ্যাসেটের শেয়ার পাবে যখন সে যদি ফার্ম ডিসলভ হয়। আর সেকশন 30 বলছে মাইনর হচ্ছে বিলো 80, আমরা জানি সে কখনো পার্টনার হতে পারবে না, কিন্তু পার্টনারশিপের বেনিফিট সে নিতে পারে। আচ্ছা, দেখি তাহলে কিভাবে নেয়, আমরা একটু কেয়ারফুলি শুনি, বিকজ আই ক্যান রিপিট দিস ওয়ান। আচ্ছা, such minor has a right to share the property or profit. He can access, inspect and copy of the accounts of the firm. অর্থাৎ মাইনরের রাইট আছে শেয়ার অফ দ্য প্রপার্টি, প্রপার্টির রাইট আছে এবং সে অ্যাক্সেস করতে পারে, ইন্সপেক্ট করতে পারে, কপি করতে পারে অ্যাকাউন্টস অফ দ্য ফার্ম। আচ্ছা, such minor shares
ওই রকম মাইনরের শেয়ার ইজ লায়েবল ফর দ্য অ্যাক্ট অফ দ্য ফার্ম, বাট মাইনর ইজ নট লায়েবল পার্সোনালি, দ্যাট ইজ হিজ পার্সোনাল প্রপার্টি ইজ নট লায়েবল ফর এনি অ্যাক্ট অফ দ্য ফার্ম। অর্থাৎ মাইনরের যে সাপোজ আমাদের 5 জন পার্টনারের যে এক্সাম্পলটা আমরা সেট করেছি, 5 জন পার্টনারের মধ্যে সি মারা গেল, তো তার তো 20% আছে, তার বাচ্চা আছে যেটা বিলো 18, তাকে আমরা মাইনর হিসাবে নিয়ে নিলাম তার জায়গায়। তখন সে কি করতে পারবে, তার বাবার যে মাইনরের যে তার বাবার যে শেয়ারটা, সে শেয়ারটা অ্যাজ ইউজুয়াল থেকে যাবে, সে বুকস অফ অ্যাকাউন্টস দেখতে পারবে। এখন তার ওই 20% ফার্মের অ্যাক্টের জন্য লায়াবল থাকবে, কিন্তু তার যে পার্সোনাল যদি কোনো বাড়ি গাড়ি থাকে সে ওইটা কিন্তু লায়াবল হবে না। আমরা আরেকটু অ্যাডভান্স করি, পার্টনারশিপ বিজনেসে কিন্তু হ্যাঁ আনলিমিটেড লায়াবিলিটি। পার্টনারশিপ বিজনেসে সাপোজ 5 জন মিলে যে আমরা কনফেকশনারি বিজনেস করলাম, তো এই ক্ষেত্রে যদি বিজনেস লস হয়, প্রয়োজনে 5 জন পার্টনার বাড়ি থেকে বাড়ি গাড়ি বিক্রি করে লস গুলা বেয়ার করতে হবে, ঠিক আছে। কিন্তু ওই যে মাইনর হয়ে গেল, যে একজন মারা গেল, তার মাইনর, এখন যদি বিজনেসে লস হয়, মাইনর তো তার বাবার বাড়ি আছে, সেটা সে মালিক হবে, ওই তার বাড়িটা কিন্তু এটার এক্সক্লুড হবে, এখানে তার বাড়িটা এখানে লায়াবল হবে না। কিন্তু বাকি 4 জন যে পার্টনার আছে তারা কিন্তু পার্সোনালি লায়াবল হবে। এই জন্যই পার্টনারশিপ বিজনেস হচ্ছে পার্টনাররা আনলিমিটেড লায়াবিলিটি থাকে তাদের, ঠিক আছে। আমরা যদি না বুঝি পরের ক্লাসে আবার রিপিট করব। টুডে রিয়েলি আই ক্যান রিপিট ইট, ওকে ওকে ম্যাম। আচ্ছা, মাইনর মে নট সু দা পার্টনার্স, মাইনর পার্টনারদেরকে সু করতে পারে না ফর এনি অ্যাক্ট অফ পেমেন্ট অফ হিজ শেয়ার অফ দ্য প্রপার্টি অর প্রফিট অফ দ্য ফার্ম, অনলি মাইনর মে সু ইন কেস অফ ডিসোলেশন। অর্থাৎ মাইনর মামলা করতে পারবে না, একমাত্র করতে পারবে কখন, ডিসোলেশনে, ঠিক আছে। Anytime within 6 months of attaining majority of his obtaining knowledge that he had been admitted to the benefit of the partnership, whichever date is later, a public notice may be given by minor that has elected to become or not to become a partner in the firm. If no notice given, he shall become a partner on the expiry of the said 6 months. Simple কথা হচ্ছে, সে যখন মেজরিটি হয়ে যাবে, 18 ইয়ার্স হয়ে গেল, তার থেকে 6 মাসের মধ্যে সে কি করবে, সেকশন 72 এর আন্ডারে পাবলিক নোটিশ দিবে যে সে পার্টনার হবে কি হবে না, ঠিক আছে। He shall become a partner on expiry of the said 6 months. 6 মাসের মধ্যে সে যদি পাবলিক নোটিশ না দেয়, তাহলে সে কি হবে, সে পার্টনারশিপ অটোমেটিক্যালি তার উপরে চলে আসবে। আচ্ছা, এখন রুলস, when minor becomes partner, যখন পার্টনাররা এই ক্ষেত্রে বিকাম হয়ে গেল, পার্টনার হয়ে গেল, his right as a minor to be continued, his right as a minor to be continued up to the date when become a partner. অর্থাৎ তার বাবার সম্পত্তি, সে 18 হয়ে গেল, 20% যে ছিল 18 হয়ে গেল, তখন সে পুরো পার্টনার হয়ে গেল, তার আদার্স পার্টনার্স এর যে রাইট আছে তারও সেই রকম আছে। his share in the property, his share in the property and profit shall be the share to which he was admitted as minor. আর শেয়ারও আগের মতোই 20% থাকবে। আচ্ছা, rules, when minor elects not to be, okay. Rules, when minor elects not to become a partner, not to become partner, যখন সে পার্টনার হবে না সিদ্ধান্ত নিল, পাবলিক নোটিশ দিল, তখন তার কি হবে, তখন রাইটস এন্ড লায়াবিলিটি কন্টিনিউ অন দ্য ডেট অন হুইচ পাবলিক নোটিস গিভেন। যত তারিখে, যেই তারিখটাতে আন্ডার সেকশন 72 তে পাবলিক নোটিস সার্ভ করলো, সেই তারিখ পর্যন্ত সে কি হবে, রাইট এন্ড লায়াবিলিটি কন্টিনিউ করবে। His share is not liable for any act of the firm done after the date of the notice, অর্থাৎ তার যে শেয়ার আছে is not liable any act of the firm, এর কোনো কার্যকলাপের জন্য যে দিচ্ছে পাবলিক নোটিশ দিল, তার পরের দিন থেকে তার শেয়ার লায়াবল হবে না ফার্মের কোনো কার্যকলাপের জন্য। Entitled to sue the partner for his share of property and profit of the firm, ফার্মের প্রপার্টি প্রফিটের জন্য সে যেহেতু এখন 18 হয়ে গেছে, সে মামলা করতে পারবে। Thank you very much for today. Inshallah, next day I will continue from 30 section. I know it is not clear with you.
to Thank all you. of you, right? Okay, ma'am. Thank you, আচ্ছা ma'am. আজকে এখান পর্যন্ত আমি I can repeat it today. I'm sorry for that. হ্যাঁ It's okay, ma'am. আমরা Okay, ma'am, it's okay. নেক্সট ক্লাসে 30 থেকে আমরা স্টার্ট করব আর আমি আগামীকালকে আপনাদেরকে দিস টু সেকশন 30 মাইনরস অ্যাডমিটেড টু দ্য বেনিফিটস অফ পার্টনারশিপ। You just see the section title minors admitted to the benefits of partnership. হ্যাঁ আমরা এখানে সেকশনের নামটা থেকে এই টাইটেল থেকে আমরা বুঝতে পারি যে সে পার্টনার হবে না, বেনিফিট পাবে। সো এখানে আমরা একটু দেখি মাইনর ক্যান নট বি পার্টনার। প্রথম কথা হলো মাইনর কখনো পার্টনার হতে পারবে না, বাট with the consent of all the partners he may be admitted to the benefit of the existing firm. অর্থাৎ সে পার্টনার হতে পারবে না কিন্তু ওখান থেকে বেনিফিট পেতে পারে। কিভাবে পেতে পারে? such minor has the right to share of the property, সে প্রপার্টি এবং প্রফিটের শেয়ার পাবে। he can access, inspect and copy the accounts of the firm, ফার্মের যে অ্যাকাউন্টস আছে সেটার উপরে তার অ্যাক্সেস থাকবে এবং প্রফিটের শেয়ার পাবে, প্রপার্টি শেয়ার পাবে। হ্যাঁ such minor share is liable for the act of the firm. Remember এখানে কথাটা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার। মাইনরের যে শেয়ারটুকু আছে, যতটুকু আমরা জানি পার্টনারশিপের আপনার পার্টনারশিপে পার্টনারসদের লায়াবিলিটি হলো আনলিমিটেড। আমরা কি এই বিষয়টা ক্লিয়ার? Yes, ma'am. কারণ পার্টনারশিপ বিজনেস এমন যদি লস হয় আপনার লসটা রিকভার করতে আপনার থার্ড পার্টি লায়াবিলিটি যদি এমন হয় যে লস, তাহলে ওগুলা রিকভার করার জন্য পে ব্যাক করার জন্য পার্টনারদের বাসা থেকে টাকা পয়সা এনে দিতে হবে। এই জন্য আনলিমিটেড লায়াবিলিটি বলা হয়। ঠিক আছে, বাড়ি গাড়ি বিক্রি করে এনে এই দিতে হবে। ঠিক আছে, যদি লস হয়ে থাকে সেটা ক্ষতিপূরণ করতে হবে। আচ্ছা এখন কথা হচ্ছে শুধুমাত্র মাইনরিটির ক্ষেত্রে মাইনর যে থাকবে, মাইনর যদি থাকে সেখানে বেনিফিট পায়, তাহলে সেই ক্ষেত্রে মাইনরের যে শেয়ার আছে তার শেয়ারটা অর্থাৎ যতটুকু ইনভেস্টমেন্ট আছে এতটুকু শুধু লায়াবিলিটিটা মানে বেয়ার করবে। এর বাইরে মাইনরের পার্সোনাল কোনো অ্যাসেট পার্সোনালি সে এটা লায়াবিলিটি বেয়ার করবে না। অর্থাৎ বিজনেসে লস থাকলেও মাইনরের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। মাইনর তার বাসা থেকে তার বাড়ি গাড়ি থাকলে সেগুলো বিক্রি করে এনে দিতে হবে না, বিকজ সে মাইনর। ঠিক আছে, এইটা হলো ইম্পর্টেন্ট ম্যাটার এখানে। ঠিক আছে, মানে খুব বড় একটা ডিফারেন্স এখানে দেখেন। পয়েন্ট নাম্বার 3, such minor share is liable, অর্থাৎ মাইনরের যে শেয়ার আছে সেটা লায়াবল হবে ফর দ্য অ্যাক্ট অফ দ্য ফার্ম। ফার্মের কার্যকলাপের জন্য লায়াবল হবে কি মাইনরের শেয়ারটুকু, বাট মাইনর ইজ নট লায়াবল পার্সোনালি, দ্যাট ইজ হিজ পার্সোনাল প্রপার্টি ইজ নট লায়াবল, যেটা এতক্ষণ ধরে বলছিলাম, ফর এনি অ্যাক্ট অফ দ্য ফার্ম। ঠিক আছে, ইজ ইট ক্লিয়ার? হ্যালো? Yes, ma'am. Clear, ma'am. আচ্ছা দেন পয়েন্ট নাম্বার 4, মাইনর মে নট সু দ্য পার্টনার, মাইনর মামলা করতে পারে না অ্যাকাউন্টস অথবা পেমেন্টের জন্য অফ হিজ শেয়ার অফ দ্য প্রপার্টি অর প্রফিট অফ দ্য ফার্ম। অনলি মাইনর ক্যান সু ইন কেস অফ ডিসোলেশন। দেখেন মাইনর মামলা করতে পারে না, কিন্তু পারে কখন? ইন কেস অফ ডিসোলেশন অনলি। ঠিক আছে, এইটাও একটা বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার, আমাদের মনে রাখতে হবে। মাইনর কখনো পার্টনার হতে পারবে না, কিন্তু সে বেনিফিটে যে এক্সিস্টিং ফার্ম আছে সেটাতে বেনিফিটের জন্য অ্যাডমিটেড হতে পারবে। ঠিক আছে, তার শেয়ার, সে মাইনরের রাইট আছে শেয়ার পাওয়ার, কিসের? প্রপার্টি এবং প্রফিটের। আপনার ফার্মের অ্যাকাউন্টসে অ্যাক্সেস আছে। তারপরে কিন্তু নাম্বার 3 হচ্ছে মাইনরের শেয়ারটা লায়াবল থাকে, কিন্তু মাইনর পার্সোনালি লায়াবল না। আচ্ছা, মাইনর মে নট সু দ্য পার্টনার, মাইনর আপনার পার্টনার হতে পারে না এবং মাইনর মামলা করতে পারবে না, শুধুমাত্র মামলা করতে পারবে কখন? ইন কেস অফ ডিসোলেশন। ঠিক আছে, আচ্ছা এখন পয়েন্ট নাম্বার 5, ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। এনি টাইম উইদিন 6 months অফ অ্যাটেইনিং মেজরিটি, যখন সে এনি টাইম, সে 18 বছর হয়ে যাওয়ার পরবর্তী 6 মাসের যে কোনো সময়ের মধ্যে of his অথবা of his obtaining knowledge that he had been admitted to the benefit of the partnership, অথবা যখন সে তার নলেজে আসলো বা সে সচেতন হলো বা সে জানলো যে তার পার্টনারশিপে সে অ্যাডমিটেড ছিল বেনিফিটে। এই দুইটা যে সময়, এই দুইটা ডেটের মধ্যে হুইচ এভার ডেট ইজ লেটার, যে ডেটটা হবে পরবর্তী, এই সময়ের মধ্যে এই একটা পাবলিক নোটিশ দিবে গিভেন বাই দ্য মাইনর,
that he has elected to become or not to become partner in the firm, অর্থাৎ এই দুইটা তারিখের মধ্যে যেই তারিখটা লেটার হবে এর মধ্যে একটা পাবলিক নোটিশ দেবে। পাবলিক নোটিশ সার্ভ করা হয় পার্টনারশিপ অ্যাক্টের সেকশন 72 তে। পাবলিক নোটিশটা সে দিবে, সে ইলেক্টেড হবে, সে পার্টনার হবে নাকি হবে না, দুইটাই তার করতে হবে, মানে একটা নোটিশ সার্ভ করা যাবে। আচ্ছা, ইফ নো নোটিস গিভেন, যদি কোনো নোটিশ দেওয়া হয় না তাহলে কি হবে? হি শ্যাল বিকাম এ পার্টনার অন দ্য এক্সপায়ারি অফ দ্য সেড 6 মান্থস। সে যদি এর মধ্যে পার্টনার হয় তাহলেও নোটিশ দিতে পারবে, আন্ডার সেকশন 72 দিবে। অথবা পার্টনার যদি সে সিদ্ধান্ত নেয়, যেহেতু সে 18, সে মেজরিটি, সে এখন সিদ্ধান্ত নিল যে না আমি এই বিজনেসে থাকবো না, তাহলেও সে আন্ডার সেকশন 72 তে একটা পাবলিক নোটিশ সার্ভ করবে। আচ্ছা, যদি এমন হয় যে সে কোনো নোটিশই দিল না তাহলে কি হবে? তাহলে হবে 6 মাসের পরবর্তী 6 মাসের যে টাইমটা বলা আছে, এই টাইমটা শেষ হওয়ার পরে সে এমনি সে পার্টনার হয়ে যাবে বিজনেসে। ঠিক আছে, এই হলো সেকশন 30 সব ব্যাপার। এখন আরো কিছু ম্যাটার আছে। নাম্বার 6, রুলস হোয়েন মাইনর বিকাম এ পার্টনার। যদি আপনার সিদ্ধান্ত নেয় যে পার্টনার হবে, সে পাবলিক নোটিশ দিল, অথবা যদি না দিয়ে থাকে 6 মাস পরে সে অটোমেটিক্যালি পার্টনার হয়ে যাবে আইন অনুযায়ী। ঠিক আছে, এখন সে পার্টনার হইল, এখন তার কি আছে, তার কি রাইট আছে? আচ্ছা, নাম্বার এ দেখেন, হিজ right as a minor to be continued up to the date when he become a partner. যখন সে পার্টনার হইল, যে তারিখ থেকে তার আগ পর্যন্ত সে ওই তারিখ পর্যন্ত সে কি হবে, মাইনরের যে রাইট আছে সেটা কন্টিনিউ থাকবে। আচ্ছা, his share in the property and profit shall be the share to which he was admitted as minor. অর্থাৎ মাইনর হিসেবে তার যতটুকু পরিমাণে শেয়ার ছিল ততটুকু পরিমাণই থাকবে আপ টু দ্যাট ডেট। এই দুইটা হলো রুলস। when minor becomes partner, মানে পার্টনার হওয়ার পরে যে দুইটা রুল আছে, এই দুইটা হলো সেই রুল। এরপরে রুলস when minor elects not to become partner। এখন সে 6 মাসের মধ্যে নোটিশ সার্ভ করলো আন্ডার সেকশন 72 তে যে আমি মাইনর হব, আমি পার্টনার হব না, তাহলে কি রুলস? তাহলে যে রুলস আছে সেগুলো হচ্ছে রাইটস এন্ড লায়াবিলিটি কন্টিনিউ, রাইট এবং লায়াবিলিটি কন্টিনিউ করবে অন দ্য ডেট অন হুইচ পাবলিক নোটিস গিভেন। অর্থাৎ যেই তারিখে পাবলিক নোটিস দেওয়া হবে ওই তারিখ পর্যন্ত তার রাইটস এন্ড লায়াবিলিটি কন্টিনিউ করবে। এটা হলো যদি সে পার্টনার না হয়। ঠিক আছে, আচ্ছা, দেন হিজ শেয়ার ইজ নট লায়াবল ফর এনি অ্যাক্ট অফ দ্য ফার্ম। তার শেয়ার লায়াবল না ফর এনি অফ দ্য ফার্ম ডান আফটার দ্য ডেট অফ দ্য নোটিস। অর্থাৎ যেই তারিখে সে 72 তে নোটিস সার্ভ করলো ওই তারিখের পরে তার কোনো প্রকার লায়াবিলিটি থাকবে না তার শেয়ারে। ঠিক আছে, নরমালি সে পার্সোনালি সে লায়াবল না, এরপরেও তার যে শেয়ারটা যে লায়াবল থাকে সেইটা পাবলিক নোটিস দেওয়া পর্যন্তই শুধু থাকবে, এরপরে থাকবে না। আচ্ছা, minor is entitled to sue the partners for his share of property and profit of the firm. আমরা জানি মাইনর কি করতে পারে না, মামলা করতে পারে না, কিন্তু মামলা করতে পারে কখন? to sue the partner for his share of property। মনে করেন যে সে নোটিশ দিল, নোটিশ দেওয়ার পরে সে মাইনর হবে না, নোটিশ দিয়ে দিল, এখন তার যে শেয়ার আছে এটা তাকে বুঝাইয়া দিচ্ছে না, না দেওয়ার পরে সে তখন শুধুমাত্র মামলা করতে পারবে তার প্রপার্টির জন্য অথবা প্রফিট অফ দ্য ফার্মের জন্য। ঠিক আছে, that's all regarding the section 30. So how many we are now? আমি একটা প্রশ্ন ছিল। Yes please. মাইনর যেদিন হচ্ছে 18 হওয়ার পর ডিক্লেয়ার দিল যে সে হচ্ছে ওই যে 72 ধারা অনুসারে যে সে পার্টনার হতে চায়, এখন কি যেদিন ডিক্লেয়ার দিবে ওই দিন থেকে পার্টনার হিসেবে কাউন্ট হবে না 6 মাস পর থেকে? ডিক্লেয়ার বলা হবে না, যেদিন ডিক্লেয়ার দিবে, ডিক্লেয়ার বলে কিছু নাই, পাবলিক নোটিশ সার্ভ করতে হবে আন্ডার সেকশন 72। হ্যাঁ, যেদিন থেকে নোটিশ দিল আন্ডার সেকশন 72 অ্যাপ্লাইড, ওই দিন থেকেই সে আপনার সে যদি চায় যে আমি পার্টনার হব তো সেদিন থেকে। আর যদি অটোমেটিক্যালি হয়ে যাবে আফটার 6 মান্থ, সে যদি কোনো নোটিশ সার্ভ না করে তারপরেও সে অটোমেটিক্যালি পার্টনার হয়ে যাবে।
ওকে ম্যাম, ক্লিয়ার ম্যাম। Okay, আমরা আজকে we are going to start today's class. This is the second last class, okay? ইয়েস ম্যাম। We'll start today from section 31, but before going to today's class, we like to discuss something more. আমাদের better understanding এর জন্য কিছু বিষয় আমরা একটু বুঝে নিব। সো এইগুলো আমরা একটু পার্টনারশিপটা ভালো আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমরা এই বিষয়গুলো এখানে এনেছি। দেখেন, পার্টনারশিপ এবং কো ওনারশিপ এই দুইটা অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন তৈরি করতে পারে বা আমরা কনফিউজড হয়ে যেতে পারি। এই জন্য দেখেন এখানে সাইড বাই সাইড কিছু বিষয় ক্লিয়ার করার জন্য লেখা আছে। আমরা এটা জাস্ট ওয়ান টাইম একটু দেখবো। পার্টনার ইজ এজেন্ট অফ দ্য আদার্স। আমরা দেখেছি একজন পার্টনার অন্য পার্টনারের বা বিজনেস ফার্মের এজেন্ট হিসাবে কাজ করে, ঠিক আছে? কিন্তু কো ওনারশিপ ইজ নট এজেন্ট অফ দ্য কো ওনার্স, মানে আদার যে কো ওনার্স আছে তাদের এজেন্ট কখনোই কো ওনার হবে না। পার্টনারশিপ অ্যারাইজেস আউট অফ এগ্রিমেন্ট, ডেফিনেটলি অলওয়েজ দেয়ার মাস্ট বি অ্যান এগ্রিমেন্ট। আর কো ওনারশিপ কোনো পার্টনারশিপের কোনো এগ্রিমেন্ট লাগে না, তারা এটা অপারেশন অফ ল। যেমন আমি বাবার সম্পত্তি পাবো, এইটা পৈতৃক সম্পত্তি ভাগ হবে, যে আইন আছে সেই আইন অনুযায়ী আমি অটোমেটিক্যালি পেয়ে যাব। সো এখানে কোনো এগ্রিমেন্টের দরকার নেই। আচ্ছা, ইন্টারেস্ট ক্যান বি ট্রান্সফার্ড উইথ দ্য কনসেন্ট অফ আদার পার্টনার্স। সাব পার্টনার ক্যান নট বি এ পার্টনার। আমরা দেখেছি যে সাব পার্টনার কখনোই পার্টনার হবে না, ঠিক আছে? এখানে ইন্টারেস্ট ক্যান বি ট্রান্সফার টু থার্ড পার্টি উইদাউট দ্য কনসেন্ট অফ আদার কো ওনার। কো ওনার্স এর ক্ষেত্রে আমার আর আমার ভাইয়ের সম্মিলিতভাবে, অর্থাৎ বাবার একটা বাড়ি আমাদের দুইজনের আছে, এখন আমি আমারটা বিক্রি করে দিতে পারি, নো প্রবলেম। কিন্তু পার্টনারশিপের ক্ষেত্রে কখনো এটা হয় না সকলের অনুমতি ছাড়া, এবং খুব এটাকে কি বলে সাব পার্টনার হতে পারে, তাতেও সকলের কনসেন্ট লাগবে। আর পার্টনারশিপ অলওয়েজ ইমপ্লাইজ আ বিজনেস, অর্থাৎ পার্টনারশিপ মানেই হলো বিজনেস করব, বিজনেস থেকে প্রফিট শেয়ার করব। এই কারণেই আমরা পার্টনারশিপ এগ্রিমেন্টে যাই। আচ্ছা, মানে পারপাসটাই হলো আমরা জানি প্রফিট শেয়ার করব বিজনেস করে, দ্যাটস অল। আচ্ছা, এখন আমরা কো ওনারশিপটাতে দেখেন, জয়েন্ট ওনার অফ রেসিডেন্সিয়াল হাউস মে এক্সিস্ট উইদাউট এনি বিজনেস। কো ওনারশিপ আপনার বিজনেস ছাড়াও হতে পারে, যেমন ধরেন জয়েন্ট ওনার, যেটা আমি একটা এক্সাম্পল বললাম, আমি আর আমার বোনের বা আমার ভাইয়ের একটা বাড়ি যেটা বাবার ছিল, সেটা আমরা কো ওনার। আচ্ছা, দ্য কোশ্চেন অফ শেয়ারিং প্রফিট ইজ ইম্পার্শিয়াল বিকজ এখানে কোনো বিজনেসের ইস্যুই নাই, ঠিক আছে? পার্টনার হ্যাজ এ লিয়েন রাইট টু টেক অ্যানাদার প্রপার্টি অন দ্য পার্টনারশিপ অ্যাসেটস ফর মানি স্পেন্ড বাই হিম ফর দ্য পার্টনারশিপ। অর্থাৎ পার্টনারশিপে আমরা দেখেছি যে আপনার পার্টনারশিপে একজন আরেকজনের এজেন্ট হিসাবে কাজ করে, পার্টনারশিপে লস হলে সেটা বাড়ি থেকে বাড়ি গাড়ি বিক্রি করে এনে হলেও এটা দিতে হবে। কো ওনার হ্যাজ নট লিয়েন অন দ্য সিমিলার সার্কামস্টেন্সেস। দিস আর দ্য ডিফারেন্স বিটুইন দ্য পার্টনারশিপ এন্ড কো ওনারশিপ, যেটা কনফিউশন দূর করার জন্য আমরা এটা এখানে এনেছি। নাও, পার্টনারশিপ এবং একটা ক্লাবের মধ্যে কি ডিফারেন্স হতে পারে এটা একটু দেখে নিই আমরা। ক্লাব হলো একটা, দেখবেন অনেক ক্লাব আছে, হ্যাঁ, যেটা হলো কিসের জন্য? ক্লাব ইজ অ্যাসোসিয়েশন অফ পারসনস ফর্ম ফর সোশ্যাল পারপাস। নরমালি সোশ্যাল পারপাসে ফার্ম, সরি, এটাকে কি বলে, ক্লাব আমরা এস্টাবলিশ করে থাকি। আচ্ছা, ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য পার্টনারশিপ। এটা ডিফারেন্ট হয় পার্টনারশিপে কোন কোন অ্যাঙ্গেল থেকে? এটা ইট ইজ নট এ বিজনেস, ডেফিনেটলি নো মোটিভ অফ আর্নিং প্রফিট এন্ড শেয়ারিং দেম। কোনো আর্নিং করার কোনো প্রফিট বা শেয়ারিং দেওয়ার এই ধরনের কোনো ইন্টেনশন নাই। মেম্বার অফ ক্লাব ইজ নট এজেন্ট অফ আদার্স, তারা একজন আরেকজনের এজেন্ট হিসাবে কাজ করে না। মেম্বার ইজ নট রেসপন্সিবল ফর দ্য ডেটস অফ ক্লাব, একজন মেম্বার কখনোই রেসপন্সিবল হবে না ফার্মের দায়িত্বের ডেটস এর জন্য, হ্যাঁ। আচ্ছা, যদি হয় সেটা কখন হবে? যদি সে ট্রানজেকশন ডিল করে, এরকম যদি হয় তাহলে শুধুমাত্র, হ্যাঁ। আচ্ছা, আরেকটা কি, আনলেস পার্টিসিপেটেড ইন দ্য ট্রানজেকশন এন্ড ডেথ অফ রেজিগনেশন ফ্রম এ মেম্বার ডাজ নট এফেক্ট দ্য এক্সিস্টেন্স অফ দ্য ক্লাব। পার্টনারশিপের ক্ষেত্রে যেমন অনেক সময় দুইজন পার্টনারের যদি আপনার বিজনেস হয় এমন যে পার্টনার একজন মারা গেছে, ইট মিনস পার্টনার বিজনেসটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু মেম্বারশিপে আপনার অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে, ক্লাবের ক্ষেত্রে কেউ মারা গেল কি গেল না এটা কোনো করে না আপনার, এটা ক্লাবের এক্সিস্টেন্সে কোনো প্রকার মানে হ্যাম্পার করে না বা কোনো এফেক্ট নাই, ঠিক আছে?
আচ্ছা, পার্টনারশিপ ফরবিডেন বাই ল, এরকম একটা কথা আছে। An agreement to form a partnership for the purpose of carrying on an illegal trade or a prohibited trade is void. অর্থাৎ আমি বা পার্টনারশিপে বাংলাদেশে যে কোনো আইন দ্বারা নিষিদ্ধ, শুধু পার্টনারশিপ নয়, অন্য যে কোনো যত আপনার এক্সিস্টিং ল আছে আমাদের দেশে, সব যে কোনো আইন দ্বারা নিষিদ্ধ কোনো কার্যকলাপে আমরা পার্টনারশিপে যেতে পারবো না। সিম্পল কথা হচ্ছে, যেই কার্যকলাপটা যে কোনো আইন দ্বারা নিষিদ্ধ আমাদের দেশে, সেই কাজের জন্য, সেইটার পারপাসে বিজনেস করার জন্য, সেই ধরনের বিজনেস করার জন্য আমরা পার্টনারশিপ করতে পারবো না, এটা ভয়েড। ঠিক আছে, ফরবিডেন বাই ল এটাকে বলা হয়। দ্যাটস অল রিগার্ডিং দিস। এরপরে আমরা একটু দেখে নেই, who can become a partner. পার্টনার কে হতে পারে? any person, male, female, whatever, can be partner except, any person পার্টনার হতে পারে, মেল ফিমেল, except মাইনর হতে পারবে না। আমরা যেটা দেখেছি, মাইনর কখনোই পার্টনার হতে পারবে না। আনসাউন্ড মাইন্ড, ঠিক আছে, মেন্টাল ডিসঅর্ডার যার আছে, হ্যাঁ, মেন্টালি যে অসুস্থ, সে পার্টনার হতে পারবে না। কোম্পানি, ইটস লায়াবিলিটিজ লিমিটেড, একটা কোম্পানি কখনোই পার্টনার হতে পারবে না, যেটা আমরা আগেও ডিসকাশন করেছি। কোম্পানি কিন্তু লায়াবিলিটি লিমিটেড, বিকজ অফ দ্যাট একটা কোম্পানি অন্য কোনো বিজনেসের পার্টনার হতে পারবে না। So these are very much important to understand, very small things but important. Okay, আমরা কি সবাই clear these things? Yes, ma'am. Yes, How ma'am. many clear now? 39. 39. এখন এগুলো খুব ইম্পর্টেন্ট ম্যাটার, আমরা এগুলো সেকশনের বাইরে একটু দেখে নিলাম। নাও today's basic class of today from section 31 to 50 we will discuss today. Okay, Yes, ma'am. reconstitution of a firm. The matter is, okay, আমি আপনাদেরকে ইমেল করেছি today's study material. Have you got it? Yes, ma'am. আচ্ছা, লাস্ট ক্লাসে দুইটা ম্যাটেরিয়াল আমি বলেছিলাম আপনাদেরকে পরের দিন দিব, বাট সরি দ্যাট আই ফরগট দ্যাট ওয়ান। আমি ভুলে গিয়েছিলাম এবং এটা আমি 2-3 দিন আগে দিয়েছি। ওটা পেয়েছেন আপনারা? Yes, ma'am. ইয়েস ম্যাম, পেয়েছি ম্যাম। ওকে, থ্যাংক ইউ। সো আমরা এই পার্টনারশিপ, এটা একটা খুব ইজি ল, হ্যাঁ। এই সেকশন গুলা খুব বেশি মানে জটিল কিছু নাই এটাতে, যেমন কম্পেয়ার টু দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, দ্যাট ইজ মাচ মোর ক্রিটিক্যাল ফ্রম দিস ল। সো আমরা এটা সাথে সাথেই জাস্ট দেখে নিব, আমাদের ব্রেনে এগুলা রেখে দিব প্রত্যেকটা ব্যাপার, হ্যাঁ। কারণ কোশ্চেন আসবে অবশ্যই ফ্রম এভরিওয়্যার, হোয়াট এভার দ্য section, I don't know, because you know this is professional studying. আপনাকে অবশ্যই ইন ডেপথ পড়াশোনা করতে হবে, আদারওয়াইজ ইউ কান্ট, হ্যাঁ। তো আমরা এই সেকশন গুলা খুবই ইজি, আমরা সবগুলো সেকশন দেখে নিব এবং বুঝে নিব, বুঝে মোটামুটি ইতে রাখলে, এই সেন্সে রাখলে এটা পারা যাবে। এটা খুবই ইজি একটা ল, হ্যাঁ, কম্পেয়ার টু আদার্স। আচ্ছা, সেকশন 31 রিকনস্টিটিউশন। আমরা জানি রিকনস্টিটিউশন মানে হচ্ছে, আমরা সিম্পল, আমরা যদি বাংলায় বলি, ভেঙে চুরে নতুন করে গড়া, ঠিক আছে, মানে যা আছে এটাকে একটু চেঞ্জ করলাম, ঠিক আছে। তো আমরা দেখি সেকশন 31, ইন্ট্রোডাকশন অফ এ পার্টনার। পার্টনার নতুন আসবে, ইন্ট্রোডিউস হবে। দেখি কি বলে সেকশন। পার্টনার্স ক্যান বি ইন্ট্রোডিউস, কি করা যায়, নতুন পার্টনার আসা যাবে, পার্টনার ইন্ট্রোডিউস করানো যাবে উইথ দ্য কনসেন্ট অফ অল দ্য পার্টনার। অর্থাৎ আমরা দেখেছি এটা ভেরি কমন সেন্স অফ দিস ল, যে আমরা পার্টনারশিপ মানেই হচ্ছে নেগোসিয়েশন এবং আন্ডারস্ট্যান্ডিং, ফেইথ, এই জিনিসগুলো না থাকলে কখনোই আপনার পার্টনারশিপ বিজনেস রান করবে না। সুতরাং আমরা বলেছিলাম যে একটা কনফেকশনারি বিজনেস আমরা 5 জন পার্টনার মিলে, এই এক্সাম্পলটা আমি বারবার টেনে আনবো, হ্যাঁ। সো এই এক্সাম্পলে একজন পার্টনার যদি সে নিজে যে রান করছে বিজনেস, সে নিজে যদি একা একা আরেকজন পার্টনার নিয়ে আসে, এটা কিন্তু বাকি 4 জন কখনোই মেনে নেবে না, ঠিক আছে। সুতরাং কি বলছে এখানে, পার্টনার ইন্ট্রোডিউস করা যেতে পারে কিন্তু উইথ দ্য কনসেন্ট অফ অল দ্য পার্টনার, সকলের মতামতের ভিত্তিতে। আপনি, আমার 20% শেয়ার আছে, আমি 10% আমার বোনের কাছে বিক্রি করতে পারবো, কিন্তু সকলের মতামতের ভিত্তিতে, আদারওয়াইজ নট, ঠিক আছে।
The new partner will not be liable for any act done before become a partner. Before he become a partner. এটা very একটা common thing. আমি আজকে জয়েন করলাম আপনাদের সাথে, 5 জন পার্টনার আছেন। আমি যদি 6 নাম্বার পার্টনার হই, আমি জয়েন করেছি আজকে, আমি অবশ্যই গতকাল বা তার আগের যে কোনো ব্যাপারে যদি কোনো লায়াবিলিটি থাকে আমি সেটা নিব না। ভেরি সিম্পল এন্ড কমন সেন্স, ঠিক আছে? দ্যাটস অল। তো এইটা হলো সেকশন 31। কি বলছে? সকলের মতামতের ভিত্তিতে সকলে যদি এগ্রি হয় নতুন পার্টনার দেওয়া যাবে। নতুন পার্টনার যেদিন জয়েন করবে তার আগের কোনো লায়াবিলিটি সে কখনোই নিবে না। দ্যাটস অল। লায়াবল সে হবে না। So make sense section 31? Yes, ma'am. Okay, very good. Section 32 এগুলো কিন্তু রিকনস্টিটিউট হচ্ছে। আমরা পড়ছি হচ্ছে কি রিকনস্টিটিউশন অফ দ্য ফার্ম। ফার্মের রিকনস্টিটিউট হচ্ছে মানে চেঞ্জেস হচ্ছে, নতুন করে কিছু চেঞ্জ হয়ে নতুন ভাবে ফর্ম করছে। আচ্ছা, রিটায়ারমেন্ট অফ এ পার্টনার। পার্টনার একজন বলছে 5 জন ছিলাম আমরা, একজন বলছে আমি চলে যাব। ওকে, তো কি করা যাবে এখন? পার্টনার মে রিটায়ার। পার্টনার রিটায়ার করতে পারে উইথ দ্য কনসেন্ট অফ অল দ্য পার্টনার। ভেরি সিম্পল থিং এন্ড কমন সেন্স। কি হবে? সকলে যদি রাজি থাকে, কনসেন্ট অফ সকলের রাজি খুশির ভিত্তিতেই আপনার কি হবে? সে রিটায়ারমেন্ট করতে পারবে। অর্থাৎ পার্টনারশিপ বিজনেস আমি যেটা বলছি, অবশ্যই সকলের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, ফেইথ থাকতে হবে, হ্যাঁ, সমঝোতা থাকতে হবে, তাহলেই পার্টনারশিপ বিজনেস রান করবে। এখন নতুন পার্টনার আনতে গেলেও সকলের কনসেন্ট লাগবে, রিটায়ারমেন্টের বেলায়ও সকলের কনসেন্ট লাগবে, এবং অ্যাজ পার এগ্রিমেন্ট হতে হবে, গিভিং নোটিস ইন রাইটিং ইন কেস অফ পার্টনারশিপ এট উইল। আমরা পার্টনারশিপ এট উইল পড়েছিলাম কত নাম্বার সেকশনে মনে আছে? মনে আছে আমাদের? Partnership at will, section 7 or 8, which one? 7, ma'am. Section 7. 7 ম্যাম, সেকশন 7। 7। আচ্ছা, ওই পার্টনারশিপে যে পার্টনারশিপ এট উইল যেই ক্ষেত্রে আছে সেখানে একটা নোটিশ দিয়ে পার্টনারশিপ রিটায়ারমেন্ট করতে পারে, যেতে পারে। আচ্ছা, নাম্বার 2। নাম্বার 1 হচ্ছে পার্টনার মে রিটায়ার। আমার স্ক্রিনটা কি আপনাদের সামনে ভিজিবল? Yes, ma'am. একটু বড় করে দিব? জি, ma'am. Thank you, ma'am. ওকে, গিভিং নোটিস। আচ্ছা, পার্টনারশিপ এট উইল এর ক্ষেত্রে এগ্রিমেন্ট অনুযায়ী কনসেন্টের মাধ্যমে আমরা পার্টনারশিপে রিটায়ারমেন্টে যেতে পারি। আচ্ছা, নাম্বার 2 বলছে রিটায়ার পার্টনার মে বি ডিসচার্জ ফ্রম এনি লায়াবিলিটি টু এনি থার্ড পার্টি ফর অ্যাক্টস অফ দ্য ফার্ম ডান বিফোর হিজ রিটায়ারমেন্ট বাই এন এগ্রিমেন্ট। আচ্ছা, if it is so agreed by the third party. আচ্ছা, পার্টনার্স অফ দ্য রিকনস্টিটিউটেড ফার্ম, এইখানে কথাটা হচ্ছে রিটায়ারিং পার্টনার ডিসচার্জ পেতে পারে, মানে ডিসচার্জ হতে পারে ফ্রম এনি লায়াবিলিটি টু এনি থার্ড পার্টি ফ্রম অ্যাক্ট অফ দ্য ফার্ম ডান বিফোর হিজ রিটায়ারমেন্ট। অর্থাৎ এই যে একইভাবে একই কথা ঘুরে ফিরে সকলের সমঝোতার ভিত্তিতে। এখন আজকে আমাদের মিটিং হলো, মিটিং হয়ে আমরা 5 জনের মধ্যে একজন, আমি বললাম যে আমার এই অসুবিধা আছে, আমি তো আর আপনাদের সাথে থাকতে পারবো না। তো সকলে বললো যে ঠিক আছে ভাই, আপনি চলে যান। এখন আমি তুললাম সকলে যে এই যে অমুক জায়গায় যে একটা ট্রানজাকশন আছে, এই একটা বড় একটা ট্রানজাকশন আছে, এই ট্রানজাকশনের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় আমাকে প্লিজ এটা থেকে ডিসচার্জ করে দিন। এখানেও সকলের মতামতের ভিত্তিতে সে একটা এগ্রিমেন্ট করে, বড় কোনো ট্রানজাকশন থার্ড পার্টির সাথে ছিল, এখান থেকে সে আপনার ডিসচার্জ পেতে পারে সকলের মতামতের ভিত্তিতে। সেম কথা, যে সকলের মতামতের ভিত্তিতে একই কথা, ঠিক আছে? নাম্বার 3, the retired partner continues to remain liable to third party for all acts of the firm until public notice is given. এখানে কমন কথা হচ্ছে সেটা আমরা আজকে মিটিং করলাম, মিটিং করে সিদ্ধান্ত নিলাম যে আজকে আমি রিটায়ারমেন্টে চলে যাব, ঠিক আছে? রিটায়ারমেন্টে চলে যাব। বাকি 4 জন ভেরি হ্যাপি, দে আর ভেরি গুড, এবং আমাকে আমার যা শেয়ার আছে সব বুঝায় দিয়ে দিবে। দেওয়ার পরে আগামী 5 দিন 15 দিন সময় নিল বুঝায় দেওয়ার। যেদিন বুঝায় দিয়ে দিল সেই দিন আমি একটা পাবলিক নোটিশ সার্ভ করব আন্ডার সেকশন 72। এটাকে সেকশন 72 হলো পাবলিক নোটিশ সার্ভ করে। সেখানে একটা পাবলিক নোটিশ দিয়ে দিবে যে আমি কিন্তু আজকে থেকে অমুক ফার্মে
পার্টনারশিপে বিজনেসে ছিলাম এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, আজকে থেকে আর সেখানে নাই। মানে আমাদের যে থার্ড পার্টি ট্রানজেকশন আছে বা আমাদের যত পার্টি আছে, যত যাই কিছু আছে, পরিচিত জন আছে, এগুলা সবাইকে জানানোর জন্য 72 তে একটা পাবলিক নোটিশ সার্ভ করতে হবে। দ্যাটস অল। ঠিক আছে, এখানে বলছে যে রিটায়ার্ড পার্টনার কন্টিনিউস টু রিমেন লায়েবল, অর্থাৎ এই যে আজকে মিটিং হলো, কালকে সিদ্ধান্ত হলো, পরশুদিন আমাকে বোঝাই দিল, এর মধ্যে যেদিন পাবলিক নোটিশ দেওয়া হবে তার আগ পর্যন্ত লায়াবিলিটিটা কন্টিনিউ করবে। দ্যাটস অল। তুই বলছে এটা ম্যাম 32 সাবসেকশন 2 তে এখানে বলছে যে ইফ ইট ইজ সো এগ্রিড বাই দ্য থার্ড পার্টি, মানে থার্ড পার্টিরও এগ্রিড থাকা লাগবে। কি কি বলছেন কোনটা? ম্যাম 32 এর 2 নম্বরটা এখানে বলছে যে ইফ ইট ইজ সো এগ্রিড বাই দ্য থার্ড পার্টি, তৃতীয় লাইনে। হ্যাঁ, কোনটা মানে পয়েন্ট নাম্বার কত? 2 নম্বর ম্যাম, 2 এর তৃতীয় লাইনে। এখানে কি কি সমস্যা হচ্ছে কি আপনার? ম্যাম সমস্যা আমি বলছি কি থার্ড পার্টিরও কি সম্মতি লাগবে? হ্যাঁ হ্যাঁ, থার্ড পার্টিও সম্মতি নিবে এখানে। পার্টনারটা তো, এবং দেখেন ইফ ইট ইজ সো এগ্রিড বাই থার্ড পার্টি এবং পার্টনার্স অফ দ্য রিকনস্টিটিউটেড ফার্ম, অর্থাৎ ওই ট্রানজেকশনে যত প্রকার আপনার আছে, ব্যাপার আছে, লায়াবিলিটি আছে, সেখানে থার্ড পার্টিকেও জানাতে হবে। প্রথম হলো ফার্মের পার্টনাররা রাজি হতে হবে, রাজি হলো দেন থার্ড পার্টিকে জানাই দিল যে উনি কিন্তু আমাদের সাথে নাই, এটার ব্যাপারে ওনার কোনো দায়িত্ব আজকে থেকে নাই, এটা একটা এগ্রিড ম্যাটার হইলো। ঠিক আছে স্যার। ইয়েস ম্যাম। কক্সবাজার গেছিল একজন, আবার দিছে। someone is talking. হ্যাঁ, মায়ানমার। Hello. ম্যাম মিউটেড ম্যাম। Okay. Section 33. আমরা কি পড়ছি? রিকনস্টিটিউশন। মানে আমরা পার্টনারশিপের মধ্যে যেটা এক্সিস্টিং ফার্ম আছে, এইটাকে আমরা রিকনস্টিটিউট করছি, চেঞ্জ করছি। এখানে রিটায়ারমেন্ট হতে পারে, নতুন পার্টনার আসতে পারে। এরপর আমরা দেখি সেকশন 33 বলছে এক্সপালশন অর ডিসমিস অফ এ পার্টনার। এখানে পার্টনারকে বাতিল বলে বা রিমুভ করা। এখানে কি বলছে? পার্টনার ক্যান নট বি এক্সপেল ফ্রম এ ফার্ম। ফার্ম থেকে একজন পার্টনারকে আমরা এক্সপেল করতে পারবো না উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য মেজরিটি, অর্থাৎ and without exercising in good faith of power conferred by the contract। আমাদের যে এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট আছে, এটা যথাযথ প্রয়োগ লাগবে এবং সকলের মতামতের মধ্যে, সকলের আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে এখানে মেজরিটির কনসেন্ট লাগবে। মনে করেন 5 জন পার্টনার, তার মধ্যে একজনকে আমরা, সে হয়তোবা কার্যকলাপে কোনো সমস্যা করছে, সে আমাদের সাথে, তার সাথে আমাদের আর ম্যাচ হচ্ছে না, সুতরাং আমরা কি করব? বাকি 4 জন মিলে মিটিং করব। মিটিং করে যদি 3 জন, মানে মেজরিটি লাগবে, মেজরিটির কনসেন্ট যদি থাকে তাহলেই একজনকে পার্টনারশিপ থেকে রিমুভ করা যাবে। আন্ডারস্ট্যান্ড? মেক সেন্স? ইয়েস ম্যাম। আচ্ছা, দিস ইজ 33। এবং উইদাউট এক্সারসাইজিং ইন গুড ফেইথ অফ পাওয়ার কনফার্ড বাই দ্য কন্ট্রাক্ট, অর্থাৎ দেয়ার ইজ এ কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট ফর দ্য পার্টনারশিপ। ইউ নো দ্য পার্টনারশিপ বেসড অন দ্য এগ্রিমেন্ট। সো এগ্রিমেন্টের যথাযথ প্রয়োগ ইন গুড ফেইথ হতে হবে, দেন উই ক্যান রিমুভ আ পার্টনার। দ্যাট ইজ এক্সপালশন অফ এ পার্টনার করতে গেলে আমাদের মেইন বিষয় যেটা, সেটা হলো মেজরিটির মতামত লাগবে। ঠিক আছে? এবং কন্ট্রাক্টের বা এগ্রিমেন্টের গুড ফেইথে এটা এক্সারসাইজ করতে হবে, দেন একজনকে রিমুভ করা যাবে। সেকশন 33 বলছে নাও সেকশন 34, ইনসলভেন্সি অফ এ পার্টনার। একজন 5 জনের মধ্যে যদি পার্টনার কেউ ইনসলভেন্ট হয়ে যায় তাহলে কি হবে? আচ্ছা, ওয়্যার এ পার্টনার ইজ ইন এ ফার্ম ইজ ইনসলভেন্ট, যেখানে একজন পার্টনার ফার্মে ইনসলভেন্ট, হি সিজেস টু বি এ পার্টনার। অর্থাৎ কেউ যদি ইনসলভেন্ট হয়ে যায়, সে নরমালি পার্টনারশিপ থেকে বাতিল হয়ে যায়। ঠিক আছে? অন দ্য ডেট অন হুইচ দ্য অর্ডার অফ অ্যাডজুডিকেশন ইজ মেড, অর্থাৎ যে ডেটে কোর্ট তাকে ঘোষণা করলো ইনসলভেন্ট, সেই তারিখ থেকে সে অটোমেটিক্যালি সিজ টু বি এ পার্টনারশিপ, পার্টনারশিপ তার থাকবে না। ঠিক আছে? দ্যাট ইজ, ইট ইজ অলসো রিকনস্টিটিউশন। আমরা কি পড়ছি? ফার্মের রিকনস্টিটিউশন, ফার্মের চেঞ্জেস কি কি ভাবে হতে পারে। নতুন পার্টনার আসতে পারে, পার্টনার রিটায়ারমেন্টে যেতে পারে, পার্টনার একজনকে আমরা বাতিল করতে পারি,
এরপরে পার্টনার ইনসলভেন্ট হলে এইবার অটোমেটিক্যালি সে চলে যাবে কখন থেকে, যেই ডেটে তাকে ডিক্লেয়ার করলো কোর্ট অ্যাজ ইনসলভেন্ট। ঠিক আছে। আচ্ছা, ইফ দ্য ফার্ম ইজ নট ডিসলভড ডিউ টু দ্য ইনসলভেন্সি অফ এ পার্টনার, যদি ফার্ম ইজ নট ডিসলভড ডিউ টু দ্য ইনসলভেন্সি অফ পার্টনার, দ্য স্টেট অফ দ্য ইনসলভেন্ট পার্টনার ইজ নট লায়াবল। এখানে বলছে যে ফার্ম ইজ নট ডিসলভড, যদি বিজনেসটা ডিসলভ না হয় ডিউ টু দ্য ইনসলভেন্সি অফ এ পার্টনার, 5 জনের মধ্যে একজন আপনার ইনসলভেন্ট হলো, তাহলে কি হলো, এই ফার্মটা চলতে পারবে। দ্য স্টেট অফ দ্য ইনসলভেন্ট পার্টনার ইজ নট লায়াবল ফর এনি অ্যাক্ট অফ দ্য ফার্ম, অলসো ফার্ম ইজ নট লায়াবল ফর এনি অ্যাক্ট অফ দ্য ইনসলভেন্ট। ঠিক আছে, ভেরি সিম্পল কথা। হ্যাঁ, ফার্ম ইজ নট ডিসলভ ডিউ টু দ্য ইনসলভেন্সি অফ এ পার্টনার, অর্থাৎ 5 জনের মধ্যে একজন যদি ইনসলভেন্ট হয় তাহলে এই ফার্মটা বাকি 4 জন তো ভালো আছে, বাকি 4 জন বিজনেস রান করতে পারে, কিন্তু ম্যাটার কি, দ্য স্টেট অফ দ্য ইনসলভেন্ট পার্টনার ইজ নট লায়াবল ফর এনি অ্যাক্ট অফ দ্য ফার্ম। এই যে ইনসলভেন্ট পার্টনার তার যে স্টেট আছে ফার্মের মধ্যে, এইটা কখনোই আপনার লায়াবল হবে না ফর এনি অ্যাক্ট অফ দ্য ফার্ম। মেক সেন্স? Also, firm is not liable for any act of the insolvent. যে তারিখ থেকে সে ঘোষিত হইল যে সে ইনসলভেন্ট, তারপরে তার কোনো কার্যকলাপের জন্য ফার্ম লায়াবল হবে না। ঠিক আছে, ক্লিয়ার? মেক সেন্স? সেকশন 34 ইনসলভেন্সি অফ এ পার্টনার। এখন লায়াবিলিটি অফ এ স্টেট অফ ডিসিজড পার্টনার, মৃত ব্যক্তির মৃত পার্টনারের স্টেট অফ লায়াবিলিটি কি হবে, মানে where under a contract between the partners the firm is not dissolved by the death of a partner, 5 জনের মধ্যে একজন যদি মারা যায় তার সাথে কি হলো, under a contract, এটা exactly I don't know the law has been written the between, আপনার আমরা জানি between হয় সাধারণত 2 জনের মধ্যে, আর more than 2 person among হয়, তাই না গ্রামাটিক্যালি? জি ম্যাম। ইয়েস ম্যাম। এখানে আমি বারবার দেখেছি এই ল এর মধ্যে এটা বিটুইন লেখা, আই ডোন্ট নো ওয়াই। ম্যাম এখানে পার্টনারকে একজন ধরতেছে আর পুরো ফার্মকে আরেকজন, এভাবে ধরতেছে মনে হয়, যে মারা গেছে তাকে একজন, বাকি ফার্ম পুরোটা একজন। আচ্ছা ঠিক আছে, ইফ ইট ইজ দ্যাট ফাইন। আচ্ছা, ওয়্যার আন্ডার এ কন্ট্রাক্ট বিটুইন দ্য পার্টনার্স দ্য ফার্ম ইজ নট ডিসলভড বাই দ্য ডেথ অফ পার্টনার। আচ্ছা ঠিক আছে, any act of firm done after death, any act of the firm done after death cannot liable the dead person estate, অর্থাৎ ডেড পার্সনের যে সম্পত্তি বা যে শেয়ারটুকু আছে এইটা সে মৃত মারা যাওয়ার পরে এই ফার্মের কোনো কার্যকলাপ আপনার ওইটাকে লায়াবল করতে পারবে না, করবে না, দ্যাটস অল। ঠিক আছে, আবার প্রথমে কি বলছে, ওয়্যার আন্ডার এ কন্ট্রাক্ট বিটুইন দ্য পার্টনার্স, তাহলে তো এখানে এন্ড হবে। Where under a contract between the partners and the firm is not dissolved by the death of a partner, অর্থাৎ যখন ফার্মে কোনো একজন পার্টনারের আপনার আর কোনো একজন পার্টনারের মৃত্যুর কারণে যদি ফার্ম ডিসলভ না হয়, আচ্ছা ফার্ম রান করছে, তাহলে কি হবে, ফার্মের কোনো কার্যকলাপের জন্য মৃত ব্যক্তির যে এস্টেট বা অ্যাসেট আছে সেটার liability, মৃত ব্যক্তির যে act of the firm does not, the act of the firm done after the death, মৃত্যুর পরে ফার্মের কার্যকলাপ cannot liable the dead person estate, অর্থাৎ মারা যাওয়ার পরে যে ডেড পার্সনের যে অ্যাসেট বা প্রপার্টি আছে, যে শেয়ারটা আছে ফার্মে, এইটা লায়াবল হবে না ওই যেদিন মারা গেল তার পরবর্তী ফার্মের কার্যকলাপের কারণে। দ্যাটস অল regarding this section 35, liability of estate of deceased person. ঠিক আছে, আমরা 35 পড়েছি, নাও 36, right of outgoing partner to carry on competing business. আচ্ছা, আমরা এখানে একটু বুঝে নেই কম্পিটিং বিজনেস আমরা কি মনে করি। কম্পিটিং বিজনেস হচ্ছে, আমি চলে গেছি, 5 জন পার্টনার ছিলাম, তো কনফেকশনারি বিজনেস ছিল আমাদের। এখন কনফেকশনারি বিজনেসের মধ্যে সকলের মতামতের ভিত্তিতে আমি যদি চলে যাই, আন্ডারস্ট্যান্ডিং ভালো, চলে যাওয়ার পরে আমাদের মনে করেন রায়ার বাজার একটা কনফেকশনারি কারখানা ছিল, সেখান থেকে আমি এখন চলে গেলাম, চলে যাওয়ার পরে আমি যদি আবার ধানমন্ডিতে আরেকটা খুলে বসি, এটা কিন্তু কম্পিটিং বিজনেস হয়ে যাবে, এইটাকে মিন করছে। এখন দেখি কি বলে,
An outgoing partner may carry on a competing business, carry on a business competing with the firm and advertise, but may not. ওই আমি চলে গেলাম, চলে গিয়ে আমি বিজনেস কম্পিটিং বিজনেস মানে সেম ক্যাটাগরি বিজনেস আমি করতে পারবো, বাট মে নট, কখন না, কখন করা যাবে না। ইউজিং দ্য ফার্ম নেম, নাম্বার এ, ফার্মের নাম ব্যবহার করে করতে পারবো না। রিপ্রেজেন্ট করতে পারবো না অন বিহাফ অফ দ্য ফার্ম, ঠিক আছে, রিপ্রেজেন্ট করা যাবে না। আমি আমার পণ্য বিক্রি করার সময় বলতে পারবো না, ফার্মের নাম ব্যবহার করতে পারবো না, আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে ইউজ করতে পারবো না আমাকে, ঠিক আছে। সলিসিট দ্য কাস্টম অফ পারসন হু ওয়ার ডিলিং উইথ দ্য ফার্ম বিফোর there is a repeating word before. Solicit the custom of person who were dealing with the farm before he ceased to be a partner. অর্থাৎ আমি এমন কিছু করতে পারবো না যে আমি যদি আমার যে ফার্মে আমি ছিলাম এসে আমি কম্পিটিং বিজনেস করছি, একই রকম বিজনেস করছি, তাহলে কি হবে, আমি কিন্তু এমন কোনো ইন্টেনশনে আমি কাজ করতে পারবো না যে আমার আগের ফার্মের ক্লায়েন্ট বা তাদের যাদের সাথে ট্রানজাকশন আছে তাদেরকে সলিসাইট করে আমার এখানে নিয়ে আসবো। I cannot do that, ঠিক আছে, মেক সেন্স। ফার্মের নাম ব্যবহার করতে পারবো না, রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো না অফ দ্য প্রিভিয়াস ফার্ম। আমি কিন্তু ফার্মে নেই, কিন্তু আমি সেম ক্যাটাগরি বিজনেস যদি করি, কিন্তু কি কি করা যাবে না আমরা এটা পড়ছি, ঠিক আছে। আমি সেম ক্যাটাগরি বিজনেস করতে পারবো, কিন্তু কি কি করা যাবে না, ফার্মের নাম ব্যবহার করা যাবে না, ফার্মের রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিজেকে প্রেজেন্ট করা যাবে না, কোথাও বলা যাবে না কোনো ব্যাড ইন্টেনশন যে ফার্মের ক্লায়েন্ট গুলোকে আমি ধরবো, ফার্মের কোনো থার্ড পার্টি আছে তার সাথে আমি তাকে ফুসলায়া বা ই করে যোগাযোগ করে আমার কাছে নিয়ে আসবো, এই জিনিসগুলো করা যাবে না, ঠিক আছে। দ্যাটস অল। এটা হলো নাম্বার 1 সাবসেকশন 1 অফ 36 সেকশন 36। নাও সাবসেকশন 2 অফ সেকশন 36 কি বলছে, এগ্রিমেন্ট ইন রেস্টেইনড অফ ট্রেড মে মেক এন এগ্রিমেন্ট, ঠিক আছে, he will not carry on business similar to that of the firm. আমরা এতক্ষণ দেখেছিলাম an outgoing partner সে সিমিলার বিজনেস করতে পারবে, কিন্তু কিছু কিছু ব্যাপার সে পারবে না। কি কি ব্যাপার, সে ফার্মের নাম ব্যবহার করতে পারবে না, ফার্মের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করতে পারবে না, বা তাকে পরিচয় দিতে পারবে না, এরপরে সে কোনো সলিসাইট করতে পারবে না ফার্মে কোনো ক্লায়েন্ট, কোনো থার্ড পার্টি ইত্যাদি, ঠিক আছে। কি বলছে ফার্ম, ম্যাম একটু প্রশ্ন ছিল। ম্যাম বলেন। এই যে আমাদের সিএ ফার্ম গুলানে যারা পার্টনার হিসেবে কাজ করে, এখন তারা যদি পার্টনারশিপ থেকে বের হয়ে গিয়ে নিজের ফার্ম করে, তখন কি এখানে থাকা অবস্থায় যেগুলো তাদের ক্লায়েন্ট ছিল ওই ক্লায়েন্ট গুলাকে হ্যান্ডেল করতে পারবে সে নিজে ওই ফার্মে? আইন তো তাই বলে না। পারবে না তাই বলে ম্যাম? হ্যাঁ, আপনি যদি এই যে সলিসাইট করতে পারবেন না, সেকশন সি বলছে নাম্বার সাবসেকশন 1C, আমি যদি ব্যাড ইন্টেনশন করি তাহলে এটা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে, সেকশন তো তাই বলছে। ওকে ম্যাম। বাস্তবে কি আমাদের এখানে হয় মনে হয় এরকম? শুনেন, বাস্তবতা অনেক কিছু ডিফারেন্ট হয়ে যাচ্ছে, ল কতটুকু প্রয়োগ হয়, তাই না? আচ্ছা যাই হোক, এখন উই শুড নট স্পেন্ড টাইম বিহাইন্ড দ্যাট। আচ্ছা, নাম্বার 2, এগ্রিমেন্ট ইন রেস্টেইনড অফ ট্রেড। আচ্ছা, এগ্রিমেন্ট ইন রেস্টেইন অফ ট্রেড মে মেক এন এগ্রিমেন্ট হি উইল নট ক্যারি অন বিজনেস সিমিলার টু দ্যাট অফ দ্য ফার্ম। ওই যে আমি চলে যাব আন্ডারস্ট্যান্ডিং ভালো, কিন্তু একটা এগ্রিমেন্ট করে নিলাম, চারজন পার্টনার মিলে আমি যে চলে যাচ্ছি আমার সাথে একটা এগ্রিমেন্ট করলো, নতুন একটা এগ্রিমেন্ট, কি যে আপনি এই বিজনেস এখানে করতে পারবেন না, এতটুকুর মধ্যে করতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি, এরকম একটা এগ্রিমেন্ট করেও পার্টনারশিপ থেকে আমি চলে যেতে পারি, ঠিক আছে। কিভাবে হয় সেটা, এইটাকে বলা হয় এই এগ্রিমেন্টের রেস্টেইন মানে কি, বাধা দেওয়া, ঠিক আছে। আচ্ছা, হি উইল নট ক্যারি অন বিজনেস সিমিলার টু দ্যাট অফ দ্য ফার্ম, সে সিমিলার টু দ্যাট অফ দ্য ফার্মে কোনো বিজনেস ক্যারি অন করতে পারবে না উইদিন এ স্পেসিফাইড পিরিয়ড। বলে যে আগামী 5 বছরের মধ্যে আপনি এই ধরনের সেম ক্যাটাগরির কনফেকশনারি বিজনেস আপনি করতে পারবেন না, ঠিক আছে। উইদিন এ লোকাল লিমিট, আপনি ধানমন্ডি, ফার্মগেট, কারণ বাজার,
তারপরে মতিঝিল, রায়ের বাজার, আপনি এদিকে কি আছে লালমাটিয়া, যেহেতু এই এরিয়াগুলো আমরা কভার করি, আপনি এর মধ্যে বিজনেস করতে পারবেন না। such agreement is valid if the restriction imposed reasonable, কিন্তু এটা কি হবে রিজনেবল। এখন আমরা যদি বলি যে আপনি বাংলাদেশে কোথাও এই বিজনেস করতে পারবেন না, এটা তো রিজনেবল হলো না। আমি চিটাগাং আমার বাড়ি, সুতরাং আমি ঢাকায় থাকবো না, আমি চিটাগাং এ এখন সেটেল হব। চিটাগাং এই জন্য আমি পার্টনারশিপের বিজনেস থেকে বেরই হয়ে গেলাম, তাই না? তা আমাকে চিটাগাং এর রেস্ট্রিকশন দিলে তো আমি এটা মানবো না, তাই না? সুতরাং এটা রিজনেবল হতে হবে। কি হতে হবে? এই রেস্ট্রিকশন যেটা ইম্পোজ হবে টু দা এগ্রিমেন্ট, এটা ইট শুড বি রিজনেবল। দ্যাটস অল রিগার্ডিং দিস। এই সেকশনটা একটু মানে এটাও একটু বিশেষ করে নাম্বার 1 সাবসেকশন 1 এর নাম্বার 2 এর মধ্যে কিন্তু বিস্তর অপোজিট থিং। তো অপোজিট থিংটা আমরা অপোজিট ভাবে চিন্তা করে পড়াশোনা করব, ঠিক আছে? নাম্বার 1 বলছে বিজনেস করতে পারবে কিন্তু কিছু কিছু বিষয় পারবো না, আর নাম্বার 2 বলছে বিজনেসই করতে পারবে না এবং এইটার জন্য একটা এগ্রিমেন্ট করে নেবে আন্ডার সেকশন 36। এই এগ্রিমেন্টের নাম কি হবে? এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড। এখন এখান থেকে যদি কোশ্চেন আছে এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড এর মধ্যে কি কি লিমিটেশনস গুলো আছে বা কি কি ম্যাটার আছে, কি কি ম্যাটার করতে পারবে, কি কি করতে পারবে না, আমরা শুধু জানি এই লতে মেনশন করা আছে স্পেসিফাইড পিরিয়ড থাকতে পারে এবং লোকাল লিমিট, এইরকম আপনার এরিয়াটা মেনশন করে দিতে পারবেন। এর বাইরে এখন আমি ঢাকায় বিজনেস করে চিটাগাং দিলে আমি কি এটা রিজনেবল ধরে অ্যানসার রাইট বলবো? হ্যালো, সরি ম্যাম, বুঝি নাই। বুঝেন নাই? আমাদের এক্সাম্পলটা কি ছিল? কনফেকশনারি বিজনেস, আমরা ঢাকায় সব জায়গায় সাপ্লাই দিই। এখন আমি তো চিটাগাং এর মানুষ, আমি আপনাদের সাথে বিজনেস করব না, আমি চিটাগাং এখন বাসাবাড়ি করেছি, সেখানে চলে যাব। এখন এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড করলেন আমার সাথে, আপনারা 4 জন আছেন আমার সাথে, একটা এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড। এই এগ্রিমেন্টে কি থাকে? স্পেসিফাইড পিরিয়ড থাকে যে আপনি আগামী 5 বছর এই বিজনেস সিমিলার বিজনেস করতে পারবেন না, এবং লোকাল লিমিট থাকে। লোকাল লিমিট বলতে ধরেন ঢাকা শহর কভার করে, সুতরাং ঢাকার মধ্যে আপনি বিজনেস করতে পারবেন না। আপনারা বলে দিলেন আমাকে যে ঢাকার মধ্যে আপনি এই বিজনেস করতে পারবেন না, তা আমি ঢাকার মধ্যে করব না, অসুবিধা নাই, আমি তো চিটাগাং এ করবো, তো আপনাদের তো অসুবিধা নাই। অসুবিধা আছে? না ম্যাম, এতে অসুবিধা থাকলে তো রিজনেবল হবে না। এই তো মানে এখানে যে রেস্ট্রিকশন যেগুলো দেওয়া হবে এই এগ্রিমেন্টে, হোয়াট এভার দ্য রেস্ট্রিকশন ইম্পোজ দোজ শুড বি রিজনেবল, ঠিক আছে? মানে Yes, ma'am. রিজনেবল রেস্ট্রিকশন গুলো রিজনেবল হতে হবে। আপনি যদি বলেন আপনি ইন্ডিয়াতে গেলেও আপনি সেখানে বিজনেস করতে পারবেন না, আমি তো ইন্ডিয়াতে গিয়ে যা ইচ্ছা তা করবো, আপনার কি অসুবিধা? Yes, ma'am. Okay, restriction imposed on the agreement in restraint of trade should be reasonable. That's all regarding section 36. We have long discussion still, only 36, some other 946 already. Okay, আমরা পড়ছি কি রিকনস্টিটিউশন অফ দ্য ফার্ম। রিকনস্টিটিউশনের আন্ডারে আমরা এগুলো পড়ে নিচ্ছি। এখন আমরা পড়বো সেকশন 37, রাইট অফ আউটগোয়িং পার্টনার ইন সার্টেন কেসেস টু শেয়ার সাবসিকুয়েন্ট প্রফিট। অর্থাৎ আউটগোয়িং পার্টনার মানে কিছু কিছু ক্ষেত্রে আপনার কি হতে পারে, সাবসিকুয়েন্ট প্রফিট পেতে পারে। এইটা কখন হয়? সার্টেন কেসেস, কি কি কেস হতে পারে আমরা এটা একটু দেখে নিই। সেকশন 37 deals with that one. Okay, where any partner of the firm died, otherwise where any partner of the firm died or otherwise ceased to be a partner, মারা গেল অথবা কোনো কারণে পার্টনারশিপ সিজ করলো, the continuing partners carry on business of the firm with the property of the firm without the final settlement of the accounts. অর্থাৎ এখানে বলছে কেউ মারা গেছে অথবা সামহাউ সে সিজ করেছে পার্টনারশিপ, কিন্তু এখানে কি করছে? with the property of the firm without the final settlement. অর্থাৎ আমার কোনো কারণে আমি পার্টনারশিপ সিজ করেছি, আমি পার্টনারশিপ থেকে চলে গেছি, কিন্তু আমার প্রপার্টিটা ওই বিজনেসে রয়ে গেছে এবং এটা সেটেলমেন্ট হয় নাই, ঠিক আছে? তো তাহলে কি হবে? the outgoing partner or his estate, the share of profit to be decided as follows. Share of profit to be decided as follows. His estate is entitled at the option of himself to such share of profit made since he ceased to be a partner.
ঠিক আছে, এরপরে টু ইন্টারেস্ট এট দ্য রেট অফ 6% অন দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল। His estate is entitled at the option of himself to such share of profit made since he ceased to be a partner. যেদিন থেকে পার্টনারশিপ সিজ করলো তার আগ পর্যন্ত সে অবশ্যই ওই প্রফিটের পার্সেন্টেজ আগের মতোই পাবে। যেদিন থেকে সিজ হয়ে গেল তখন কি হবে? টু ইন্টারেস্ট এট দ্য রেট অফ 6% অফ দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল। আমি কোনোভাবে কোনো কারণে আমি পার্টনারশিপ সিজ করলাম, তো আমার ফাইনাল সেটেলমেন্ট হইল না, আমার অ্যাসেট সম্পত্তি ইনভেস্টমেন্ট যা ছিল সব আপনাদের কাছে এখনো আছে। আজকে 1 বছর হয়ে গেছে, এই 1 বছর ধরে আপনারা আমাকে কি করবেন? আমাকে 6% ইন্টারেস্ট ক্যাপিটালের উপরে দিতেই থাকবেন, ঠিক আছে? এখন এই ঘটনাগুলা লটস অফ ইফ, এখানে মানে এই যে ডিসিশন গুলো, এটা কিন্তু কি কি ঘটনাটা ঘটবে এমন যে কোনো কারণে পার্টনারশিপের মধ্যে থেকে কেউ মারা গেল, তার সম্পত্তি বুঝায়া দিলেন না, তার যে বংশধর আছেন তারা কেউ আসেন নাই, বা এখনো আজকে 1 বছর হয়ে গেছে, তারা হয়তো বিদেশে থাকে সেই জন্য তারা আসতে পারেন নাই, অসুবিধা নাই, তার সম্পত্তি তো সেটেল করা সম্ভব হয় নাই, বিজনেস কিন্তু রান করছে। যে মারা গেছে তার কিন্তু সম্পত্তি বা এস্টেট বা প্রপার্টি এটা কিসের মধ্যে আছে? আমাদের বিজনেসের মধ্যে আছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে? তার শেয়ার অফ প্রফিট টু বি ডিসাইডেড অ্যাজ ফলোস। কিভাবে? হিজ এস্টেট ইজ এন্টাইটেলড, তার এস্টেট এন্টাইটেলড এট দ্য অপশন অফ হিমসেলফ টু সাচ শেয়ার অফ প্রফিট মেড সিন্স হি সিজ টু বি এ পার্টনার। সে আগে যে পরিমাণে বা আপনার প্রফিটের শেয়ার পাইতো সিন্স টু বি এ পার্টনার, যে তারিখ থেকে সে সিজ হলো তার আগের দিন পর্যন্ত, ওই দিন পর্যন্ত সে ওই প্রফিটটা পেতেই থাকবে, এবং তার মৃত্যুর পরের দিন থেকে বা ওই দিন থেকে সে কি করবে? 6% ইন্টারেস্ট অন ক্যাপিটাল আপ টু সেটেলমেন্ট অফ দ্য অ্যাকাউন্টস। এখন সিম্পল কথা হচ্ছে, আমি এক্সাম্পল বলি তাহলে এটা খুব ইজি ম্যাটার, আদারওয়াইজ এখানে লটস অফ ইফ এবং অনেক ঘটনা হচ্ছে কেউ একজন মারা গেল, 5 জনের মধ্যে একজন মারা গেল, যেদিন মারা গেল সেই তারিখ পর্যন্ত তার আগের যে প্রফিট আছে সেই প্রফিটের শেয়ার অনুযায়ী পেতে থাকবে। হ্যাঁ, তো যেদিন মারা গেল সেই দিন থেকে তার পোষ্যদার, তার অংশীদার, তার যে ছেলে পেলে বা ছেলে মেয়ে যারা আছে তারা আসে নাই, সুতরাং সেটেলমেন্ট সম্ভব হয় নাই। কাকে দিবেন? তার সম্পত্তি ছায়া। এটা বিজনেসের মধ্যে রয়ে গেছে। তাহলে কি হবে? যেদিন পর্যন্ত সেটেলমেন্ট না হবে সেই দিন পর্যন্ত 6% ইন্টারেস্ট ক্যাপিটালের উপরে দিতে হবে। দ্যাটস অল। ঠিক আছে? মেক সেন্স? সেকশন 37। ইয়েস ম্যাম। Okay, section 38. Revocation of continuing guarantee by change in the firm. Revoke করা মানে কি? Revoke করা, revocation of continuing guarantee by change in the firm. Continuing guarantee given is revoked. একটা continue guarantee given যেটা revoke হয়ে যায় as to the future transaction from the date of any change in the constitution of the firm. কন্টিনিউ গ্যারান্টি গিভেন ইজ রিভোকড, অর্থাৎ কন্টিনিউ গ্যারান্টি যেটা দেওয়া ছিল সেটা রিভোক হয়ে যায়, বাতিল হয়ে যায়, তুলে নেওয়া হয়ে যায় অ্যাজ টু দ্য ফিউচার ট্রানজেকশন ফ্রম দ্য ডেট, যেই ডেট থেকে ফিউচার ট্রানজেকশন অফ এনি চেঞ্জেস ইন দ্য কনস্টিটিউশন অফ দ্য ফার্ম, ফার্মের কনস্টিটিউশনে যে চেঞ্জ আসলো, যে চেঞ্জেসের কারণে কনস্টিটিউশনটা চেঞ্জ হইলো ফার্মের, ওই ডেটের আগ পর্যন্ত এটা কি হবে? টু দ্য ফিউচার ট্রানজেকশন ফ্রম দ্য ডেট। আচ্ছা, এই সেকশনটার একটা এক্সাম্পল, এটা একটু লাগছে, আমি আপনাদেরকে এইটা নেক্সট ক্লাসে আবার একটু রিভিউ করব, ঠিক আছে? ওকে ম্যাম। এইটা ছোট, কিন্তু এইটা নেক্সট ক্লাসে আবার একটু রিভিউ করে দিব, ঠিক আছে? এখন আমরা সেকশন ডিসোলেশন অফ দ্য ফার্মে যাব। আমরা এতক্ষণ পড়ছিলাম কি? রিকনস্টিটিউশন অফ দ্য ফার্ম। ফার্মের রিকনস্টিটিউশন আমরা পড়ছি, ঠিক আছে? পড়েছি, রিকনস্টিটিউট হলো, চেঞ্জ হইলো, ঠিক আছে? এখন ডিসলভ হবে, ফার্ম ভেঙে যাবে, ঠিক আছে? ফার্ম ডিসলভ হয়ে যাবে। দেখি আমরা কি কি সেকশন আছে এবং কি কি ভাবে হতে পারে। Lots of things. We have half an hour. Okay.
Section 39, dissolution কাকে বলে? Dissolution of a firm, dissolution of partnership between the partners called dissolution. অর্থাৎ পার্টনারদের মধ্যে dissolution of partnership between যে এগ্রিমেন্ট ছিল এটা ডিসলভ হয়ে গেল, এটাকে আমরা পার্টনারশিপের dissolution বলবো, ঠিক আছে? পার্টনারশিপের dissolution of a firm defined in section 39. So section number 40, dissolution by agreement may be dissolved with the consent of all the partners or as per agreement. অর্থাৎ এগ্রিমেন্টে যদি লেখাই থাকে 3 বছর পরে আমাদের এই পার্টনারশিপ ডিসলভ হয়ে যাবে, সো ওই কন্ট্রাক্ট অনুযায়ী অটোমেটিক্যালি হয়ে যাবে, অথবা সকল পার্টনারের মতামতের ভিত্তিতে ডিসোলিউশন হতে পারে। সেকশন 40 বলছে ডিসোলিউশন বাই এগ্রিমেন্ট, দ্যাটস অল। সেকশন 41 দেখে নেই, কম্পালসারি ডিসোলিউশন। কম্পালসারি ডিসোলিউশন, রিমেম্বার সেকশন 41 compulsory dissolution. Compulsory dissolution বলছে ফার্ম ইজ ডিসলভ। কখন ফার্ম ডিসলভ হয়ে যাবে, মানে এটা কম্পালসারি হয়ে যায় যে ফার্মটা ডিসলভ হয়েই যাবে, ঠিক আছে? কি কারণে হয়? the firm is dissolved by the adjudication of all the partners or all the partners but one as insolvent. অর্থাৎ যদি কোর্টের অর্ডার দ্বারা যদি সকল পার্টনার আপনার কি হয়, ইনসলভেন্ট হয়ে যায়, অথবা সকল পার্টনার ইনসলভেন্ট হয়ে গেলে শুধু একজন রয়ে গেল ইনসলভেন্ট হয় না, তাহলেও ফার্ম কি হবে? ডিসলভ হয়ে যাবে কম্পালসারিলি। by the happening of any event which makes it unlawful for the business of the firm. এখন by the happening of any event, এমন কোন ঘটনা ঘটলো যেটার কারণে আমাদের বিজনেসটাই আনলফুল হয়ে গেল। সাপোজ আমরা যদি একটু বলি যে আমাদের মনে আছে না ওই যে এটাকে কি বলেন, এক্সাম্পল ওই যে মতিঝিলে এটাকে কি জানি বলে, ওই যে কি খেলা জানি, ওই যে যেটার মাধ্যমে ফিলিপাইনে আমাদের দেশ থেকে অনেক টাকা চলে গেল না, ইয়ে থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে। মতিঝিলে কেউ কি শোনেন না? এটা পেপারে টেপারে সব জায়গায় তো আসলো, যে এটা কি খেলা জানি? ক্যাসিনো। ক্যাসিনো, হ্যাঁ, রাইট রাইট রাইট, ক্যাসিনো। এখন কথা হচ্ছে যদি আমরা আগে তো ক্যাসিনো নিয়ে, এই ঘটনার পরে কি, এই ঘটনার আগে কি ক্যাসিনো নিয়ে কোনো কিছু শুনেছেন আমাদের দেশে? শোনা যায়নি, আমরা কিন্তু জানতাম না সেরকম। মনে করেন যদি এরকম হয় যে ক্যাসিনো বিজনেস আমরা 5 জন মিলে, কেউ কোনো 5 জন মিলে ক্যাসিনো বিজনেসের জন্য তারা পার্টনারশিপ ফর্ম করলো, তো পার্টনারশিপ ফর্ম করলো, ওই ঘটনার পরে গভর্নমেন্ট এইটা কি করলো, যদি এমন হয়, জাস্ট সে ফর এক্সাম্পল, যদি এমন হয় যে এই বিজনেসটা এখন আমাদের দেশে আইন অনুযায়ী এটা আনলফুল মানে অবৈধ, তাহলে এই ঘটনার কারণে অথবা যে কোনো ধরনের আপনার যে কোনো ধরনের বিজনেস যেটা আগে আইন দ্বারা নিষিদ্ধ ছিল না, হঠাৎ একটা আইন গভর্নমেন্ট পাস করলো, এটার কারণে দেখতে পাচ্ছে গভর্নমেন্ট যে বাংলাদেশে পাবলিকের আপনার ক্ষতি হচ্ছে বা খারাপ কোনো ইম্প্যাক্ট পড়বে, সে কারণে গভর্নমেন্ট কি করলো, একটা নতুন আইন পাস করায় দিল যে এই ধরনের কোনো বিজনেস, এই ধরনের কোনো বিজনেস আমাদের দেশে কেউ করতে পারবে না, তাহলে এটা কি হবে, অটোমেটিক্যালি কি হবে, কম্পালসারিলি এটা ডিসলভ হয়ে যাবে। অনলি 2টা অপশন এখানে, আমরা এটা একটু দেখে নিব। আমরা কম্পালসারি, আমরা কিন্তু কম্পালসারি ডিসলিউশন করছি, যেটা আমরা ইচ্ছা না করলেও আমাদের পার্টনারদের ইচ্ছা অনিচ্ছার কোনো ম্যাটার এখানে এফেক্ট করবে না। কম্পালসারি এটা আমাদের বিজনেস ডিসলভ হয়ে যাবে কখন, একমাত্র ইনসলভেন্ট হয়ে গেলে, সকলের মধ্যে একজন ছাড়া বাকি সবাই ইনসলভেন্ট হয়ে গেল, তাহলেও ফার্ম ডিসলভ হয়ে যাবে। এমন কোন ইভেন্ট ঘটলো যেটার কারণে বিজনেসটা আনলফুল হয়ে গেল, এটাও কি হবে, সলভ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আরেকটা আমরা একটু দেখে নেই, প্রোভাইডেড দ্যাট ইফ ওয়ান অ্যাডভেঞ্চার আউট অফ 2, 3, 4 ইজ আনলফুল দেন আদার উইল ক্যারি অন দ্য বিজনেস। এখন যদি এমন হয় যে ওই ক্যাসিনো বিজনেস ছিল, তার সাথে রিসর্ট ছিল, তার সাথে আরো কিছু ব্যবসা ছিল যেগুলো লফুল, তাহলে আমাদের কি হবে, পার্টনারশিপে শুধুমাত্র ক্যাসিনো বিজনেসটা অথবা ওই আনলফুল বিজনেসটা, যদি আমাদের 4টা-5টা বিজনেস থাকে একসাথে, তাহলে যেটা আনলফুল সেটাই বন্ধ হয়ে যাবে, বাকিগুলো কি হবে, রান করবে বা ক্যারি অন করা যাবে। দ্যাটস অল। 41 কম্পালসারি ডিসলিউশন। 42 ডিসলিউশন অন দ্য হ্যাপেনিং অফ সার্টেন কন্টিনজেন্সিস। কিছু কন্টিনজেন্সিস আছে যেগুলো হলে ফার্ম ডিসলভ হয়ে যাবে, সাবজেক্ট টু কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের অবশ্যই সাবজেক্ট টু কন্ট্রাক্টে বাই দ্য এক্সপায়ারি অফ দ্য ফিক্সড টার্ম। ওই যে আমরা 3 বছরের কন্ট্রাক্ট করেছিলাম, সুতরাং এইটা মানে এই কন্টিনজেন্ট এই ইভেন্টের পরে 3 বছর পরে এটা
কি হলো, ফার্ম ডিসলভ হয়ে যাবে বাই দ্য এক্সপায়ারি অফ দ্য ফার্ম ফিক্সড টার্ম। ফিক্সড টার্মটা শেষ হয়ে যাওয়ার পরে এটা কি হবে, ডিসলভ হয়ে যাবে। if constituted for the one or more adventure undertaking by completion that of, এখন কথা হচ্ছে বলতেছে by certain contingencies, যদি আপনার ফিক্সড টার্মের ক্ষেত্রে হয় তাহলে এটা ফিক্সড টার্ম শেষ হয়ে যাওয়ার পরে হয়ে যাবে। যদি এমন হয় যে পার্টনারশিপটা করা হলো পদ্মা ব্রিজ করার জন্য, তাহলে ব্রিজ শেষ তো আমরা গভর্নমেন্টকে হ্যান্ড ওভার করে দিয়ে দিলাম, সুতরাং আমাদের পার্টনারশিপ শেষ হয়ে গেল এখানে একটা অ্যাডভেঞ্চার বা একটা কাজের জন্য বা একটা প্রজেক্টের জন্য। আচ্ছা, বাই দ্য ডেথ অফ পার্টনার, যদি এমন হয় দুইজনের আপনার বিজনেস, তাহলে একজন মরে গেল, পার্টনারশিপ অটোমেটিক্যালি কি হবে, ডিসলভ হয়ে যাবে। আবার বাই দ্য অ্যাডজুডিকেশন অফ পার্টনার অ্যাজ এন ইনসলভেন্ট, দুইটার মধ্যে দুইজন পার্টনারের মধ্যে একজন ইনসলভেন্ট হলেও এটা কি হবে, পার্টনাররা এই বিজনেসটা ডিসলভ হয়ে যাবে। দ্যাটস অল। এগুলাকে বলবো আমরা সার্টেন কন্টিনজেন্সিস, হ্যাপেনিং অফ সার্টেন কন্টিনজেন্সিস ডিসলভ হয়ে যায়। 42 বলছে, মেক সেন্স? নাও 43, dissolution by the notice of partnership at will। আমরা জানি পার্টনারশিপ at will, where পার্টনারশিপ কত সেকশন ছিল এটা, where the partnership is at will, যেখানে পার্টনারশিপ at will থাকে, may be dissolved by the notice of any partner। আচ্ছা, আমাদের কি মনে আছে পার্টনারশিপ at will মানে কি? ভুলে গেছি? ভুলে গেছি, রাইট। পার্টনারশিপ at will মানে হচ্ছে যেই পার্টনারশিপে duration of the partnership business is not mentioned, that is called partnership at will under section 7। 7 ম্যাম, yes ma'am। Okay, we forgot everything, আমরা পড়াশোনাও করিনি এবং ভুলেও গিয়েছি। পড়াশোনা না করলে যত ইজি হোক ভুলেই যাব, এটাই হলো স্বাভাবিক, ঠিক আছে? সুতরাং পড়াশোনা করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখি dissolution by the notice of partnership at will, where the partnership is at will may be dissolved by the notice of any partner। অর্থাৎ যেখানে আন্ডার সেকশন 7 এ বিজনেস হয় তাহলে কি হবে, নোটিশ দিলে পার্টনারশিপ ডিসলভ না, নোটিশ সার্ভ করে পার্টনারশিপ ডিসলভ করা যেতে পারে। আচ্ছা, নাম্বার 2, firm is dissolved as from the date mentioned in the notice। নোটিশে যে ডেট মেনশন হবে সেই ডেট দেখাবে। if no date is mentioned from the date of communication। এখানে হলো টাইমের ব্যাপারটা বলছে, পার্টনারশিপে নোটিশ দিয়ে পার্টনারশিপ এট উইল ডিসলভ করা যায়, এবং এখানে ডেট বলছে যে ডেট থেকে আপনার ফ্রম দ্য ডেট মেনশনিং দ্য নোটিস, অথবা নো ডেট মেনশন করা থাকলে ফ্রম দ্য ডেট অফ কমিউনিকেশন, যে নোটিশটা যেদিন কমিউনিকেট হইলো সেই দিন থেকেই এটা এক্সিকিউশন হবে। দ্যাটস অল। 43। 44, dissolution by the court। dissolution by the court, কোর্ট দ্বারা ডিসোলেশন। আচ্ছা, কখন কোর্ট দ্বারা ডিসোলেশন হতে পারে আমরা এটা একটু দেখে নেই। 44, at the suit of a partner, court may dissolve the firm on the following ground। অর্থাৎ কোন একজন পার্টনার মামলা করলো, নিম্নলিখিত গ্রাউন্ডে কোর্ট বলে দিল যে পার্টনারশিপ বিজনেস আর থাকবে না, কি হবে, ডিসলভ হয়ে যাবে। তাহলে এই গ্রাউন্ড গুলো কি কি, আমরা এই গ্রাউন্ড গুলো একটু দেখে নেই। পার্টনার হ্যাজ বিকাম এ আনসাউন্ড মাইন্ড, মেন্টালি ডিসঅর্ডার হয়ে গেলে, মেন্টালি অসুস্থ হয়ে গেলে তাহলে কি হবে, পার্টনারশিপ বিজনেস দুইজনের মধ্যে একজন যদি এমন হয় তাহলে কোর্ট বলে দিবে পার্টনারশিপ বিজনেস ডিসলভ। পার্টনার হ্যাজ বিকাম পার্মানেন্টলি ইনক্যাপাবল, অর্থাৎ কেউ যদি স্ট্রোক করে আপনার প্যারালাইজড হয়ে যায় সে তো কাজ করতে পারবে না, ইনক্যাপাবল, সুতরাং পার্টনারশিপ ডিসলভ। আচ্ছা, a partner willfully persistently commits breach of agreement, যদি দুইজনের বিজনেস একজন খালি বারবার চুক্তি ভঙ্গ করে অর্থাৎ ব্রিচ অফ এগ্রিমেন্ট করে, তাহলে এটা কিসের সাথে, রিলেটিং টু দ্য ম্যানেজমেন্ট অফ দ্য ফার্ম। তাহলে কি হবে, বারবার ব্রিচ করলে সে মামলা, আরেকজন যে আছে সে মামলা করে দিবে, পার্টনারশিপ ডিসলভ হয়ে যাবে। if a partner has transferred the whole of his interest to an outsider or has allowed to be sold in execution of a decree, the part of interest selling does not provide any ground for dissolution। আচ্ছা, এইখানে বলছে পার্টনার হ্যাজ ট্রান্সফার দ্য হোল অফ হিজ ইন্টারেস্ট টু আউটসাইডার। এটা কিন্তু আপনার পার্টনার যদি কেউ একা একা যদি কারোর কাছে আউটসাইডার কাছে বিক্রি করে দেয় এটা তো করা যাবেই না, এবং আমি যদি আমার 10% 20% এর মধ্যে 10% করতে চাই তাহলেও সকলের মতামত লাগবে। তাহলে এখানে বলছে পার্টনার হ্যাজ ট্রান্সফার দ্য হোল অফ হিজ ইন্টারেস্ট, কি হবে এই ক্ষেত্রে, কি হবে,
or Ma'am. has allowed to be sold in execution of a decree. Decree execution করে যদি allowed করে তাহলে part of interest selling does not provide any ground for dissolution. এই ক্ষেত্রে ডিক্রির মাধ্যমে হলে এটা কি হবে? প্রোভাইড করে না, গ্রাউন্ড প্রোভাইড করে না। ফার্ম ইজ ক্যারিং কন্টিনিউয়াস লস। এখন কথা হচ্ছে 5 বছর ধরে বিজনেস করি, 4 বছর 1 বছর খালি ভালো ছিলাম, বাকি 4 বছরই লস। সুতরাং এটা ফার্ম কি হবে? ডিসলভ হয়ে যাবে। অন এনি আদার গ্রাউন্ড, অথবা যে কোনো গ্রাউন্ডে, এনি আদার গ্রাউন্ড which renders it just and equitable that the firm should be dissolved. এছাড়া যে কোনো গ্রাউন্ডে, যে গ্রাউন্ডে এটাকে জাস্ট এন্ড ইকুইটেবল মনে হবে, অর্থাৎ এটাই পারফেক্ট, আমরা বিজনেসটা রান না করে এটাকে ডিসলভ করে দিব, মামলা করে কোর্ট এটা সিদ্ধান্ত দিয়ে দিল যে এই সব গ্রাউন্ড এটাই হলো জাস্ট এন্ড ইকুইটেবল, ফার্ম শুড বি ডিসলভ। ঠিক আছে, এখন আমরা একটু আরো শর্ট ভাবে দেখে নেই। আচ্ছা, মেইন কথা হচ্ছে এট দ্য সুট অফ এ পার্টনার। রিমেম্বার, এটা কিন্তু একজন পার্টনার এটা কোর্টে কখন যাবে, কোর্ট কখন ডিক্লেয়ার করবে? নিশ্চয়ই আপনার কোর্টে যেতে হবে, তো মামলা করতে হবে, মামলা ছাড়া তো কোর্টে যাওয়ার কোনো উপায় নাই, আছে কি? সুতরাং মামলা করতে হবে। দেখেন ফার্স্ট রেড কালার দেখেন হাইলাইটেড পোরশন, এট দ্য সুট অফ এ পার্টনার। মনে রাখবেন এখানে সুট লাগবে, মামলা লাগবে, মামলা করতে হবে। যখন মামলা করবে, আপনার আনসাউন্ড মাইন্ড হলে, পার্মানেন্টলি ইনক্যাপাবল হলে, ব্রিচ অফ এগ্রিমেন্ট রিপিটেডলি হলে, পারসিস্টেন্টলি হলে বা উইলফুলি হলে, অল অফ ইন্টারেস্ট টু দ্য আউটসাইডার, এটা ডিগ্রির মাধ্যমে হলে কিন্তু হবে না। আচ্ছা, কন্টিনিউয়াসলি লস হলে এবং এনি আদার গ্রাউন্ড, যে গ্রাউন্ডে জাস্ট এন্ড ইকুইটেবল হয়, ডিসলভ। দ্যাটস অল। 44 মেক সেন্স? Yes, ma'am. ভেরি গুড। ম্যাম সি কিন্তু নাম্বারটা মেক একটু সেন্স আরেকবার হলেও বুঝাতেন কাজ হবে না যদি আমরা বাসায় পড়াশোনা না করি। রিমেম্বার, কিচ্ছু মনে থাকবে না যদি নিজেরা বাসায় পড়াশোনা না করি। এগুলো কিন্তু Yes, খুব ম্যাম। ইজি। সাবসেকশন সিটা যদি আরেকবার একটু বুঝাইতেন ম্যাম। সিটা কোনটা? ম্যাম আগের স্লাইডটা একটু দেখতে ম্যাম। সিটা ওই যে ব্রিচ অফ এগ্রিমেন্ট ম্যাম, এটা একটু ব্রিচ অফ এগ্রিমেন্ট। আচ্ছা, এইটা হলো a partner willfully persistently commits breach of agreement relating to the management of the firm filed by the partner, filed by any partner। এখন কথা হচ্ছে 5 জনের মধ্যে একজন সব সময় খালি চুক্তি ভঙ্গ করে। চুক্তিতে তো আমাদের লেখা আছে যে আমরা কিভাবে বিজনেস করব, কিভাবে প্রফিট শেয়ার করব, বিজনেসে কার কতটুকু শেয়ার ইত্যাদি অনেক কিছু লেখা আছে না এগ্রিমেন্টে, সব টার্মস এন্ড কন্ডিশন গুলো। ইয়েস ম্যাম। একজন ইচ্ছা করে বারবার এই চুক্তি ভঙ্গ করে, এখন আরেকজন গিয়ে মামলা করে দিচ্ছে, সুতরাং বিজনেস ডিসলভ। ঠিক আছে? ইয়েস ম্যাম, বুঝতে পারছি। দ্য কনসিকুয়েন্স অফ ডিসোলেশন। ডিসোলেশনের পরবর্তী ফলাফল বা কাজ কি? আমরা পড়বো চ্যাপ্টার দ্য কনসিকুয়েন্স অফ ডিসোলেশন। We have still half an hour time. I'm taking no, not half an hour. We have 24 minutes. So I'm taking some water. You just see this one 45. আপনারা একটু 45 দেখতে থাকুন। I'm coming within 1 minute. Okay? Okay, ma'am. Hello, everyone. Hello. Yes, ma'am. Okay, so, section 45. Have you seen? Yes, ma'am. বুঝতে পেরেছেন কিছু? 45 বুঝেছি, ma'am. 45 বুঝেছেন? ইয়েস ম্যাম। জি, ma'am. I should not spend any time on this. আমি কি এটা স্কিপ করে যাব? Yes, ma'am. 45. Yes, ma'am. Okay, 46. আচ্ছা, 46. Winding up, end up, finish up. Upon dissolution, the firm comes to an end as per law. অর্থাৎ ডিসোলেশন হলো, তো হওয়ার পরে তো এখন এটাকে শেষ করতে হবে, অর্থাৎ হিসাব কিতাব কে পাওনা দাওনা কি কি আছে এগুলো সব সেট আপ করতে হবে না, এগুলো তো সেটেল করতে হবে। দ্য অ্যাসেটস অফ দ্য ফার্ম মাস্ট বি কালেক্টেড। অর্থাৎ ডিসোলেশনের সিদ্ধান্ত চলে আসলো, আসার পরে এবার কি করতে হবে? শেষ করতে হবে, ফিনিশ করতে হবে, উইন্ডিং আপ করতে হবে। আচ্ছা, সেকশন 46 ডিলস উইথ দ্যাট ওয়ান। দ্য অ্যাসেটস অফ দ্য ফার্ম মাস্ট বি কালেক্টেড। অ্যাসেট, ফার্মের যত অ্যাসেট আছে এগুলো সব কালেক্ট করতে হবে, অ্যাপ্লাইড করতে হবে ইন দ্য পেমেন্ট অফ ডেটস এন্ড লায়াবিলিটি। অর্থাৎ সকল সয় সম্পত্তি যে যেখানে পাওনা দাওনা আছে, পাওনা আছে, সব অ্যাসেট গুলো
কালেক্ট করতে হবে, করে এরপরে কি করতে হবে, যত পেমেন্ট আছে, ডেটস আছে, লায়াবিলিটি আছে, এগুলো পরিশোধ করতে হবে। কিভাবে পরিশোধ করে, এরপরে ইফ সারপ্লাস থাকে পরিশোধ করার পরে অ্যাপ্লাইড ইন পেমেন্ট অফ ডেটস এন্ড লায়াবিলিটিস, আমরা সকল সম্পত্তি অ্যাসেটস অফ দ্য ফার্ম টু বি কালেক্টেড, দেন অ্যাপ্লাইড ইন পেমেন্ট অফ ডেটস এন্ড লায়াবিলিটিস, ডেটস এন্ড লায়াবিলিটি আগে আমরা পেমেন্ট করে দেব, এরপরে যদি সারপ্লাস থাকে কি করব, টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য পার্টনার্স। এরপরে আপনার যদি সকল ডেটস এন্ড লায়াবিলিটিস পেমেন্ট করার পরে ইফ দেয়ার ইজ এনি সারপ্লাস টু বি ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য পার্টনার্স, পার্টনারদের মধ্যে এটা ভাগ করে নেওয়া হবে। ইফ ডেফিসিট, যদি ডেফিসিট থাকে গাড়ি বাড়ি বেচে এনে দিতে হবে ম্যাম। হ্যাঁ, যদি ডেফিসিট থাকে টু বি পেড বাই পার্টনার্স অ্যাজ পার এগ্রিমেন্ট, ডেফিসিট যদি থাকে সেটাও আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী আমাদের পেমেন্ট করতে হবে, প্রয়োজনে বাসা থেকে এনে দিতে হবে। দ্যাটস অল। সো আমরা কিভাবে শেষ করলাম, ফিনিশিং। ফিনিশ করা মানে হচ্ছে উইন্ডিং আপ করা। উইন্ডিং আপ করব হচ্ছে আমরা কি করব, অ্যাসেট গুলো কালেক্ট করব এবং পেমেন্ট করব, অ্যাপ্লাই করব। কোথায় অ্যাপ্লাই করব, ইন পেমেন্ট অফ ডেটস এন্ড লায়াবিলিটি, সাপ্লাই থাকলে ডিস্ট্রিবিউট করব, যদি ডেফিসিট থাকে আবার সেটা বাসা থেকে এনে দিব। দ্যাটস অল। দিস ইজ 46 উইন্ডিং আপ। আচ্ছা, continuing authority of partners for purpose of winding up, section 47, continuing authority, কিছু কিছু অথরিটি কন্টিনিউ করবে আপ টু উইন্ডিং আপ, ঠিক আছে। the authority of each partner to bind the firm, the authority of each partner to bind the firm continue, অর্থাৎ কন্টিনিউ করার জন্য ফার্মকে এখন 5 জনের মধ্যে আপনার চারজনই যদি কাজ করে কি করবে, এটাকে ফিনিশিং দিবে, উইন্ডিং আপ করবে, সবকিছু কালেক্ট করবে, কালেক্ট করে পেমেন্ট করবে। কিন্তু এই পেমেন্ট করতে যাওয়ার সময় যে কার্যকলাপ হয় তখন কিছু অথরিটি থাকে, সেই অথরিটিটা কি অথরিটি থাকে, the authority of each partners to bind the firm continue to wind up the affairs of the firm, ফার্মের যত কার্যকলাপ আছে এগুলো শেষ করার জন্য কন্টিনিউ থাকে অথরিটি। এরপরে টু কমপ্লিট দ্য ট্রানজেকশন কমপ্লিট করার অথরিটি থাকে, যেটা বিগান মানে শুরু হয়েছিল বাট আনফিনিশড এট দ্য টাইম অফ ডিসকাশন, অর্থাৎ আনফিনিশ আগে যে একটা ট্রানজেকশন শুরু হয়েছিল সেটা যখন ডিসলভ হয়েছে তখন এটা আনফিনিশ ছিল, ওইটা ফিনিশ করার জন্য অথরিটি থাকবে, ঠিক আছে। এরপরে an insolvent partner cannot bind firm in any case after the adjudication passed by the court. ইনসলভেন্ট পার্টনার কখনোই ফার্মকে বাইন্ড করতে পারবে না ইন এনি কেস আফটার দ্য অ্যাডজুডিকেশন পাস বাই দ্য কোর্ট, ঠিক আছে। সো আমরা দেখলাম অথরিটি, ফার্মের পার্টনারদের অথরিটি গুলো কন্টিনিউ থাকে। আচ্ছা, অথরিটি গুলো কি কি, আন্ডার সেকশন 13 এ অথরিটি আছে। 13 এ যে অথরিটি আছে, 13 এ যে বিষয়গুলো বলা আছে এগুলো অথরিটি অফ ইচ পার্টনার টু বাইন্ড দ্য ফার্ম কন্টিনিউ করবে আপ টু দ্য উইন্ড অফ দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ফার্ম, ফার্মের কার্যকলাপ চলমান যে কার্যকলাপ ছিল সেগুলো শেষ করার আগ পর্যন্ত, শেষ করতে যতটুকু অথরিটি দরকার সেগুলো থাকবে এবং কন্টিনিউ থাকবে কমপ্লিট করার আগ পর্যন্ত। কোনো আনফিনিশড ট্রানজাকশন ছিল সেটা ফিনিশ করার জন্য। দ্যাটস অল। 47 48 অ্যাকাউন্ট সেটেলমেন্ট প্রসেস। এখন কথা হচ্ছে ডিসলিউশন হইলো, কোর্ট ডিক্লেয়ার করলো ডিসলিউশন হইলো, ডিসলিউশনের সিদ্ধান্ত হইলো, হওয়ার পরে এখন আমরা উইন্ডিং আপ করছি, উইন্ডিং আপ করার পরে এবার অ্যাকাউন্ট সেটেলমেন্ট করব। অ্যাকাউন্টস মানে হিসাব কিতাবগুলো ক্লোজ করব। ডিসলিউশন ডান অ্যাজ পার এগ্রিমেন্ট, ডিসলিউশন এগ্রিমেন্ট অনুযায়ী হয়ে গেল। as the following rules to apply as per law, and following rules গুলো অ্যাপ্লাই করতে হবে ল অনুযায়ী। কি কি? নাম্বার 1, losses and any deficiency in capital shall be paid. Losses and any deficiency in capital, অর্থাৎ ক্যাপিটালের লস হলো, ক্যাপিটালের ডেফিসিয়েন্সি হইলো, shall be paid কোথা থেকে? ফার্স্ট আউট অফ প্রফিট,
ক্যাপিটালে যদি ডেফিসিয়েন্সি হয়, ক্যাপিটালে যে লস হলো সেটা কোথা থেকে নিয়ে আসবে? ফার্স্ট আউট অফ প্রফিট, দেন out of capital, then individually in proportion of investment and profit sharing ratio. Individually অর্থাৎ এই যে এইবার বাড়ি গাড়ি বিক্রি শুরু হয়ে গেল, individually in proportion of investment অর্থাৎ লস যদি আপনার এমন হয় 50,000 যদি লস হয়, এটা আপনার কভার হইলো না প্রফিট থেকে এবং ক্যাপিটাল থেকেও হইলো না, এরপরে কি করবে? ইন্ডিভিজুয়ালি যদি পার্সেন্টেজ এমন হয় 20-20-21 20-20 এবং 10% এই প্রপোর্শন অনুযায়ী লসটা বাসা থেকে এনে দিতে থাকবেন। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি আমরা। রহিম এন্ড করিম আর পার্টনার্স, দে কন্ট্রিবিউটেড টু 10 lakhs and 5 lakhs but they agreed to share the profit। অর্থাৎ রহিম করিম 10 লাখ এবং 5 লাখ ইনভেস্টমেন্ট করে তারা প্রফিট এন্ড লস শেয়ার করবে ইকুয়ালি, এমন এগ্রিমেন্ট হলো। তাহলে কি হবে? upon dissolution losses are 20 lakhs, এখন 20 lakhs তাদের লস হয়ে গেল, they will share the losses equally as they agreed upon। বুঝা গেল? এক্সাম্পলটা কি বুঝা গেল? ইয়েস ম্যাম। ঠিক আছে, যেহেতু তাদের কি ছিল, তাদের কিন্তু ইনভেস্টমেন্ট সমান ছিল না, আপনার 10 লাখ এবং 5 লাখ, কিন্তু তারা এগ্রিড হয়েছিল যে প্রফিট এবং লস ইকুয়ালি শেয়ার করবে। এখানে লসের ক্ষেত্রে যদি আপনার ইকুয়ালি বাসা থেকে এনে দিতে হবে যেহেতু এগ্রিড ছিল। ঠিক আছে, এখন নাম্বার 2, the assets and if payment made by partners for deficiency in capital to be applied in the following manner। দেখেন, assets এবং পেমেন্ট মেড বাই পার্টনার্স ফর ডেফিসিয়েন্সি, অ্যাসেট গুলো এবং যে পেমেন্ট করা হচ্ছে বাই দ্য পার্টনার ফর ডেফিসিয়েন্সি ইন ক্যাপিটাল, এই যে ক্যাপিটালে যে ডেফিসিয়েন্সি হয়েছে এটা পেমেন্ট মেড বাই কারা? পার্টনার। টু বি অ্যাপ্লাইড ইন দ্য ফলোইং ম্যানার, কিভাবে? অ্যাসেট যতটুকু আছে এবং অ্যাসেটের বাইরেও ওইটা দিয়ে কভার হচ্ছে না ডেফিসিয়েন্সি যেটা ছিল, এইবার বাসা থেকে আনলো, এনে এগুলাকে কিভাবে অ্যাপ্লাইড করবে? ইন পেমেন্ট অফ দ্য ডেট অফ দ্য থার্ড পার্টি অফ দ্য ফার্ম টু থার্ড পার্টি, ফার্মের যে থার্ড পার্টি যারা পাওনা ছিল তাদেরকে আগে দিবে, তারপরে কি করবে? ইন পেমেন্ট অফ পার্টনার্স অ্যাডভান্স ফর পেমেন্ট মেড বিয়ন্ড দ্য ক্যাপিটাল, ওই যে মনে আছে it may be section 14, 6% interest to be paid beyond the any payment made beyond the capital, মনে আছে? ইনভেস্টমেন্টের বাইরে যদি কোনো টাকা দেয় বিয়ন্ড দ্য ক্যাপিটাল, ওই অ্যাডভান্সটা তারপরে পেমেন্ট করতে হবে। এরপরে ইন পেমেন্ট অফ ক্যাপিটাল প্রপোর্শনেটলি, ঠিক আছে, প্রপোর্শন অনুযায়ী 3 নম্বরে সিতে ক্যাপিটাল দিবে। এরপরে ইফ দেয়ার ইজ রেসিডিউ, যদি অবশিষ্ট থাকে, শ্যাল বি ডিভাইডেড অ্যামং দ্য পার্টনার্স অ্যাজ পার প্রফিট শেয়ারিং রেশিও। ঠিক আছে, প্রথমে আমরা অ্যাসেট বিক্রি করলাম, এর মধ্যে যদি ডেফিসিয়েন্সি হয়, ডেফিসিয়েন্সি এগুলা বাসা থেকে যেভাবেই হোক আনলাম, এনে টেনে একসাথে করলাম, করে এবার এগুলা অ্যাপ্লাই করব কিভাবে? নিম্নলিখিত ম্যানারে। ম্যানারটা কি? ডেট অফ দ্য থার্ড পার্টি, প্রথমে থার্ড পার্টি যে পাওনা সেটা পেমেন্ট করব, এরপরে একজন পার্টনার বিয়ন্ড দ্য ক্যাপিটালে অ্যাডভান্স টাকা দিয়েছিল, পেমেন্ট করেছিল, হ্যাঁ, আপনার বিজনেসে, সেই টাকাটা দিতে হবে। এরপরে পেমেন্ট অফ ক্যাপিটাল প্রপোর্শনেটলি, সেই যদি কিছু থাকে, মানে এটা হলো এটাকে বলে কি, ওই যে ট্যাক্সের যে পার্সেন্টেজ আছে না, স্ল্যাব আছে না, হ্যালো হ্যালো, Yes, ma'am. ওই স্ল্যাবের মতো করে আপনার প্রথমে যেটা আছে এটা যদি ডেট পরিশোধ করে ফুল হয়ে যায় তো শেষ, কিছু করার নাই। এখন থার্ড পার্টি ডেটটা পরিশোধ করার পরে যদি থাকে তাইলে হলো পার্টনার্সের, যদি কেউ অ্যাডভান্স করে থাকে সেইটা দিব। এরপরে দেওয়ার পরে যদি আরো বেঁচে থাকে, হাতে থাকে, দেন আমরা ভাগ করব ক্যাপিটালের প্রপোর্শন অনুযায়ী। এরপরে ক্যাপিটালের প্রপোর্শন অনুযায়ী ভাগ করে থাকলে যদি কিছু থাকে রেসিডিউ, তাহলে কি হবে? প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী ভাগ করে নিয়ে নিব, দ্যাটস অল। আচ্ছা, সেকশন 49, section 49 payment of firm debts and separate debts।
আচ্ছা, আমি এই সেকশনটাও আগামী সেকশনে আগামী ক্লাসে ফার্স্ট একটু ডিসকাস করে নিব, এটা একটু জটিল। পার্সোনাল প্রফিট আর্ন আফটার ডিসলেশন, সেকশন 40, সেকশন 50। আরেকটা কথা বলে নিই, আমরা কিন্তু আমরা দুইটা এক্সাম কন্ডাক্ট করব, হ্যাঁ। তো পার্টনারশিপ আমরা সাথে সাথে পড়ে যাই, এই পর্যন্ত যদি আমরা পড়ে না থাকি আজকে থেকে পড়বো, কারণ যেভাবে আমরা আলোচনা করছি বিষয়গুলো ইজি হয়ে যাবে যদি আমরা এখন পড়ে ফেলি। আপনি আজকে রাতেই আরো 1 ঘন্টা পড়াশোনা করুন, যেটা স্টাডি ম্যাটেরিয়ালটার উপরে, হ্যাঁ, দেখবেন হয়ে গেছে, কোনো ম্যাটার না। 1 ঘন্টা, জাস্ট 1 আওয়ার এনাফ, ঠিক আছে? আজকে পড়লে 1 আওয়ার এনাফ। আপনি যদি 6 মাস পরে পড়েন দেন দেখবেন যে একদিনেও শেষ হয় না, ঠিক আছে? পড়াশোনা আজকেই একটু করে ফেলবেন। আমরা সেকশন পার্টনারশিপ অ্যাক্ট আমরা শেষ করে একটা পরীক্ষা কন্ডাক্ট করব, সো এক্সামে যাতে আমরা সবাই বসতে পারি এবং এক্সামে যাতে নিজেকে অ্যাসেস করতে পারি যে কি অবস্থা, হ্যাঁ, এটা আমাদের খুবই অনেক হেল্পফুল হবে। তো আমরা একটু পড়ে ফেলি অবশ্যই আজকে থেকে। আমরা আজকে বুঝে নিলাম যে আমরা এতদিন পড়ি নাই, কারণ কিছু কিছু জিনিস আজ করা থেকে বুঝতে পেরেছি আমরা এতদিন পড়ি নাই, ঠিক আছে? ভয়েসটা ডিস্টার্ব করছে আমার। তো এতদিন পড়াশোনা করি নাই, সুতরাং আজকে থেকে আমরা পড়ে নিব, হ্যাঁ, পড়বো যেহেতু সাথে সাথে পড়ে নিব। নেওয়ার পরে পার্টনারশিপ শেষ করে আমরা একটা এক্সাম কন্ডাক্ট করব, দেন আবার এনআই একটা ব্যাক করব, যেখানে আমরা 80 পর্যন্ত কমপ্লিট করে রেখেছি, ঠিক আছে? ইয়েস ম্যাম। ওকে, ওকে ম্যাম। okay, section 50. Section 50, personal profit earned after dissolution. If any partner earns any profit, যদি কোনো পার্টনার আর্ন করে যে কোনো প্রফিট ফ্রম এনি ট্রানজাকশন connected with the firm after dissolution, he must share it with other partners and the legal representative with the deceased partner. সিম্পল কথা হচ্ছে পার্টনারশিপ ডিসলেশন হয়ে গেল, সবকিছু উইন্ডিং আপও হয়ে গেল, এরপরও যদি কোনো ট্রানজাকশন, না এখানে উইন্ডিং আপ যেহেতু মেনশন করা নেই, উই শুড নট মেনশন দ্যাট ওয়ান, অর্থাৎ ডিসলেশনের পরে যদি কোনো ট্রানজাকশন থেকে কোনো প্রফিট আর্ন হয়, সিম্পল কথা, ওই প্রফিটটা আপনার কি করতে হবে, পার্টনারদের মধ্যে শেয়ার করতে হবে। এটাই হলো সেকশন 50, ঠিক আছে? সেকশন 50 এই কথাটা বলছে। সো মেক সেন্স? ইয়েস ম্যাম। ওকে, আমরা একটু রিভিউ করে ফেলি। Today is finished. আমরা রিকনস্টিটিউশন অফ ফার্ম পড়েছি, রিকনস্টিটিউশন অফ ফার্ম পড়েছি, রিকনস্টিটিউশন অফ ফার্ম পড়েছি। এখানে ফার্ম পার্টনার ইন্ট্রোডাকশন হতে পারে, অর্থাৎ নতুন পার্টনার জয়েন করতে পারে, অবশ্যই সকালের মতামতের ভিত্তিতে পার্টনার রিটায়ারমেন্ট করতে পারে, অবশ্যই সকালের মতামত এবং এগ্রিমেন্ট এবং পার্টনারশিপ অ্যাট উইল ইত্যাদি কারণে হতে পারে। এরপরে পার্টনার রিমুভ করা যেতে পারে কিভাবে, কনসেন্ট অফ অল দ্য মেজরিটি, মেজরিটি রিমেম্বার এখানে কিন্তু মেজরিটি, হ্যাঁ, একমাত্র সেকশন যেখানে আমরা দেখেছি মেজরিটি, আর বাকি সব জায়গায় দেখেছি কি সকলের মতামতের ভিত্তিতে, এখানে মেজরিটি, ঠিক আছে? 33, 34, ইনসলভেন্সি অফ এ পার্টনার কি হবে, where a partner is in a firm insolvent, he ceases to be a partner. Liability of estate of deceased partner পড়েছি, right of outgoing partner to carry on completing business পড়েছি, বিজনেস করতে পারবে কিন্তু কি করতে পারবে না, ব্যবহার করতে পারবে না, রিপ্রেজেন্ট করতে পারবে না হিমসেলফ অ্যাজ পার্টনার হিসাবে কোথাও রিপ্রেজেন্ট করতে পারবে না এবং সলিসাইড করতে পারবে না। আচ্ছা, এগ্রিমেন্ট ইন রেস্ট্রেইন্ট অফ ট্রেড করা যেতে পারে কিন্তু
এটা কি হবে, এটা ভ্যালিড, কিন্তু রেস্ট্রিকশন গুলা ইম্পোজ করবে যেগুলা সেগুলো রিজনেবল হবে। আচ্ছা, 37 পড়েছি, রাইট অফ ওয়ার্কিং পার্টনার ইন সার্টেন কেসেস টু শেয়ার দ্য সাবসিকুয়েন্ট প্রফিট। ঠিক আছে, সাবসিকুয়েন্ট প্রফিট হলে সেটাও শেয়ার করতে হবে। এই সেকশনটা আমরা নেক্সট ক্লাসে 38 করব, ডিসকাস করব। ডিসোলিউশন অফ দ্য ফার্ম পড়েছি, ডিসোলিউশন কাকে বলে 39 দেখেছি। ডিসোলিউশন বাই এগ্রিমেন্ট হতে পারে, কম্পালসারি ডিসোলিউশন একমাত্র 41 এ কম্পালসারি ডিসোলিউশন হয়, যেটা অ্যাডজুডিকেশন অফ দ্য পার্টনার্স। এরপরে কোনো এমন কোনো ইভেন্ট যদি ঘটে যেটার কারণে আনলফুল হয়ে যায় বিজনেসটা, এটার কারণে হতে পারে। কিন্তু যদি 4টা 5টার মধ্যে একটা আনলফুল হয় তাহলে সেটাই কি হবে, বন্ধ হয়ে যাবে, বাকিগুলা চলবে। Resolution on the happening of certain contingencies হতে পারে। Resolution by the notice of partnership, যেটা পার্টনারশিপ at will হতে পারে। Resolution by the court হতে পারে, যেগুলা অবশ্যই এখানে মামলা করতে হবে। আনসাউন্ড মাইন্ড হলে হবে, পার্মানেন্টলি ইনক্যাপাবল হলে হবে, ব্রেচ অফ এগ্রিমেন্ট হলে হবে। ঠিক আছে, হোল ইন্টারেস্ট যদি বাইরে সেল করে দিয়ে দেয়, বাট এইটা যদি ডিগ্রির মাধ্যমে হয় তাহলে এটা অ্যাপ্লিকেবল না। কন্টিনিউয়াসলি লস হলে হবে, জাস্ট এন্ড ইকুইটেবল যে কোনো গ্রাউন্ডে হতে পারে। আচ্ছা, লায়াবিলিটি ফর অ্যাক্টস অফ পার্টনার্স ডান আফটার ডিসোলিউশন। লায়াবিলিটি কি হয়, liability under until the public notice given of dissolution, partners continue to liable to third parties for all acts in connection with the affairs of the firm. উইন্ডিং আপ কিভাবে হয়, সকল অ্যাসেট গুলো কালেক্ট করবে এবং অ্যাপ্লাই করবে। কি করবে, কিভাবে, কোথায় অ্যাপ্লাই করবে, ডেটস এবং লায়াবিলিটিস পেমেন্টের ক্ষেত্রে। এরপরে বেশি থাকলে এমন পার্টনাররা নিবে। ডেফিসিট হলে কি হবে, পেড বাই পার্টনার্স অ্যাজ পার এগ্রিমেন্ট। কন্টিনিউইং অথরিটি অফ পার্টনার ফর পারপাস অফ উইন্ডিং আপ, কিছু কিছু ক্ষেত্রে আপনার উইন্ডিং আপের জন্য পার্টনারশিপ অথরিটি কন্টিনিউ করে উইন্ডিং আপ অ্যাফেয়ার্স কার্যকলাপের জন্য, এবং আনফিনিশ কোনো ট্রানজাকশন থাকলে সেটা ফিনিশ করার জন্য কন্টিনিউ থাকে। এরপরে দেখেছি অ্যাকাউন্ট সেটেলমেন্ট প্রসিডিওর অ্যাজ পার এগ্রিমেন্ট, কিন্তু কি হবে, লস হলে লস এবং ডেফিসিয়েন্সি ইন ক্যাপিটাল শ্যাল বি পেইড ফার্স্ট আউট অফ প্রফিট, next from capital, then individual in proportion of investment and profit sharing ratio. এরপরে আমরা দেখেছি অ্যাসেট এবং পেমেন্ট মেড বাই পার্টনার্স ফর ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি থাকলে যে পেমেন্ট হবে এবং অ্যাসেট গুলা বিক্রি টিক্রি করে যা পাবে এটা অ্যাপ্লাই করবে কোথায়, ফর দ্য থার্ড পার্টি পেমেন্ট, দ্যাটস অফ দ্য থার্ড পার্টি। এরপরে অ্যাডভান্স বা পেমেন্ট বিয়ন্ড মেড বাই দ্য ক্যাপিটাল, এটা পেমেন্ট করবে। এরপরে ক্যাপিটাল দেন যদি রেসিডিউ থাকে কি হবে, শেয়ারিং রেশিও হবে। ঠিক আছে, অ্যাজ পার প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী ভাগ করে নেবে। আচ্ছা, দেন পার্সোনাল প্রফিট আর্ন আফটার ডিসোলিউশন। if any partners earns any profit, সিম্পল কথা হচ্ছে ডিসোলিউশনের পরে যদি কেউ কোনো পার্টনার যদি কোনো প্রফিট আর্ন করে, অবশ্যই রিলেটেড টু দ্য পার্টনার ফান্ডস ট্রানজাকশন হতে হবে, তাহলে এটা কি করবে, সবার মধ্যে এটা শেয়ার করে নিতে হবে। So that's all today. So next class we will meet inshallah from 51. We will discuss from 51. Before going to 51, we have other two sections to discuss. And please, everybody will study, okay? Please. Thank you very much for today. Assalamu alaikum everyone. Allah Hafiz. ওয়ালাইকুম আসসালাম ম্যাম, আল্লাহ হাফেজ ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম।